ওয়েট গেইন করে ফেলেছে, তারা এখন কমাবো কিভাবে? মানে এখন দেখেন যে এই কমানোর যে প্রসেসটা, এখানে প্রথমে যেটা করতে হবে, সবার প্রথমেই হ্যাঁ কার্বোহাইড্রেট খাওয়া কমালে কিন্তু আমাদের শরীর ওয়েট লস করে, কিন্তু দ্রুত ফ্যাট লস করে না। দ্রুত ওয়েট লস আর ফ্যাট লস দুইটা ডিফারেন্ট জিনিস। যে বয়স হয়ে গেলে আমি দুর্বল হয়ে যাবো, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। বয়স হয়ে গেলে কেউ দুর্বল হয় না, লাইফস্টাইলের কারণে দুর্বল হয়। আমি যে খাবারগুলো পছন্দ করি, ধরেন বার্গার, পিজা, কাচ্চি, পোলাও, তেহেরি, আপনার কি এগুলো খেতে ইচ্ছা করে না? যারা অতিরিক্ত কার্ডিও করে তারা যেদিনই কার্ডিও করা বন্ধ করে দেয় বা গ্যাপ দেয়, সাথে সাথে আবার ওয়েট গেইন হয়। প্লাস কার্ডিও করলে আপনার বডিতে কখনো শেপ আসবে না, চামড়া লুজ হবে। ওয়েট কমার জন্য হচ্ছে প্রোটিন, মানে আমি যেটা আগে জানতাম যে মাসল বাড়ানোর জন্য, মাসল বাড়ানোর জন্য হচ্ছে প্রোটিন। সব থেকে কঠিন জিনিসটা হচ্ছে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়া। সিঁড়ির প্রথম ধাপে পা দিলে আপনি বুঝে যাবেন যে আমি তো প্রথম ধাপ পার করেছি, তার মানে দ্বিতীয় এইভাবে পার করতে পারবেন। ধরেন আপনি সপ্তাহে 5 দিন ভালো মতো খেয়েছেন, 2 দিন আপনি খালি পিৎজা খেয়ে কাটিয়েছেন, কিন্তু বাকি 5 দিন আবার ক্লিন খেয়েছেন, তাহলে আপনার শরীরে ইম্প্যাক্ট পড়বে না। আমি নিজেও জিম করেছি, আমার পার্সোনালি যেটা দেখেছি, জিম করাতে যে মানে কি বলবো হ্যাপিনেসটা আসে, এটা অনেক কম কাজে আসে। কিন্তু জিমের আবার একটা সমস্যা, সেটা হচ্ছে কন্টিনিউ করা অনেক সময়। এই ক্ষেত্রে ভাই আপনার সাজেশনটা কি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকের পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যা জানবো সেটা আমার এগেইনস্টে যাবে অনেক কিছুই। কিন্তু আসলে যারা টেক ফিল্ডে আছে ভাইয়া, আমার মতো হয়তো যারা এই ফিল্ডে কাজ করে, দেখা গেলো আমাদের অফিসে কাজ করতে হয়, তো দেখা গেলো এটা একটা সমস্যা। তারপর অনেকে রিমোট জব করে, তার মানে বাসার যা যা ফ্যাসিলিটি থাকে সব পাওয়া যায়। অথবা অনেকে থাকে যে স্ট্রেস অনেক নিতে হয়, দেখা গেলো একটা ফিক্সড টাইম থাকে না অনেক সময়, দেখা গেলো 5টার পর, যেহেতু আইটি ল্যাপটপটা সাথেই আছে, তো অনেক রাতেও কাজ করতে হয়, 8টা 9টা, কোনো ফিক্সড টাইম নেই। তো ফিটনেস অনেকেরই খারাপ আমাদের এই ফিল্ডে যারা আছে। মানে এটা শুধু আমার সমস্যা না, হয়তো আমার হচ্ছে 20 কেজি কমাতে হবে, অন্য কারো হচ্ছে 10 কেজি, কারো 5 কেজি, কিন্তু এই সমস্যাটা আমার মনে অনেকেরই আছে। তো ভাই, প্রথমেই যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভাই আপনি তো আমাকেই বলেন যে আমি কিভাবে এখন ওয়েট কমাবো, ধরেন আমার 10 থেকে 20 কেজি কমাতে হবে, তা আমি কিভাবে আসলে ওয়েটটা কমাবো, এটা যদি রোড ম্যাপটা বলেন। আচ্ছা দেখেন, যে কেউ যখন শুরু করতে চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন মানুষ মানে সাজেশন চায় হচ্ছে তার ওয়েট বেড়ে গেলেই। কারণ ওয়েট মাঝারি অবস্থায় থাকলে বা মিডিয়াম বা স্বাভাবিক অবস্থায় থাকলে কিন্তু মানুষ সাজেশন চায় না। প্লাস অনেক সময় দেখা যায় যে মানুষের স্বাভাবিক ওজন আছে, অর্থাৎ আইডিয়াল রেঞ্জে আছে, মানে হাইট অনুযায়ী, উচ্চতা অনুযায়ী, বয়স অনুযায়ী যতটা ওজন হওয়া দরকার ততটাই আছে, কিন্তু তার হয়তো বা হাত পা চিকন কিন্তু পেট বড়, নাভির এখানে ফ্যাট থাকে। তো এরকম অনেক মানুষই আছে দেখা যায়, তাদেরও ফিটনেস দরকার, কিন্তু তারা অনেক সময় মনে করে যে আমি তো আইডিয়াল ওয়েট রেঞ্জে আছি, তাহলে আমার দরকার নাই। যা মানে তারা নেগলেক্ট করে এক কথা হেলথকে। যারা অনেক বেশি মোটা হয়ে যায় তারা তখন একটু গুরুত্ব দেওয়া শুরু করে, যে দেখতে একটু আনফিট হয়ে যাচ্ছি, ঘুম আসছে না ঠিক মতো অতিরিক্ত ওয়েট হওয়ার কারণে, বা শরীর সবসময় ম্যাজ করে। তো এখানে দেখেন যে ফিটনেস পাওয়ার কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এটা প্রথমে লাইফস্টাইল ঠিক করার মাধ্যমে এটাকে আপনাকে সাস্টেন করতে হবে। আপনি কিন্তু উইদাউট মানে লাইফস্টাইল ঠিক না করেও কিছু হার্শ ওয়েতে, মানে অনেক হার্ডওয়ার্ক করার মাধ্যমে বা অনেক হার্শ ডায়েট মানে ক্র্যাশ ডায়েট করার মাধ্যমে খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন, ওজনও কমিয়ে ফেলবেন। কিন্তু সাস্টেন করার জন্য লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। ধরেন কথার কথা, আপনি ফিটনেসের জন্য আসছেন, আপনি বলছেন ভাই এমন কোনো মেশিন আছে বা এমন কোনো অপারেশন বা সার্জারি আছে যে আমার পেটের চর্বি আমি কেটে আলাদা করে ফেলবো। হ্যাঁ, আপনার 10 কেজি 20 কেজি পেটের চর্বি কিন্তু আলাদা করা যাবে সার্জারি করে, কিন্তু লাইফস্টাইল যদি ঠিক না থাকে তাহলে ওই ফ্যাট আবার অ্যাগেন গেইন হবে। কারণ আপনি কোন ভুলগুলোর কারণে ফ্যাটটা গেইন করেছেন, বায়োলজিক্যালি কিন্তু আমাদের বডি একটা নিয়মের মধ্যেই চলে। আমরা যখন মানে যেই পরিমাণ আমরা শক্তি খরচ করি সেই পরিমাণ খাবার খাই, তখন আমাদের বডি ওয়েট গেইন করে না। কিন্তু আপনি ধরেন এই টেকনিকটা ফলো করছেন না, এই রুলসটা ফলো করছেন না, আপনি এক্সট্রা ওয়েট আপনি কমিয়ে ফেললেন, কিন্তু ওই একই বায়োলজিক্যাল প্রসেসে আপনি যখন চালিয়ে যাবেন, কন্টিনিউ করতে থাকবেন যে না আমি আমার লাইফস্টাইল ঠিক করবো না, আমি আবার ওই আগের মতো আনহেলদি খাবার খাবো, না মেপে খাবার খাবো, বেশি বেশি খাবার খাবো, তখন আপনার বডি আবার আগের জায়গাতেই যাবে। তো আমাদের প্রবলেম কিন্তু ওজন কমানোতে হয় না, প্রবলেম হচ্ছে ওজন কমিয়ে ফেলার পর আবার কিছুদিন পর বেড়ে যাওয়াতে হয়। যেটা আপনার ক্ষেত্রে আপনিও কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে ভাই আমার তো ওজন আমি কমিয়ে ফেলি, কিন্তু দেখা যায় যে কিছুদিন পর আবার বেড়ে গেছে। এটার সব থেকে বড় কারণ হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমকে ফার্স্ট করতে হবে। মেটাবলিজম হলো কোনো একটা খাবার থেকে আমরা যে পুষ্টিটা পাই, সেই পুষ্টিটা আমাদের শরীর কত দ্রুত গতিতে অ্যাবজর্ব করছে বা কত ভালো মতো অ্যাবজর্ব করছে। কারো কারো জন্মগতভাবে মেটাবলিজম খুব ফাস্ট হয়, যেমন দেখবেন কিছু কিছু মানুষ আছে প্রচুর খায় তারপরেও ফিট না, ওয়েট বাড়ে না। কিছু কিছু মানুষের মেটাবলিজম স্লো হওয়ার কারণে ওয়েট বেড়ে যায়। অনেকে বলে যে ভাই ওজন ক্যালোরি মেপে খাবার খাওয়াটাই যদি ইম্পর্টেন্ট হতো, তাহলে তো একই পরিবারে যমজ বাচ্চা আছে, একজন মোটা একজন পাতলা, বা ভাই বোন আছে একজন মোটা একজন পাতলা, তারা সেম পরিমাণ খাবারই খায় বা সেম খাবারই খায়। রিজনটা হচ্ছে দুইজন জেনেটিক্যালি 2 রকম মেটাবলিজম পেয়েছে। আচ্ছা, আর আমাদের বডি টাইপের উপরে ডিপেন্ড করে যে আপনার ওজন
কতটা থাকবে না থাকবে। 3 ধরনের বডি টাইপ হয়। একটা হচ্ছে অ্যাক্টোমর্ফ, যাদের ওজন সহজে বাড়ে না, খিটখিটে টাইপের হয়। আচ্ছা। এদের মাসলও সহজে বাড়ে না, এদের দেখবেন 6 প্যাক অ্যাবস দেখা যায় অনেকের, ঠিক আছে। আবার একটা আছে মেসোমর্ফ, একটা হচ্ছে এন্ডোমর্ফ। আগে এন্ডোমর্ফের কথা বলি। এন্ডোমর্ফ হচ্ছে আপনাদের মতো, যাদের সহজে খালি ওয়েট গেইন হয়ে যায়, আচ্ছা। মানে একটু খেলে ওয়েট গেইন হয়ে যায়। আবার কমানো যায়, হ্যাঁ, যদি একটু ডায়েট করা হয়, বডিতে পানি বেশি জমে, ডায়েট করলে পানিটা বের হয়ে যায়, তো ওয়াটার ওয়েটও কমে যায় খুব দ্রুত। মানে এদের হচ্ছে ওজন কমানো কঠিন হয়ে যায়, অ্যাক্টোমর্ফের ওজন বাড়ানো কঠিন হয়ে যায়। মানে এন্ডোমর্ফের ক্ষেত্রে এন্ডোমর্ফ আর অ্যাক্টোমর্ফ পুরাই হচ্ছে ভাইস ভার্সা, মানে অপোজিট। আর এই দুইটার বৈশিষ্ট্য নিয়ে মাঝামাঝি জেনেটিক্যালি ব্লেসড মানুষ হচ্ছে মেসোমর্ফ, যারা চাইলে যে কোনো সময় ওজন কমাতে পারবে, চাইলে বাড়াতে পারবে, চাইলে মাস্কুলার হতে পারবে, এদের অ্যাথলেটিক পারফরমেন্স ভালো হয়। তো সাধারণত মেসোমর্ফ জেনেটিক পাওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে যাদের বাবা মা কোনো শারীরিক পরিশ্রম করতো অথবা খেলোয়াড় ছিল। আচ্ছা। অ্যানোমর্ফ কারা পায়? যাদের বাবা মায়ের অবেসিটি কোনো রোগ ছিল, মানে ধরেন বাবা মায়েরই ডায়াবেটিস আছে বা হাই ব্লাড প্রেশার আছে বা হচ্ছে বডিতে অনেক বেশি চর্বি আছে, সমূহ সম্ভাবনা আছে যে তার পরবর্তী জেনারেশনও সেরকম প্রবলেম নেই, জন্মগ্রহণ করবে, মানে তারও অবেসিটি রিস্ক থাকবে। আরও কিছু জন্মের পর পর কিছু ভুল হয় যেগুলোর কারণে আমাদের পরে অবেসিটি রিস্ক মানে হবার সম্ভাবনা বেড়ে যায়, ওটা পরে বলছি। আর অ্যাক্টোমর্ফ যারা, তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপুষ্টিতে ভোগে, যেই সব বাবা মা ধরেন ঠিক মতো নিউট্রিশন নেয় না, মানে যা খায়, ধরেন খাবার খাচ্ছে কিন্তু খাচ্ছে জাঙ্ক ফুড, হয়তো বা সে মানে সিঙ্গারা খাচ্ছে নাস্তায়, পুরি খাচ্ছে বা বিস্কিট খাচ্ছে, চানাচুর খাচ্ছে, কিন্তু সে পাতলা, কিন্তু আমি মোটা বলছি না, সে কিন্তু এগুলো খেয়েও পাতলা, কিন্তু সে হচ্ছে আনহেলদি খাবার খায়, হেলদি খাবার খায় না। এরকম ছেলে মানে লোকজনের যখন সন্তান হয় তারা অ্যাক্টোমর্ফ হয়ে যায়, তখন তাদের সহজে ওয়েট বাড়ে না। এখন ওয়েটের কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে আছে। আপনি যদি খুব আন্ডার ওয়েট হন তাও আপনার হার্টের জন্য ক্ষতিকর, আপনি যদি ওভার ওয়েট হন তাও হার্টের জন্য ক্ষতিকর, কারণ এখানে ব্লাড প্রেশারের একটা ব্যাপার আছে। ওয়েট খুব কমে গেলে ব্লাড প্রেশার লো থাকে, ওয়েট খুব বেড়ে গেলে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। ব্লাড প্রেশারের উপরে আবার হার্টের হেলথ থাকে, ডিপেন্ড করে। তো একটা মেকানিজম, যেমন আমরা একটা ধরেন রোবট তৈরি করেছি, রোবটের একটা মেকানিজম খারাপ হলে টোটাল আউটপুটটাই খারাপ আসে, বা একটা কম্পিউটারের কোনো এক জায়গায় প্রবলেম হলে টোটাল আউটপুটটাই খারাপ আসে। হিউম্যান বডিও সেম। তো এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে ওজন কমানো। এখন মেসোমর্ফ তো, এখন এই জেনেটিক্যাল যে ফ্যাক্টরগুলো, আপনি তো চাইলেই মেসোমর্ফ পাবেন না, এখনো জেনেটিক্যালি ওই রকম অ্যাডভান্সমেন্ট আসেনি। সায়েন্টিস্টরা কিন্তু চেষ্টা করছে যে আমরা হচ্ছে যেই রকম ভাবে চাইবো আমার ছেলে মেয়ের, আমি কত বছর পর্যন্ত তার হচ্ছে মানে কি বলবো যে হেলথ ভালো থাকবে, তার স্কিন কালার ভালো থাকবে, তার দাঁত ভালো থাকবে, তার চুল ভালো থাকবে, এগুলো ডিপেন্ড মানে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংরা চেষ্টা করছে যে একটা বাবা মা যেন তার ছেলে মেয়ের চোখের কালার, স্কিন কালার এগুলো ঠিক করতে পারে আগেই, জন্মের আগেই। বুঝতে পেরেছেন? জন্মের আগেই নির্ধারণ করা যাবে যে আপনি কেমন হবেন। এটা কিন্তু চেষ্টা করছে, খুব কঠিন, হয়তো বা পসিবল হতেও পারে, এটা ভবিষ্যতে বুঝে যাবে, আজ থেকে 20-30 বছর বা 50 বছর পর বোঝা যাবে যে পসিবল হয়েছে কিনা। কিন্তু যদি রিসার্চ পেপারগুলো ঘাটাঘাটি শুরু করেন, অনেক সায়েন্টিস্ট বলছে যে আমরা অনেক কাছাকাছি চলে গেছি। এরকম যদি হয় তাহলে কেউ আর অবেসিটির রোগে ভুগবে না, মানে তার বাবা মা আগে সেট করতে পারবে যে আমার ছেলে মেয়ের ভিতরে আমি এই রোগগুলো নিব না। তো জেনেটিক্যালি মানে আপনি ধরেন একটা খুব ভালো জেনেটিক একটা মানুষ, ধরেন আফ্রিকার জঙ্গলে যারা বাস করে, তারা তো শারীরিকভাবে অনেক ফিটনেস ভালো, তাদের জেনেটিক আপনি আপনার ছেলে মেয়ের সন্তানের বডিতে নিয়ে আসতে পারবেন, তাহলে সে স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো থাকবে। তো এগুলো হচ্ছে ব্যাপার, এগুলো আলাদা বিষয়, এগুলো এখনো সম্ভব হয়নি, তো এগুলো পরের বিষয়। এখন যেটা সম্ভব সেটা হচ্ছে আমার বডি টাইপটাকে আগে বোঝা। আগে আমার বডি টাইপটাকে বোঝার পর আমি সঠিক প্ল্যানটা নিব। আমি যদি খুব পাতলা খিটকেটে হই, যেটা ম্যাক্সিমাম মানুষের প্রবলেম না, আছে অনেকের প্রবলেম, সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করি। অনেকে বুঝতেই পারেন, অনেকে মনে করেন আমি পাতলা আছি, আমি ফিটই আছি, তো আমি প্রচুর পরিমাণে উল্টাপাল্টা খাবার খাই। দেখবেন পাতলা মানুষকে অনেক সময় দেখা যায় যে তারা মনে করে আমি প্রচুর পরিমাণে চিনি খেতে পারবো, মানে চিনি খেলে হয়তো বা হচ্ছে আমার মানে সমস্যা না, আমার ওয়েট বাড়বে, ওটা হয়তো বা হেলদি হবে, বা হচ্ছে আমি প্রচুর পরিমাণে তেল বা কোলেস্টেরল খেয়ে ওজন বাড়াতে পারবো, কোনো সমস্যা হবে না, যেহেতু আমি পাতলা। কিন্তু এখানে বুঝতে পারে না যে যখন আমরা চিনি খাই, তখন চিনি কিন্তু পাতলা মোটা ডিপেন্ড করে আমাদের শরীরে ক্ষতি করে না। চিনি খাওয়ার ফলে সাথে সাথে আমাদের শরীর ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে। তো এই ইনসুলিন হরমোন তৈরি করার প্রক্রিয়াতে আমাদের ব্রেন কিন্তু, আমাদের পিটুইটারি যে গ্ল্যান্ড আছে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু আমাদের টেস্টিকলকে সবসময় সংকেত প্রদান করতে থাকে, পুরুষদেরকে সংকেত প্রদান করে হচ্ছে আপনার তৈরি করার জন্য, টেস্টোস্টেরন হরমোন, যেটা পুরুষের সেক্সুয়াল হরমোন, সেটা তৈরি করার সংকেত প্রদান করে। মহিলাদেরকে ইস্ট্রোজেন হরমোন প্রোডাকশন করার সংকেত প্রদান করে আমাদের হচ্ছে ব্রেন, পিটুইটারি। তো এখন যখন আপনি চিনি খাওয়া শুরু করলেন অনেক প্রচুর পরিমাণে, বা কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা সুগারি ফুড খাচ্ছেন, আপনি অনেক পাতলা, তখন আপনার ব্রেন ফিল করবে যে এই লোকটা তো প্রচুর পরিমাণে চিনি খাচ্ছে। এখন এই চিনিগুলোকে আমাদের ব্লাড সেলে পৌঁছাতে হলে ইনসুলিন হরমোন লাগে, তো শরীর তখন ইনসুলিন হরমোন প্রোডাকশন করা শুরু করে দিবে, টেস্টোস্টেরনকে সাময়িক শাটডাউন করে দিবে। তো অল্প বয়সে হোক বা একটা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও যখন আপনি এই প্রচুর পরিমাণে চিনি খাওয়া শুরু করবেন, তখন আপনার সেক্সুয়াল হরমোন, আপনি পাতলা, আপনি ফিট আছেন, আপনার ওজনও ঠিক আছে, কিন্তু সেক্সুয়াল হরমোন ডাউন হয়ে যাবে, ইনসুলিন হরমোন বাড়বে।
মেলাটোনিন খুব বাড়বে, যার কারণে কি হবে যে আপনি খুব দ্রুত ঝিমঝিমানি ভাব আসবে, ঘুম আসবে। সেটা পরে আলোচনা করবো, আমি বলছিলাম যে ঘুম নিয়েও কথা বলা দরকার, সেটা পরে বলছি আরো ডিটেলসে। তো এইগুলোই ব্যাপারে যে পাতলা মানুষরা মনে করে যে ফিটনেসের দরকার নাই, এত ডায়েট করার দরকার নাই। ডায়েট মানে কম খাবার খাওয়া না, ডায়েট মানে বুঝে খাওয়া যে এটা আমার শরীরের জন্য উপকারী, এটা আমার শরীরের জন্য অপকারী। আপনি পাতলা বলে প্রচুর চিনি খাবেন, এটা হচ্ছে ব্যাপার না। আবার মোটা মানুষরা এদিক দিয়ে একটু সেফ থাকে। মোটা মানুষের দেখবেন জানে আমি বিপদে আছি, তারা চেষ্টা করে কিছুদিন পর যে না আমার এত চিনি খাওয়া যাবে না, আমার এত তেল খাওয়া যাবে না। আবার অনেক সময় দেখবেন মোটা মানুষের তুলনায় পাতলা মানুষেরা হার্টের রোগে বেশি আক্রান্ত হয়। আপনি হসপিটালে যাবেন, দেখবেন পাতলা মানুষের ভরপুর হার্টের রোগী নেই। কিভাবে হয়েছে বলেন তো? সে মনে করে আমি পাতলা, আমি ফিট, আমি যা ইচ্ছা তাই খাবো। সে ভাজা পোড়া খায়, সে চিনি খায়, সে চানাচুর খায়, কারণ সে মনে করে আমার তো ওজন বেশি না, কিন্তু হয়তো তার পেটে চর্বি। আপনার পেটে চর্বি থাকলে হার্টের রোগ, এটাকে ভিসারাল ফ্যাট বলা হয়, বুঝছেন? সাবকিউটেনিয়াস ফ্যাট হচ্ছে আমাদের ভিতরে, মানে বডির ভিতরে থাকে, আর ভিসারাল ফ্যাট হচ্ছে উপরে থাকে, মানে উপর থেকে দেখা যায়। তো যেই ফ্যাটটা যে পেটের উপরে, মানে মাসেলের উপরে থাকে, এই ভিসারাল ফ্যাট যখন আপনার শরীরে বেড়ে যাবে তখন আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়। তো এই পাতলা মানুষের ভিসারাল ফ্যাটটা বেশি থাকে, বুঝছেন? এটা হচ্ছে বিষয় ভাই। এখানে এখন ধরেন যারা এরকম আমার মতো বডি হচ্ছে ওয়েট গেইন করে ফেলেছে, তারা এখন কমাবো কিভাবে? মানে এখন দেখেন যে এই কমানোর যে প্রসেসটা, এখানে প্রথমে যেটা করতে হবে, সবার প্রথমেই আগে ঘুমটাকে ঠিক করতে হবে। কারণ কি আমাদের এই যে আমি হরমোনের যে কথাগুলো বলছিলাম, মেটাবলিজম ফাস্ট হয়, এই মেটাবলিজমকে ফাস্ট করতে হলে সবার প্রথমে হরমোনাল চেঞ্জেস আনতে আমাদের বইতে। আমাদের শরীরে যত উপকারী হরমোন আছে সবকিছু আমাদের গভীর ঘুমের সময় তৈরি হয়। আমাদের ঘুম কিন্তু 3টা ফেজে থাকে। একটা হচ্ছে আমরা চোখ বন্ধ করে আছি কিন্তু জাগ্রত অবস্থায় আছি, অর্থাৎ ঘুমাইনি, মানে আমাকে কেউ ডাকলে আমি উঠে যাবো বা একটা আওয়াজ হলে উঠে যাবো। একটা হচ্ছে আমি হালকা ঘুমে আছি, মানে হয়তো বা কোথাও কেউ ডাকাডাকি করলে আমার ঘুম আস্তে আস্তে ভাঙবে। আর আরেকটা হচ্ছে আমি একদম গভীর ঘুমে আছি, যেখানে আওয়াজ হলেও আমি হয়তো বা উঠে পড়বো না একদম করে। তো আমাদের শরীর কিন্তু রাতে আমরা যে 7 থেকে 8 ঘন্টা ঘুমাই, তার ভিতরে কিন্তু আমরা পুরোটা সময় ডিপ স্লিপে থাকি না, আমরা মাত্র 1 থেকে 2 ঘন্টার জন্য ডিপ স্লিপে যাই। মানে যে অবস্থায় ধরেন আমরা একদম গভীর ঘুমে, মানে অজ্ঞান অবস্থায় আছি, অচেতন অবস্থায়, সেটা 1 থেকে 2 ঘন্টার জন্য যায়। আর এই 1-2 ঘন্টার ভিতরে আমাদের শরীর যতগুলো উপকারী হরমোন আছে সেগুলো রিলিজ করা শুরু করে। কিন্তু এখানে এই গভীর ঘুমটাতে অনেকে যেতে পারে না। এর অনেকগুলো রিজন আছে। এটা হচ্ছে অনেকে হচ্ছে হাই ব্লাড প্রেশার আছে, তার কারণে যেতে পারে না। অনেকের আবার হচ্ছে কি বলবো যে অনেকে এক্সারসাইজ করে না, যার কারণে তার মেলাটোনিনও ঠিকঠাক মতো উৎপন্ন হয় না, যেটা ঘুম তৈরি করা হরমোন, যার কারণে গভীর ঘুমে যেতে পারে না। অনেকের আবার হচ্ছে একটু টেনশন করে সবকিছু নিয়ে, যে হচ্ছে একটু বেশি বেশি দুশ্চিন্তা করে, তারাও গভীর ঘুমে যেতে পারে না। তো এইগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। মানে আপনি যে ফিট হয়ে যাবেন জাস্ট ডায়েট করে আর ওটাকে মেনটেন করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার লাইফের বিভিন্ন প্রবলেম আছে, আপনার ফ্যামিলি রিলেটেড প্রবলেম, আপনার ফ্রেন্ড রিলেটেড প্রবলেম, আপনার আশেপাশে টক্সিক বন্ধু বান্ধব আছে, এগুলোকে আপনাকে কমাতে হবে। এগুলো ছোট ছোট জিনিস যেগুলো আমরা নেগলেক্ট করি। আমরা মনে করি ফিটনেস মনে হলো জাস্ট খাবো, খাবারটাকে কন্ট্রোল করবো, এক্সারসাইজ করবো, তাহলে ফিট হয়ে গেলাম। ব্যাপারটা সেরকম না। হরমোনাল, মানে আপনি যদি মানসিকভাবে ফিট না থাকেন তাহলে আপনি সাস্টেন করবেন না ফিটনেসকে। মানসিকভাবে ফিট থাকতে হলে আপনাকে টক্সিক বন্ধু বান্ধব কমাতে হবে, মানে যারা আপনার লাইফে কোনো কাজে আসে না, যখন দরকার তখনই তারা খোঁজে, আবার হচ্ছে আপনার উন্নতিকে খোঁচা দেয় বা ছোট করে দেখে, বা আপনি একটা পজিটিভ কাজ করছেন বলছে এটা করে কি হবে, এইটা হচ্ছে ব্যাপার। এই টাইপের কথাবার্তা যখন তারা বলে উইদাউট এনি লজিক, হ্যাঁ, সে যদি আপনাকে ভালো খারাপ কাজে বাধা দেয় যে এটা করো না, আপনাকে লজিক দিয়ে বোঝায় যে এটার ফলে আপনার ক্ষতি হবে বা আপনি হচ্ছে ক্যারিয়ারগতভাবে পিছিয়ে পড়ে যাবেন, তখন তার আপনার ভালো বন্ধু। কিন্তু ধরেন এমন একজন আসছে, আপনার রিলেটিভস হোক বা যেই হোক, সে এসে বলছে যে এটা করে কি হবে, কিন্তু তার কাছে কোনো লজিক নাই যে সে কেন মানা করছে আপনাকে, তার মানে সে টক্সিক। তো এইরকম মানুষকে কমাতে হবে, অন্য মানে ঝামেলা এড়িয়ে চলতে হবে, তারপরে নিজের ক্যারিয়ারে ফোকাস করতে হবে, নিজের ফ্যামিলি লাইফটাকে ঠিক করার চেষ্টা করতে হবে, আপনার বউ বাচ্চার সাথে সময় ব্যয় করতে হবে, যেন বাসায় যে আপনি প্রতিদিন বাসায় যাচ্ছেন বউয়ের সাথে ঝামেলা হচ্ছে বা মানে কথা কাটাকাটি হচ্ছে, এরকম অবস্থা আপনার ঘুম কিন্তু মানে ভালো মতো আসবে না, আপনার হরমোনাল প্রবলেমও ঠিক হবে না। এই ঘুমের জন্য এই অবেসিটিটাই মানে পুরোপুরি ডিপেন্ড করে আমার হরমোনের উপরে, মানে আর হরমোন আবার ডিপেন্ড করে ঘুমের উপরে, বুঝছেন? এটা কিন্তু ভাই আমাদের যারা টেকনিক্যাল ফিল্ডে আছে এটা খুব স্ট্রাগল করে, যেটা বলেন দুশ্চিন্তা। কারণ হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে মানে কাজ করতে করতে ঘুমায় যায়, বা এতক্ষণ ধরে আমাদের হচ্ছে স্ক্রিনের সামনে থাকতে হচ্ছে, তারপর যখন ঘুমাতে যায় ওটা নিয়েই চিন্তা করতে করতে হয়তো ঘুমায় যায়। কিন্তু তাহলে কিন্তু ওই যে ডিপ স্লিপ, এটা আল্লাহ জানে আসলে কতজন পায় বা কতক্ষণ থাকতে পারে, এটা একটা বড় সমস্যা। ডিপ স্লিপে যেতে পারি না, যে আমরা ধরেন যে একটা চিন্তা করছি, তখন গভীর ঘুম থেকে আমরা দুশ্চিন্তার কারণে আবার হালকা ঘুমে চলে আসছি।
হালকা ঘুমে চলে আসলে আমাদের হরমোন প্রোডাকশন কিছুক্ষণের জন্য আবার বন্ধ হয়ে যায়, বা যারা হয়তো এনাফ স্লিপ নেই না, 3 ঘন্টা নিচ্ছে, 4 ঘন্টা নিচ্ছে, তাদেরও একই সমস্যা। এখন যেটা করবেন যে হ্যাঁ, অনেকে রাত জেগে কাজ করেন, তাহলে কি করবেন, আপনাকে দিনের বেলাতে ঘুম পূরণ করতে হবে, কিন্তু ঘুমটা হতে হবে এমন একটা রুমে যেখানে বাইরে থেকে আওয়াজ আসে না। কারণ যখন আমরা ঘুমাই তখন আমাদের ঘুমটা যে গভীর অবস্থায় গেল, বাইরে থেকে যদি একটা টুক করে আওয়াজ হয় তাহলে আপনার কিন্তু ঘুম ডিরেক্ট ভেঙে যাবে না। আপনি গভীর ঘুম থেকে প্রথমে হালকা ঘুমে যাবেন, হালকা ঘুম থেকে জাগ্রত অবস্থায় যাবেন। তো গভীর ঘুম থেকে যখন হালকা ঘুমে যাবেন তখনই আপনার ওই পজিটিভ হরমোনগুলো প্রোডাকশনগুলো বন্ধ হয়ে যাবে। তখন আবার আপনাকে গভীর ঘুমে যেতে গেলে আরো কিছুক্ষণ টাইম লাগবে, কিন্তু আমরা তো চাইলে সারাদিন ঘুমাতে পারবো না। আমাদেরকে এমন ভাবে ঘুমাতে হবে যে আমি এই 3 থেকে 4 ঘন্টা দিনের বেলায় ঘুমাচ্ছি, কিন্তু আমার বাইরে থেকে কোনো ডিস্টার্ব নাই। মানে আমি এই 3-4 ঘন্টায় আমার কোনো ফোন কল আসবে না, কোনো মেসেজ আসবে না, টোটাল সাইলেন্ট, টোটাল হচ্ছে বাইরে থেকেও কোনো আওয়াজ আসবে না। এরকম অবস্থায় যদি আপনি ঘুম পূরণ করতে পারেন তাহলে একটা ফ্রিল্যান্সার যিনি আছে তারও ঘুমের সমস্যা দূর হয়ে যাবে। মানে ঘুম কম হলে যে ক্ষতিগুলো হয় শরীরে সেগুলো হবে না, তার হরমোনটাও ভালো হতে শুরু করবে। এটা গেল একটা। এবার আসি হচ্ছে খাবারে, তারপরে আমরা এক্সারসাইজে। প্রথমটা হচ্ছে ঘুম। হ্যাঁ, ঘুমটাকে আগে ঠিক করেন, কারণ এটা সব থেকে ইজি ঠিক করা, সব থেকে। কারণ ঘুমের সময় কিন্তু আমাদেরকে না পরিশ্রম করা লাগছে, না কোনো কিছু স্যাক্রিফাইস করা লাগছে। এই জিনিসটা সব থেকে ইজি। তাহলে আমরা ইজি জিনিস দিয়ে শুরু করি আগে প্রথমে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষকে যদি বলা হয় এটা খাবা না, ওটা খাবা না, কিছুদিন পরই ফিটনেস লাইন ছেড়ে দেয়। তো ফিটনেস লাইনে ঢোকার প্রথম শর্ত হচ্ছে আগে ঘুম ঠিক করেন, যেটা সব থেকে বেশি ইজি। আর এটা অনেক দিক ডিপেন্ড করে। কারণ আপনি ধরেন এক্সারসাইজ করেছেন, এক্সারসাইজ করার পর আপনার মাসেলে যে টিয়ারগুলো হয়েছে বা ফাইবারগুলো ছোট ছোট হয়ে ফেটে যায়, ক্ষুদ্র হয়ে, সেটা পরে খাবার খাওয়ার পর মানে নিউট্রিশন নেওয়ার পর সেটা আবার রিপেয়ার হয়। সেই রিপেয়ারটাও ঘুমের সময় হয়। তো ঘুম ঠিক না হলে এই এক্সারসাইজ আর নিউট্রিশনের কোনো কাজে আসবে না আপনার। আর ভাই ঘুম ঠিক করা মানে জীবনে 1/3 বলা যায়। আমরা যেহেতু 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টায় ঘুমাচ্ছি, অটোমেটিক কিন্তু 8 ঘন্টা রুটিন অনুযায়ী চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা এন্টারপ্রেনারের বায়োগ্রাফি পড়ছিলাম, তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার মানে সব থেকে দামি আসবাবপত্র কি? সে বলছে আমার সব থেকে দামি আসবাবপত্র হচ্ছে আমার খাট। মানে এটা কারণ কি আমাকে সারা দিনে 8 ঘন্টা আমার খাটে ব্যয় করতে হয়। মানে আমি অন্য জায়গায় হয়তো আমি অন্য ফার্নিচার হয়তো 1 ঘন্টার বেশি ব্যবহার করি না, টেবিলে 2 ঘন্টা বসছি, অন্য জায়গায় অফিসের টেবিলে 1-2 ঘন্টা বসছি, বা কোথাও সোফাতে বসছি 1-2 ঘন্টা, কিন্তু খাট এমন একটা জায়গা যেখানে আমাকে রোজ 8 ঘন্টা ব্যয় করতে হয়। তো এটাই আমার সব থেকে দামি, আর সব থেকে দামি ম্যাট্রেস, সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আমি খাটের পেছনে ব্যয় করেছি আর বেডরুমের পেছনে ব্যয় করেছি। মানে বেডরুমটা যেন আমার ঘুমটা যেন ঠিকঠাক মতো হয়। কারণ আমি এত টাকা পয়সা কামাই ফেললাম, কিন্তু আমার যদি ঘুমই না হয় তাহলে আমার এই টাকা দিয়ে আমার হবে কি? তো আমি এই কারণে ওই যে আমি যে জিনিসগুলো বলছিলাম যে আমাদের কোনো টক্সিক ফ্রেন্ড নাই। যেমন হচ্ছে দেখবেন যে একটা বাসে সিট থাকে 50টা আর একটা ইয়েতে সুপার কারে সিট থাকে মাত্র 2টা। কারণ তার মানে মোডালিটি হলো যে আপনি যত সফল হবেন তত আপনার বন্ধু বান্ধব কমে যায়। তার মানে এমন না যে থাকে না, তাদের বন্ধু বান্ধব থাকে, কিন্তু যে কয়টা থাকে ওই কয়টা ইনাফ তাদের জন্য, একদম কোয়ালিটি। মানে একটা জিনিস হলো যে লাইফটা কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে না। 100 বছর 200 বছর আমি বাঁচলাম ধরেন কথার কথায়, কিন্তু আমি অসুস্থ অবস্থায় বাঁচছি। কিন্তু আমি ধরেন 60 বছরই বাঁচলাম কিন্তু পুরা ফিট অবস্থায় বেঁচেছি, সেটাকে লাইফ বলে। যে পুরা ফিট অবস্থায় আমি আছি, আমি আমার দেশ বিদেশ ট্যুর দিয়েছি, যদি অর্থ কম থাকে আমি আমার দেশের ভিতরে ট্যুর দিয়েছি, আমি ঘুরেছি, আমার লাইফকে এনজয় করেছি, আমি আমার ফিটনেস এনজয় করেছি। এটা হচ্ছে একটা লাইফ যে আমি 60 বছর বেঁচেছি কিন্তু ভালো মতো বেঁচেছি। কিন্তু আপনি ধরেন 100 বছর বেঁচেছেন, কিন্তু আপনি 50 বছর হয়ে যাওয়ার পর বা 60 বছর হয়ে যাওয়ার পর বিছানা থেকে উঠতে পারেন না, বা লাঠি নিয়ে ভর করে হাঁটতে হয়, বা অনেকগুলো খাবার মেনটেন করে চলতে হয়। সেটা তো লাইফ না, সেটা কোয়ান্টিটি হয়ে গেল। দীর্ঘায়ু মানে উদ্দেশ্য দীর্ঘায়ু পায় না। অনেকে বলে যে ভাই আপনি এত ফিটনেস করেন, মরতে তো সবাইকে হবে। হ্যাঁ, মরবো তো আমরা সবাই। আমরা কেউ কিন্তু যারা ফিটনেস লাইনে আছে বা যারা স্বাস্থ্য সচেতন, কেউ কিন্তু কখনো বলে না যে আমরা অমর হওয়ার জন্য স্বাস্থ্য সচেতন হয়েছি। আমরা অমর হওয়ার জন্য না, আমরা কোয়ালিটি লাইফ পাওয়ার জন্য স্বাস্থ্য সচেতন হয়েছি। যে আমার যেমন উদ্দেশ্য তো 100 বছর বাঁচা না, আমার উদ্দেশ্য হলো আমাদের যেটা গড় আয়ু মানুষের 70 বছর, ওই পর্যন্ত যদি সুস্থভাবে পার করতে পারে ইনাফ, বাকিটা বোনাস, বাকিটা দেখা যায়। কিন্তু মেন কথা হলো যে আমাকে ওই 70 পর্যন্ত ফিট থাকতে হবে। আর সেটা অল্প বয়স থেকে যদি এই প্রসেসটা শুরু করি তাহলে বুড়া বয়সে যে আমাকে আর বাধ্য হয়ে ফিটনেসে আসতে হবে না। আমি তখন হয়তো এনজয় করছি, তাই আমি ফিটনেসে আছি। একটা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানুষ অসুস্থ হয়ে গেছে, তার কারণে সে জোর করে ফিটনেস লাইনে আসছি। সেটা তো কাম্য না। তো এটা হচ্ছে ব্যাপার। তো যেখানে ছিলাম যে তাহলে ঘুমটাকে কমপ্লিট করতে হবে। এবার আসি হচ্ছে খাবার। এমন দেখেন যে আমি অনেকবার বলেছি যে আমাদের বডি 2 ধরনের খাবারই দরকার আছে। মানে মুখরোচক খাবারেরও দরকার আছে, আবার হেলদি খাবারেরও দরকার আছে। কিন্তু মুখরোচক খাবারের দরকার হচ্ছে কম, হয়তো বা 20%, 80% হচ্ছে হেলদি খাবারের
প্রয়োজনীয়তা। কারণ কি, আপনি যদি নিউট্রিশন না নেন, এমন এমন খাবার খাচ্ছেন যেখানে নিউট্রিশনই নাই, তাহলে সেটা কি হলো, আপনার বডি থেকে প্রচুর ক্যালোরি দিল, কিন্তু আপনার বডিকে সেই ভিটামিন মিনারেলস প্রোটিন দিল না যেগুলো দিয়ে আপনার বডি রিলাই করবে। আমার নিউট্রিয়েন্ট দিয়ে কিন্তু আমাদের বডির বিভিন্ন মেকানিজম ফাংশন হয়। মানে আমাদের স্কিন কেমন থাকবে, আমাদের হচ্ছে মানে স্কিনে ব্রোন হবে কিনা, বা র্যাশেস হবে কিনা, বা চুল কেমন থাকবে, এরকম বিভিন্ন জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে হচ্ছে নিউট্রিশনের উপরে। নিউট্রিশন ঠিক থাকলে এই জিনিসগুলো ঠিক থাকে। হ্যাঁ, কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর আছে, কারো কারো যেমন জন্মগতভাবে স্কিন কালো, বা কারো কারো দেখা যায় যে 20 বছর বয়সে চুল পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে জেনেটিক্যাল বিষয়। কেউ কেউ হাইট ছোট হয়, তো জেনেটিক্যাল বিষয়ের উপরে আমাদের কন্ট্রোল নাই। কিন্তু যদি আমরা এই দিকে কিছুটা সচেতন হই, তাহলে কিছুদিন বেশি ভালো থাকে। হয়তো আপনার 25 বছর 30 বছর বয়সে চুল পড়ে যেত, কিন্তু আপনি ভালো মতো লাইফ লিড করেছেন বলে আপনার 40 বছর বয়সে যে পড়ছে। মানে যখন আপনি স্বাস্থ্য সচেতন হবেন, তখন এই রোগগুলোকে ডিলে করা যায়, কিন্তু একদমই নেগলেক্ট করা যায় না, মানে ডিলে করা যায়, বুঝছেন? তো এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার। এই নিউট্রিয়েন্টসটা আমাদের ইম্পর্টেন্ট। এই জন্য প্রত্যেকটা খাবারে আমাদেরকে চিন্তা করতে হবে, যতবারই আমি খাবার খাবো সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিন হচ্ছে সব থেকে ভাইটাল নিউট্রিশন, যেটা আমরা সবাই নেগলেক্ট করি। আমরা তো আমি তো এই আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা মনে করি যে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়ার কারণে মানুষ কিডনি নষ্ট হয়ে যায়, যে মানুষ বেশি বেশি ডিম মাছ মাংস খেতে চায় না। কিন্তু আমি যদি আপনাকে একটা হিসাব দিই যে একটা 50 কেজি ওজনের মানুষের সারাদিনে 50 গ্রাম প্রোটিন দরকার। আমাদের ধরেন অ্যাভারেজে একটা ছেলে মানুষের অ্যাভারেজ ওজনই ধরেন যে বাংলাদেশে 60 থেকে 70 কেজি, ধরেন 70 কেজি। মেয়েদের অ্যাভারেজ ওজন ধরেন 60 কেজি। তো এই 70 কেজি ওজন আপনাকে মেনটেন করতে গেলে 70 গ্রাম প্রোটিন লাগবে। আপনি প্রোটিন 70 গ্রাম পাচ্ছেন কিনা সেটা আপনি দেখেন। আমি যদি সকালবেলা থেকে হিসাব করি, সকালে উঠে আমরা ধরেন একটা ডিম খাই, কেউ কেউ আবার একটা ডিমকে 4 ভাগ করে খাই ভেজে, ওটা লাগবে। ধরেন যদি আপনি একটা ডিমও খান, একটা ডিমে কুসুম একটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে ম্যাক্সিমাম, মুরগির ডিমে। তাহলে আপনার বডিতে 6 গ্রাম গেল। যেটা রুটি খাচ্ছেন বা খাচ্ছেন সেটাতে প্রোটিন থাকে না, খুব সামান্য পরিমাণে থাকে। যদি আপনার লাল আটার যেটা হোল গ্রেন আটা হয়, সেটা রুটি যদি হয়, তাহলে আপনি হয়তো বা একটা রুটিতে 2 থেকে 3 গ্রাম প্রোটিন পেয়েও যেতে পারেন, মানে ওইটা। কিন্তু রুটিতে খুব একটা প্রোটিন হয় না। তো ধরেন সকালে নাস্তা আমি ম্যাক্সিমাম 10 গ্রাম প্রোটিন খাই, এর বেশি না। দুপুরে যে লাঞ্চ খাচ্ছি সেখানে আমি যে মাছ খাচ্ছি, মাছ তো খাই আমরা 1 টুকরা জাস্ট, মানে 1 টুকরা মাছে আপনি সর্বোচ্চ 10 থেকে 15 গ্রাম প্রোটিন পাবেন। তাহলে আপনি আপনার 16 10 আর 6 মাত্র 16। তো আপনি এইদিকে 10 6 ধরেন 20 গ্রামই প্রোটিন ধরলাম আমি সকাল আর দুপুর মিলে। মাঝখানে ধরেন আপনি 1 মুঠ বাদাম খেলেন, তাও যেটা যারা মেনটেন করতে যাচ্ছে তাদের কথা বলছি। যারা মেনটেন করতে চায় না তারা কোনোদিনও বাদাম খাবে না, তারা যে খাবে সিঙ্গারা বা বিস্কিট, মানে দুপুরে যে 12টার দিকে যে নাস্তাটা আমরা করি। তো এই 1 মুঠ বাদাম খাওয়াতে সেখান থেকে ধরেন আমি আরো 5 গ্রাম প্রোটিন পেলাম, তাহলে গেল 25 গ্রাম। তারপরে আমি সন্ধ্যার সময়ও দেখবেন যে সাধারণ মানুষ কেউ কোনোদিনও যে হেলদি ফুড খাবে না, মানে সে চিকেন খাবে না, ডিম খাবে না, কলা খাবে না, সে খাবে চা বিস্কিট চানাচুর সন্ধ্যা নাস্তায়, বা অন্য একটা জিনিস খাবে, বা ফ্রুটস খাবে। ফ্রুটসে আবার প্রোটিন থাকে না। আমি এখানে প্রোটিনের কথা বলছি, ফ্রুটসের বেনিফিট আলাদা, ওটা পরে আসছি। তো দেখেন যে এই সারাদিনে আমি 30 গ্রাম প্রোটিন পেলাম। রাত্রেবেলা ধরেন আমি একটু যদি 2 পিস মানে 2টা ডিমও খাই বা 2 পিস মাছও খাই, তাও আমার কাছে আরো 20 গ্রাম প্রোটিন। যতই হোক আসলে বলা যায় 40ও পার হয় না, 50ও পার হয় না। অধিকাংশ মানুষের কিন্তু এই প্রবলেম। 70-এর মতো আমার লাগে। যারা মেইনটেইন করে, মানে মোটামুটি ধরেন যারা মেইনটেইন করে, তারা হয়তো বা 10 টুনে 70 পর্যন্ত যায়। যারা এক্সারসাইজ করে তাদের আবার রিকমেন্ড কিন্তু ডাবল হয়ে যায়। এক্সারসাইজ করলে তখন এনাফ হচ্ছে না, তখন আরো এনাফ হচ্ছে না। তখন যদি আপনি ধরেন এক্সারসাইজ করছেন প্লাস আপনি সাধারণ মানুষের মতো এরকম ভাবে মেইনটেইন করছেন, হবে না। এক্সারসাইজ করলে একটু বেশি পরিমাণে প্রোটিন খাওয়া লাগে। মানে প্রোটিন বলতে কি সাপ্লিমেন্টের কথা আমি বলছি না, আমি মাছ মাংস ডিম দুধ এগুলোর কথাই বলছি। তারপর ওয়েট কমানোর জন্য প্রোটিন খেতে হবে। কারণ কি, এখানে একটা ব্যাপার আছে। প্রোটিন যখন আমরা খাই তখন প্রোটিন কিন্তু আমাদের শরীরে যে প্রথমে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর হয়, তারপরে পরে গ্লুকোজে রূপান্তর হয়। প্রোটিন কখন গ্লুকোজে রূপান্তর হবে? যখন আপনি এক্সট্রা করে কার্বোহাইড্রেট খাচ্ছেন, আপনি কিটো ডায়েটে আছেন। অনেকে বলে যে প্রোটিন হচ্ছে ভাই, তো প্রোটিন তো গ্লুকোজেও রূপান্তর হয় না। প্রোটিন তখন গ্লুকোজে রূপান্তর হবে যদি আপনি ধরেন আলাদাভাবে কার্বোহাইড্রেট খান, কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন খান, তাহলে সেটা প্রোটিনটা খাওয়ার ফলে আপনার শরীরে ধরেন 1 গ্রাম প্রোটিনে 4 ক্যালোরি থাকে। কিন্তু প্রোটিনটার আবার থার্মিক ইফেক্ট অফ ফুড নামে একটা কথা আছে। সেটা হচ্ছে কোনো একটা খাবার যখন আমরা খাই তখন সেটা হজম হওয়ার জন্য ক্যালোরি বার্ন হয়। তো প্রোটিন খেয়ে আপনি 4 ক্যালোরি পাচ্ছেন, কিন্তু প্রোটিনটা যখন হজম হবে তখন হজম হওয়ার প্রসেসে আপনার বডি 2 ক্যালোরি বার্ন করবে। একে তো প্রোটিন খাওয়ার ফলে আপনার বডিতে সুগার বাড়লো না, সুগার না বাড়ার কারণে আপনার ফ্যাট বাড়বে না, প্লাস ওই প্রোটিনটার কারণে আপনার শরীরে মাসেল স্ট্রং হবে। মাসেল স্ট্রং হওয়ার কারণে, মাসেল হচ্ছে একটা ব্যাটারির মতো, মাসেল আবার আমাদের ব্লাড থেকে সুগার টানতে থাকে সবসময়, তো সেটা আরও সুগার কমাবে। তো প্রোটিন খেলে আমার বডি থেকে সুগার সবসময় 4-5 ভাবে কমতে থাকে, প্লাস আমার বডি সেই প্রোটিনটাকে হজম করার জন্য ক্যালোরি বার্ন করছে অটোমেটিকলি। তো এগুলো অনেকগুলোর উপর ডিপেন্ড করে যে প্রোটিনটা আমাদের মেটাবলিক রেট, যেটা আমি বলছিলাম যে মেটাবলিজম ফাস্ট করে দেয় এই প্রোটিন। মেটাবলিজম যদি আপনি ফাস্ট করতে চান তাহলে আপনাকে হেলদি খাবার খেয়ে ওজন কমাতে হবে। যখনই আপনি আনহেলদি ওয়েতে, ধরেন আপনি কিছুই খাচ্ছেন না, প্রোটিন খাচ্ছেন না, ভাত খাচ্ছেন না, কিছুই মানে সবকিছু কম খাচ্ছেন, বা জাস্ট বেঁচে থাকার জন্য যতটুকু খাবার দরকার ততটুকুই খাচ্ছেন, তখন কি হবে? আপনার ওজন তো কমবে, কিন্তু তার ভিতরে অধিকাংশই হবে হলো পানি আর মাসল।
কারণ প্রোটিন না পেয়ে আপনার মাসলগুলো শুকিয়ে যাচ্ছে, ওজন কমছে, আপনি স্কেলে দেখছেন ওজন কমছে, কিছুদিন পর যে দেখবেন যে আপনি একদিনের জন্য বা 3-4 দিনের জন্য বা এক সপ্তাহের জন্য ট্যুরে গেছেন, আপনার ওজন আবার 5 কেজি বেড়ে গেছে। আবার ধরেন আপনি এইভাবে কন্টিনিউয়াসলি 10 বছর ধরে কন্টিনিউ করছেন সেম ক্র্যাশ ডায়েট, আপনার হাড় ক্ষয় হয়ে যাবে, আপনার মাসল উইক হয়ে যাবে, আপনার ইনজুরি হবে। তো এগুলো পরে ইমিডিয়েট তো আমরা খুশি হয়ে যাবো যে ওজন তো খুব কমছে, কিন্তু কিছুদিন পর যে আমরা দেখবো যে আরে ওজন যেটা কমালাম সেটা আমরা আবার গেইন করে ফেলেছি, কারণ আমার মেটাবলিজম তো ফাস্ট হয়নি। মেটাবলিজম ফাস্ট হলে আপনার সহজে ওজন বাড়বে না। যেমন আমার ক্ষেত্রে আমি তো ধরেন যদি 3-4 দিনের জন্য ট্যুরেও চলে যাই, আমার 1 কেজি ওজন বাড়ে না। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ব্যাপার। মানে আমি কিন্তু অনেক খাবার খাই ওই সময়, আমি ট্যুরে গেলে তো ধরেন যে সব ধরনের খাবারই খাচ্ছি, সেখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, তারপরে বিরিয়ানি, মানে যা পাচ্ছি তাই খাচ্ছি। আবার আসার পর দেখি যে 1 কেজি ওজন বাড়েনি, একই জায়গায় আছে। তখন এসে আবার হেলদি লাইফস্টাইল মেনটেন করা শুরু করি, তখন আবার ঠিক থাকে। এটার রিজনটা হচ্ছে যে ওই যে প্রোটিন বেশি খেতে খেতে আমাদের মেটাবলিজম ফাস্ট হয়ে গেছে। আর মাসলকে স্ট্রং করা, নট বডি বিল্ডার হওয়া। বডি বিল্ডার হওয়া কিন্তু উদ্দেশ্য না। আমি কিন্তু নর্মালি ম্যাক্সিমাম ইয়েতেই বলি যে বডি বিল্ডার শুধুমাত্র সেই হবে যে এখানে ক্যারিয়ার খুঁজছে, মানে যে দেখছে যে আমি এখান থেকে ইনকাম করতে পারবো, তাকে ছাড়া আর কারো বেশি মাসলের দরকার নেই। বেশি মাসল বানানে সেটা আপনার মানে মেনটেন করতে গেলে খরচও বেড়ে যাবে। আপনি যদি শৌখিন না হন, মানে হচ্ছে মাসল বাড়ানো, বাংলাদেশে তো ধরেন এগুলোর কোনো ক্যারিয়ার নাই। আপনি আপনার মাসল বাড়িয়ে আপনি ইনকাম করতে পারবেন না, আপনাকে ফিটনেস ট্রেনার হতে হবে অথবা জিম ওপেন করতে হবে। তো ফিটনেস ট্রেনারের যদি একটু মাসল থাকে বা জিম ওনারের যদি একটু মাসল থাকে, বডি ভালো থাকে, তাহলে তার ইনকামটা বাড়ে, সেটা ক্যারিয়ারের প্রসঙ্গে চলে আসছে। কিন্তু যখন আপনি একটা সাধারণ মানুষ, মানে আপনার না আছে কোনো জিমনেশিয়াম, না আপনি কাউকে ট্রেনিং দেন, না আপনি ফিটনেস মডেল, তখন আপনি অত মাসল নিয়ে করবেন কি? ওটা মেনটেন করতে আপনাকে খরচ বেশি করা লাগবে। যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে আপনি মাসল বাড়ানোর চেষ্টা করেন, যদি না থাকে তাহলে স্ট্রং করার চেষ্টা করেন। স্ট্রং সবাইকেই করতে হবে, মানে যেই ব্যক্তি জীবিত আছে তাকে মাসল স্ট্রং করার জন্য ব্যায়াম করতে হবে, নাহলে সে 30 বছর হয়ে যাওয়ার পর হাঁটুতে ব্যথা দেখবে, মাসল ক্ষয় হওয়া রোগটা দেখবে। আর হচ্ছে তার যেটা আমি কিছুদিন আগেই বলছিলাম যে স্যারকোপ্যানিক অবিসিটি বলা হয় এটাকে, মানে 50 বছর হয়ে যাওয়ার পর মাসল লস হওয়া, বোন লস হওয়া, মানে শক্তি কমে যাওয়া। এটাকে আমরা মনে করি যে এটা স্বাভাবিক, বয়স হলে এরকম হয়, কিন্তু এটা কিন্তু অস্বাভাবিক। আপনি যদি 30 বছর বয়স থেকে যদি এক্সারসাইজ করতে থাকেন এবং সেটাকে যদি মৃত্যুর আগ পর্যন্ত প্র্যাকটিস করেন, তাহলে 30 বছর বয়সে আপনার শরীরে যে পরিমাণ শক্তি ছিল সেটা আপনার 60 বছর বয়সেও থাকবে, বিন্দু পরিমাণ কমবে না। আপনি ধরেন 30 বছর বয়সে 100 কেজি ঘাড়ে নিয়ে উঠবস করেন, আপনি 60 বছর বয়সেও সেটাই পারবেন। যেটার এক্সাম্পল আমাদের জিমের মানে লাইভ এক্সাম্পল আছে, মানে আমরা নিজেরাই দেখেছি একদম স্বচক্ষে। এটা বিভিন্ন রিসার্চেও প্রমাণিত। আপনি বহু ভিডিও পাবেন যেখানে বুড়া বুড়া মানুষ বহু ওয়েট লিফট করছে। কিভাবে করছে? তার তো স্বাভাবিকভাবে বুড়া বয়সে শক্তি কমে যাবে, কন্টিনিউ করতে হবে। এক্সারসাইজ কন্টিনিউ করলে আপনার শক্তি কমবে না। যখনই আপনি এক্সারসাইজ কন্টিনিউ করবেন না তখনই শক্তি কমবে। যেমন বিভিন্ন প্রাণী যেমন আছে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তারা সেম শক্তিতেই কাজ করে, যেদিন মারা যাবে সে তখন হয়তো একটু দুর্বল হয়ে যায়, কিন্তু নিজের খাবার কিন্তু নিজে সংগ্রহ করে মরে। লাস্ট যে খাবারটা পায় সেটাও সে নিজেই সংগ্রহ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা 50 হয়ে গেলে রিটায়ার্ড হয়ে জাস্ট বসে থাকি বাসায়, আর ব্যায়াম বলতে আমরা খালি হাঁটাহাঁটি করি। মনে করি মাইন্ডসেটটা ভাই এরকমই হয়ে গেছে যে হয়তো মানে শেষ বয়সে যেটা বললেন যে বয়সের দোষ। হ্যাঁ, সবাই মনে করে যে বয়সের কারণে এটা হচ্ছে, এটা বয়সের কারণে না, লাইফস্টাইলের কারণে হচ্ছে। এইখানে ভুল ধারণা, মানে আপনাকে আগে এটা মানে স্বাভাবিক ভাবা বন্ধ করতে হবে। আপনি যদি এটা ভাবতে থাকেন যে বয়স হয়ে গেলে আমি দুর্বল হয়ে যাব, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। বয়স হয়ে গেলে কেউ দুর্বল হয় না, লাইফস্টাইলের কারণে দুর্বল হয়। ওকে ভাই, প্রোটিনেরই একটু আইডিয়াটা পাচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং লাগলো। এখন ভাই প্রোটিনের সাথে যেটা আসে কার্বোহাইড্রেট, কারণ এখানে অনেকের প্রশ্ন, কার্বোহাইড্রেটে হচ্ছে অনেক মজার মজার খাবারগুলো আসে। তো ভাত দিয়ে শুরু করি, ভাত বা রুটি, এই ক্ষেত্রে কি করা উচিত? এখন দেখেন যে এই প্রোটিনের আরেকটা গুণাবলী আছে, সেটা বলে আমি কার্বোহাইড্রেটে যাচ্ছি। যেমন একজন আমাকে বলছিল যে ভাই আমার তো হার্টের এক পাশের লেফট ভেন্ট্রিকলস যে হার্ট মাসলটা আছে সেটা বড় হয়ে গেছে, তো প্রোটিন খাওয়ার ফলে তো মাংস বেশি স্ট্রং হয় বা বড় হয়। তো আমি যে ওজন কমাবো, আপনি বলেছেন যে ওজন কমাতে হলে প্রোটিন প্রচুর পরিমাণে খেতে হবে, তাহলে ওজনটা কমবে। তাহলে আমি যদি প্রোটিন প্রচুর পরিমাণে খাই তাহলে আমার হার্ট কি আরো বড় হয়ে যাবে নাকি কমবে? এখানে এখন দেখেন যে প্রোটিন প্রচুর পরিমাণে খেলে আপনার শরীর থেকে যেহেতু ব্লাড সুগার লেভেল কমছে, আপনার ব্লাড প্রেশার লেভেলও কমবে। আমাদের হার্ট কিন্তু বড় হয় প্রোটিনের কারণে না, আমাদের হার্ট বড় হয় হচ্ছে ব্লাড প্রেশারের কারণে। হাই ব্লাড প্রেশার যার থাকবে তার হার্ট বড় হবে। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যাদের বডিতে উচ্চ রক্তচাপ আছে তাদেরই হার্ট বড় হয়। মানে এই উচ্চ রক্তচাপ কমানোর জন্য কি করতে হবে? আপনার যে আমাদের যে ব্লাড ভেসেলস গুলো আছে, রগগুলো আছে, নালীগুলো আছে, সেগুলোর ভিতরে কিন্তু চর্বি জমে, সরু সরু যে চিকন চিকন নলের মতো রক্তনালী আছে, যেটা বলছিলেন যে সুগার খেলে এটা প্রোটিন কমায়। প্রোটিনের ভিতরে একটা অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিনের ভেতরে, যেটার নাম হচ্ছে L-আর্জিনাইন। অনেকে শুধু আর্জিনাইন নামেও চিনে, কেউ চাইলে গুগলে সার্চ দিতে পারবে, যারা বায়োলজি পড়েছে তারা বুঝতে পারবে। তো এই আর্জিনাইন আমাদের রগকে ঢিলা করে, মানে রগের ভিতরে যে নালীর ভিতরে যে চর্বি জমে সেটাকে লুজ করে, যার কারণ এটা আবার প্রোটিন ছাড়া অন্য কোনো কিছুর ভেতরে আপনি পাবেন না।
তো এই জিনিসটা যখন আপনি খাবেন তখন আপনার রগগুলো ঢিলে হয়ে যাবে, যার কারণে ব্লাড ফ্লোটা ভালো মতো ব্লাড পাস হতে পারবে, যার কারণে আপনার হার্ট ভালো মতো ব্লাড পাবে, তখন হার্টের উপরে প্রেশারটা কমে যাবে। ব্লাড প্রেশারের কারণ ব্লাড প্রেশার মানে হলো হার্ট যতটা রক্ত চাচ্ছে ততটা পাচ্ছে না, এই জন্য প্রচুর প্রেশার ক্রিয়েট করছে। তো হার্টের পরিশ্রম বেড়ে যায়, আর আমাদের পেশির নিয়ম হচ্ছে যখনই বেশি পরিশ্রম করবে তখন বড় হয়ে যাবে। তো হার্টের পরিশ্রমটা তখন হঠাৎ করে কমে যাবে যখন আপনি মানে অন্যান্য খাবারগুলোকে কমিয়ে দিয়ে, যেমন অতিরিক্ত সল্টি কোনো ফুড খেলে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে। আপনাকে একদিক দিয়ে সল্টি ফুড খাওয়া কমাতে হবে, মানে যেগুলোতে লবণ মেশানো আছে, নট সুগার, লবণ মেশানো যে খাবারগুলো আছে সেগুলোকে কমাতে হবে। প্লাস হচ্ছে আপনাকে হচ্ছে এই প্রোটিন খাওয়ার পরিমাণ, মানে লিন প্রোটিন খাওয়া বাড়াতে হবে। আপনার হার্টের রিভার্স করা যাবে, মানে হাইপারট্রফি বলে, যেটা হার্টের মাংসপেশি বড় হয়ে যাওয়া। এটা হচ্ছে যে কোনো মাংসপেশি বড় হয়ে যাওয়াকে হাইপারট্রফি বলে। ওয়েট কমার জন্য হচ্ছে প্রোটিন, মানে আমি যেটা আগে জানতাম যে মাসল বাড়ানোর জন্য, মাসেল বাড়ানোর জন্য হচ্ছে প্রোটিন, যারা মানে হচ্ছে মাসেল বাড়াতে তারা হচ্ছে 4টা ডিম খাবে, কিন্তু যাদের হচ্ছে ওয়েট কমাতে হবে তাদের দরকার নাই। এটা হচ্ছে সব ভুল ধারণা, সবাই মনে করে যে মাসল বাড়াবো প্রোটিন খেতে হবে, কিন্তু না, ওয়েট কমানোর জন্য বেশি প্রোটিন দরকার। মাসল কখন বাড়বে? আপনি ধরেন মাসল তখনই বাড়াতে পারবেন যখন আপনি কন্টিনিউয়াস বেসিসে আগের থেকে বেশি পরিশ্রম করছেন। ধরেন আমি একরকম মাসলে আছি, ধরেন আমি এখন 100 কেজি লিফট করতে পারি, কথার কথা আমি এই 100 কেজি যদি লিফট করি আগামী 10 বছর আমার সেম মাসল থাকবে। যখন আমি 120 কেজি লিফট করবো তখন আমার মাসল বাড়বে। ওকে, তো অর্থাৎ আপনি ধরেন প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছেন, কিন্তু আপনি কন্টিনিউয়াস বেসিসে বডি ওয়েট এক্সারসাইজ করছেন বা মডারেট ওয়েট এক্সারসাইজ করছেন, আপনার খুব একটা বেশি মাসল বাড়বে না, বুঝলেন? আপনার ফ্যাট লস হবে, মেটাবলিজম ফাস্ট হয়ে যাবে, মাসল স্ট্রং হবে। ঠিক আছে, মাসল বড় করতে গেলে অবশ্যই আপনাকে আগের থেকে বেশি পরিশ্রম করতে হবে। আপনি 5 কেজি ডাম্বল নিয়ে সারা জীবন ব্যায়াম করবেন আর বড় বডি বিল্ডার হয়ে যাবেন, ব্যাপারটা সেরকম না। অনেকে তো মনে করে যে হাতে ডাম্বল নিলাম মানে বডি হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। তাহলে তো বড় বড় বডি বিল্ডাররা ভারী ভারী ওয়েট তুলতে হয় না, হালকা ওয়েট দিয়ে যদি আমার বডি হয়ে যায় তাহলে আমার ভারী ওয়েট তোলার দরকার কি? কিন্তু এখানে তাই বলে এমন না যে, যারা আবার অনেকে বলে যে তাহলে তো ভারী ভারী ওয়েট তুলতে হবে, আবার এই ভুলটা অনেকে করেন না, মানে যারা হচ্ছে নতুন নতুন, প্রথমেই না, এটা আস্তে আস্তে করতে হবে, নাহলে রক ছেড়ে যাবে ভেতরে, ইনজুরি হবে, মাসলে টিয়ার হবে। এগুলো সবগুলোর একটা প্রসেস আছে। কোনো বডি বিল্ডার যে এখন 100 কেজি লিফট করে, সে 100 কেজি দিয়ে শুরু করেনি, সে ওই 5-10 কেজি ডাম্বল দিয়ে শুরু করেছে। তো বডি বিল্ডার হওয়াটা তো সাধারণ মানুষের উদ্দেশ্য না, আর যেটা আমি চাইও না, কারণ সবাই বডি বিল্ডার হলে অর্থনীতি ড্রপ করবে। সবাই হবে স্বাস্থ্য সচেতন, বডি বিল্ডার হবে যে ক্যারিয়ার করতে চায়, যে চায় যে আমি আমার এই যে সুন্দর ফিজিক আছে, সুন্দর জেনেটিক আছে বা সুন্দর নলেজ আছে, এটা দিয়ে আমি যারা ফিট হতে চায় তাদেরকে হেল্প করব, তাদেরকে হিউমিলেট করবো না যে দেখো তোমার থেকে আমার বেশি বড় বডি, যে আমি অহংকার করছি যে তোমার থেকে আমি বেশি ফিট। এই জিনিসটা না, আপনার ফিটনেস দিয়ে আপনি আরেকজনকে মোটিভেট করবেন যে দেখো তুমি যদি আমার মতো হতে চাও তাহলে আমি তোমাকে এই প্রসেসগুলো বলে দিচ্ছি, এটা ফলো করলে তুমি রেজাল্ট পাবা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা একটু বডি ভালো হয়ে যায় সে মনে করে যে আমি মানে অন্যদেরকে আর কিছু মানে তুচ্ছ মনে করে, কিন্তু তারা তো অন্য দিক দিয়ে ক্যারিয়ারে বেস্ট। মানে আমি ধরেন একদিক দিয়ে হয়তো বা ক্যারিয়ারে ভালো অবস্থানে আছি, আমার থেকে আরেকজন ক্যারিয়ারে অন্য দিক দিয়ে ভালো অবস্থানে আছে, তো তাকে তার জায়গায় রেসপেক্ট করতে হবে। অনেকে জাস্ট মনে করে যে একটা ক্রিকেট খেলতে গেছি, ধরেন একটা খুব ভালো ফুটবলার, সে একদম বিশ্ববিখ্যাত ফুটবলার, সে একটা ক্রিকেট মাঠে যে যদি ক্রিকেট খেলতে শুরু করে আর কিছু ভুল করে তাহলে অন্যান্য ক্রিকেটাররা হাসবে তাকে দেখে। এটা চিন্তা করবে না যে সে কিন্তু একবার বিশ্ববিখ্যাত ফুটবলার। যদি মেসির কথাও বলি, সে যদি ক্রিকেট খেলতে যায় কোনো একটা মাঠে, ধরেন আইপিএলে যদি খেলতে যায়, যে যদি বোল্ড হয়ে যায়, তো ওখানে যারা দর্শক আছে, ক্রিকেটের যারা দর্শক, তারা তো ক্রিকেটের দর্শক, তারা ধরেন ফুটবল দেখে না, কথার কথা অনেকে, তারা বলবে এই কোত্থেকে আসছে এই প্লেয়ার, এ হচ্ছে কিছু পারে না, এর লাইফ বৃথা, কিন্তু সে আরেক জায়গায় কিন্তু সফল। আমরা ওই জিনিসটাই মনে করি। একজন হয়তো বা খুব বড় প্রফেশনে একজন বিসিএস ক্যাডার আছে, একজন অনেক বড় ইঞ্জিনিয়ার আছে, বড় ডক্টর আছে, বড় বিজনেসম্যান আছে, তাকে আমি মনে করছি যে এর তো বডি নাই, এ আমার থেকে অকর্মা। ব্যাপারটা হচ্ছে তার বডি নাই, সে তার শরীরকে নেগলেক্ট করেছে একটা সময় পর্যন্ত, কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে শরীরটাও ইম্পর্টেন্ট। এখন সে যেহেতু আসছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে বা তাকে হচ্ছে ছোট মনে না করে, তাকে বোঝাতে হবে যে এই প্রসেসে আগান। আবার মানুষকেও রেসপেক্ট করতে হবে, মানে সব দিক দিয়ে। যেমন কেউ একজন বড় বিজনেসম্যান বা বড় যে জব করে, সে মনে করে এই তো মানে মাত্র একটা জিম ট্রেনারই, এ আবার কি বুঝবে, কিন্তু সে যে আপনার থেকে লাইফে আগিয়ে আছে ফিটনেসের দিক দিয়ে, যদি সে হরমোন ইনজেক্ট না করে, যদি সে ন্যাচারালি ফিট থাকে, সে আপনার দিক থেকে একটা বলতে আগিয়ে আছে, সেটা হচ্ছে তার ফিটনেস, তার ঘুম ভালো মতো হয়, তার শরীরের স্ট্রেংথ আছে, তার শরীরে ব্যথা বড় পার্ট। কিন্তু এইগুলো জিনিসটা কি, যখন আপনি চারিদিক দিয়ে বিভিন্ন অ্যাসপেক্ট চিন্তা করবেন না, তখন অহংকার কমে যায়, আর অহংকারটাই মানসিক প্রেশারটা কমায়। আপনার তখন আর অন্য কে কি করলো সেটা নিয়ে আর ভাবতে ভালো লাগে না। যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু খালি ব্লেজিংস নিয়ে চিন্তা করি। আমি ব্লেজিংস কি চিন্তা করি যে আমার তো হাত পায়ে ব্যথা নাই, বা আমি তো ফিট আছি, বা আমার ওজনটা স্বাভাবিক আছে, আমার কোনো রোগ নাই, আমার পারিবারিক কোনো সমস্যা নাই, আমার হচ্ছে সব মানে পরিবারের যে ফ্যামিলি যে মেম্বার আছে তাদের সাথে আমার রিলেশন ভালো, আমি মোটামুটি এত টাকা কামাই করি যে আমার হচ্ছে ভাবতে হয় না কোনো কিছু নিয়ে যে পরের দিন আমি কি করবো, পরের মাস আমি কি করবো। তো এইগুলো হচ্ছে এই ব্লেজিংসগুলো আপনার মেন্টাল প্রেশার কমায়।
কমায়। কিন্তু এমনও আবার আমার আবার ইচ্ছাও আছে আরো রিচ হওয়া, আরো ধনী হওয়া, সেটা আছে। কিন্তু সেটা হওয়ার জন্য আমি আমার বর্তমানের মানসিক শান্তি কেন নষ্ট করবো? সেটা আমি হব, আমি প্রসেসটাকে এনজয় করি। অধিকাংশ মানুষ ফিটনেস লাইনে কেন টিকতে পারে না, তার রিজনটা হচ্ছে সে টার্গেটকে আগে সেট করে যে আমাকে ওইখানে যেতে হবে, সে প্রসেসকে এনজয় করে না। আপনি যখন প্রসেসকে এনজয় করবেন তখন আপনি অনেক দূর যাবেন। একটা কথা আছে যে একজন ব্যক্তি যে টার্গেট সেট করে হাঁটছে তার থেকে অনেক দূর বেশি হাঁটবে সেই ব্যক্তি যে হাঁটা পছন্দ করে বা হাঁটতে ভালোবাসে। যে ধরেন যে রোজ যাই হয়ে যাক আমার ভাই হাঁটতে ভালোবাসে, হাঁটলে আমার স্ট্রেস হরমোন কমে, সে হচ্ছে রেগুলার হাঁটতে যাবে, অনেকক্ষণ হাঁটবে। আর যে টার্গেট করে সেট করেছে যে আমাকে প্রতিদিন 10,000 স্টেপ হাঁটতে হবে নাহলে আমার ওজন কমবে না, সে দেখবেন একদিন হাঁটবে আর একদিন হাঁটবে না, হাঁপিয়ে যাবে। কারণ তার হাঁটতে ভালো লাগে না, সে টার্গেট, তার উদ্দেশ্য হাঁটা না, তার উদ্দেশ্য ওজন কমানো। তো এক্সারসাইজ করা বা হেলদি লিভিং এর উদ্দেশ্য ওজন কমানো পরে হবে, এটা হচ্ছে সাইড বেনিফিট। প্রথম উদ্দেশ্য হবে হলো ভিতর থেকে বেশি বেটার ফিল করা, যে আমার ঘুম ভালো আসছে কিনা, আমার আগের থেকে শরীরে শক্তি বেড়েছে কিনা, আমি আগের থেকে কম হাঁপাচ্ছি কিনা, এগুলোকে আগে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আপনার প্রায়োরিটি দিতে হবে যে আপনার মানসিক টেনশন কমেছে কিনা। এই জিনিসগুলোকে যখন আপনি প্রায়োরিটি দিবেন তখন আপনি যখন এক্সারসাইজ এক সপ্তাহ করবেন না তখন আপনার প্রেশার পড়বে যে এই আমার তো মানসিক শান্তি নষ্ট হচ্ছে, আমার তো ঘুম ঠিক মতো আসছে না, তখন আপনি আবার যাবেন হেলদি লাইফস্টাইলে বা হেলদি লিভিংয়ে। কিন্তু যখন আপনি উদ্দেশ্য নিয়ে এক্সারসাইজ করবেন যে আমি ওজন কমাবো, তখন আপনার কি হবে যে ওজন 1 কেজি কমবে, আপনি খুব খুশি হয়ে একটা পার্টি করবেন। আবার দেখা গেল কমবে না, আবার দেখা গেল কমবে না, আপনি বলবেন যে এত কষ্ট করে কি লাভ, আমি কত কিছু খাচ্ছি না, কত কিছু স্যাক্রিফাইস করছি, কমছে না, ছেড়ে দিব ফিটনেস লাইন। এইটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়। তারা যায় মাসকুলার বডি বানাতে, সুন্দর হতে, দেখতে সুন্দর হবো, দেখতে ফিট হবো, তারা কখনো ভিতর থেকে যে ফিটনেসের উপকারিতা আছে ওই জার্নিটাকে এনজয় করতে যায় না। আমরা কেন, যারা টিকে থাকতে পারে তাদের ভিতরে আর হচ্ছে যারা টিকে থাকতে পারে না তাদের ভিতরে পার্থক্য হচ্ছে জার্নি এনজয়মেন্ট। যে ব্যক্তি এনজয় করছে মানে ফিটনেসটা কিভাবে এনজয় করবেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখেন আপনার লাইফে কি কি পজিটিভ চেঞ্জেস আসছে। আপনি এখন ঘুম থেকে উঠার পর টায়ার্ড ফিল করেন না, মানে এই ফিটনেস লাইনে আসার পর আপনার এখন সবসময় ক্ষুধার্ত লাগে না, আপনার এখন সবসময় এনার্জেটিক মনে হয়, আপনি এখন আপনার অধিকাংশ সময় মন ভালো থাকে, আপনি এখন বেশি বেশি ব্লেজিংস নিয়ে চিন্তা করেন, মানে যেগুলো জীবনে পাননি সেগুলো নিয়ে আপনার এখন আর অত মাথা ঘামানো নাই। তো এই সব বিষয়গুলোই হচ্ছে আপনার ফিটনেসকে আপনাকে লং টার্ম ধরে রাখতে সহায়তা করবে, যেটা আমার ক্ষেত্রে করে, সবগুলো মানুষের ক্ষেত্রে সেম। আমি যতগুলো মানুষ যাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আমাদের তো বিভিন্ন ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি কথা বলেছি, ম্যাক্সিমাম মানুষ যারা ফিটনেস লাইনে আছে তারা সবাই বলে ভাই আমি পারিবারিক দিক দিয়ে ভালো আছি, যদি না থাকতাম তাহলে এই জিমে আসতামই না, আগে পরিবারের ঝামেলা মেটাতাম। তো এটা হচ্ছে ব্যাপার ভাই। এখানে তাহলে তো ওয়েট কমানোর একটা গাইডলাইন পেলাম, কিন্তু এখানে হচ্ছে আমার যে প্রবলেমটা হয় যেটা আপনাকে বললাম যে, বা এই টাইপ যারা আছে যারা হচ্ছে একটু মোটা, ফর এক্সাম্পল এসএসসি, এইচএসসি বা ভার্সিটি লাইফে একটু হেলদি, কমায় কিন্তু আবার ফাস্ট বেড়ে যায়, কমায় আবার বেড়ে যায়, তাদের জন্য কি করা উচিত? এখন দেখেন যে প্রথমে একটা বলেছিলাম যে দ্রুত বেড়ে যাওয়ার কারণ হলো মেটাবলিক যে রেট আছে সেটা স্লো হয়ে থাকে, এটাকে ফাস্ট করাতে হবে। এটা ফাস্ট কিভাবে হবে, সেটা হচ্ছে ওয়েট লিফটিং করলে বা রেজিস্ট্যান্স ট্রেনিং করলে। রেজিস্ট্যান্স ট্রেনিং হচ্ছে আপনি এই যে রাবার ব্যান্ড পাওয়া যায়, মানে রেজিস্ট্যান্স ট্রেনিং তাকে বলে যেটা মাসেলে প্রেসার পড়ে। সেটা যে আপনার ওয়েট লিফটিং জিমে যে ভারী ডাম্বল তুলতে হবে তা না, আপনি যদি যে বাসাতে একটা বালতিও চেড়ে ব্যায়াম করেন, এটাও রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওয়েট লিফটিং। মানে ভার উত্তোলন কাকে বলে, নিজের শরীরের ভারও যদি আপনি তুলেন। পুশ আপ, হ্যাঁ পুশ আপও এক ধরনের রেজিস্ট্যান্স ট্রেনিং বা এক ধরনের ওয়েট লিফটিং। কিভাবে, এখানে পুশ আপে আমরা কিসের ওয়েট তুলছি, নিজের শরীরের ওয়েট তুলছি। আপনি যখন উঠবস করছি আমি নিজের শরীরের ভারটাকে তুলছি, তো যেটা উঠবস করলে তো মাসেলে প্রেসার পড়ে, তো যেই জিনিসটাতে আপনার মাসল ব্যথা হবে 2-3 দিনের জন্য সেটাই রেজিস্ট্যান্স ট্রেনিং। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স ট্রেনিং মাস্ট করতে হবে। রেজিস্ট্যান্স ট্রেনিং এর একটা ভিডিও আছে, যারা পডকাস্ট দেখছে এখানে তো আমি বিভিন্ন এক্সারসাইজের নাম বলে বুঝতে পারবে না। আমি কিছুদিন আগে আয়মান সাদিকের সাথে একটা ভিডিও করেছিলাম, সেখানে ফুল বডি হোম ওয়ার্কআউট নামে একটা তার চ্যানেলে আপলোড দেওয়া আছে 45 মিনিটের ভিডিও। সেটা যদি কেউ ফলো করে সে বাসাতেই পুরোপুরি ফিট হতে পারবে। সেই ভিডিওটা ভালো মতো দেখবেন, সেখানে সাইন্টিফিক্যালি টোটালি এক্সপ্লেন করা হয়েছে। একটা জিম ওয়ার্কআউটেরও ভিডিও আছে, যারা জিমে যে এক্সারসাইজ করতে চায় তারা কোন কোন এক্সারসাইজ গুলো করবে সেটা দেখতে গেলে তাকে পার্ট 2 দেখতে হবে। 2টা ভিডিও তার চ্যানেলে আপলোড দেওয়া আছে, তো সেখানে আপনি এক্সারসাইজের নলেজ পেয়ে যাবেন। আজকে আমরা জাস্ট ডায়েটের কথা বলি বা লাইফস্টাইলের কথা বলি। তো এইবার আপনি কিছুক্ষণ আগে বলছেন কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটের কি মানে কার্বোহাইড্রেট দ্রুত খাওয়া কমালে কি আমাদের শরীর ওয়েট লস করে কিনা? হ্যাঁ, কার্বোহাইড্রেট খাওয়া কমালে কিন্তু আমাদের শরীর ওয়েট লস করে, কিন্তু দ্রুত ফ্যাট লস করে না। দ্রুত ওয়েট লস আর ফ্যাট লস দুইটা ডিফারেন্ট জিনিস। যখন আপনি দ্রুত ওয়েট লস করার চিন্তা ভাবনা করছেন তখন আপনার শরীর থেকে পানির ওয়েট কমছে,
মানে আমাদের কার্বোহাইড্রেট 1 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের শরীরে 3 গ্রাম করে পানি জমায়। আমরা সারাদিনে 500 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট খাই, তার মানে 1 থেকে 1.5 লিটার 2 লিটার 3 লিটার এরকম পানি আমাদের শরীরে সবসময় জমেই থাকে। এটা ওজনের ভিত্তিতে, যারা অনেক লম্বা চড়া তাদের শরীরে বেশি পানি জমে, যারা ছোটোখাটো তাদের শরীরে কম জমে। তো এই পানিটা যখন আপনি কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিবেন তখন সাথে সাথে 2 থেকে 3 দিনের ভিতরে কমে যায়। তখন আমাদের মনে হয় খুব দ্রুত ওজন কমে গেল, খুব দ্রুত। হ্যাঁ, 1 সপ্তাহে আমার 3 কেজি কমে গেছে, 4 কেজি কমে গেছে। এটা ওয়াটার ওয়েট। আপনি 1 সপ্তাহে সর্বোচ্চ হাফ কেজির বেশি পিওর চর্বি কমাতে পারবেন না। আপনি ধরেন 3 কেজি কমিয়েছেন, তার ভিতরে হাফ কেজি চর্বি, বাকি 2.5 লিটারই আপনার পানি। সেটা কখন আবার বেড়ে যাবে? যখন আপনি হঠাৎ করে আবার কার্বোহাইড্রেট খাওয়া শুরু করবেন, হঠাৎ করে আবার সাথে সাথে বেড়ে যাবে। এটা একটা হিউজ রিজন মেবি, যে কারণে হচ্ছে যারা মোটা কার্বোহাইড্রেটই কমায় মেইনলি, তো ওইটা কমে যায়, ওয়েটও কমে যায়, কিন্তু তারপর নর্মালও লাইফে যদি ব্যাক করে তাহলে কার্বোহাইড্রেট আবার ফিরে আসে, তখন আবার বেড়ে যায়। তো এখন কি করতে হবে যে কার্বোহাইড্রেটকে তাহলে পুরোপুরি কমানো যাবে না। মেটাবলিজম ফাস্ট করতে হলে কি করতে হবে? আমি কার্বোহাইড্রেটকে রিপ্লেস করব সিম্পলকে কমপ্লেক্স দ্বারা। মানে আগে আমি হয়তো সাদা চালের ভাত খেতাম, এখন আমি লাল চালের ভাত খাবো, মানে ফাইবারই। আগে আমি হয়তো সাদা চালের ভাত খেতাম, তেল দিয়ে রান্না করা তরকারি খেতাম, এখন আমি কি করব যে তেলটাকে আগে অ্যাভয়েড করব। মানে যদি ওজন কমাতে চান ইজি ওয়েতে, তাহলে তেল অ্যাভয়েড করে সকল ধরনের মশলা ইউজ করেন। মশলা আমাদের শরীরের জন্য খুব উপকারী, আপনার সেম টেস্টি লাগবে। আমি আপনাকে বলে দিচ্ছি, পুরো অ্যাভয়েড করেন। তেল, ঘি, যত ধরনের তেল, কোনো ধরনের তেল না, মানে যেই ধরনের তেল আপনি খাবেন প্রতি 1 গ্রামে 9 ক্যালোরি হয়। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে ধরেন 100 গ্রাম চিকেন আপনার 160 ক্যালোরি হয়, সেটাকে যখন আপনি 10 গ্রাম তেল দিয়ে রান্না করবেন তাহলে সেখানে আরো 90 ক্যালোরি যোগ হচ্ছে। আর সাধারণত মানুষ 10 গ্রাম তেল ব্যবহার করে না, অনেকে আরো বেশি ব্যবহার করে। তার মানে সেই 150 ক্যালোরির একটা খাবার সেটা হয়ে যাচ্ছে 300 ক্যালোরি, 250 ক্যালোরি। মানে মেইন খাবারটা হচ্ছে অর্ধেক, মেইন খাবারটা আপনার সেমই থাকছে, মানে আপনার পেট ওই সেম পরিমাণ ভরলো কিন্তু ক্যালোরি বেশি ঢুকলো, আবার সেটা আনহেলদি ক্যালোরি হয়ে গেল। হ্যাঁ, ওই রান্নাটা যদি জলপাই তেল দিয়ে বা ঘি দিয়ে রান্না করা হয় তাহলে কিছুটা হেলদি হবে। তাছাড়া যে সরিষার তেল বলেন, সয়াবিন তেল বলেন, সবকিছুই এই ক্ষেত্রে আমি জানতাম যে মানে ঘিটা জানি হেলদি, বাট সরিষার তেলও শুনতাম যে খুব হেলদি। সরিষার তেল, সয়াবিন তেল এগুলো কোনোটাই খাওয়া যাবে না, এগুলো হচ্ছে সবগুলো আনহেলদি। খেতে যদি চান তাহলে খুব সামান্য পরিমাণে ঘি অথবা আপনার হচ্ছে জলপাইয়ের তেল খেতে পারেন। কিন্তু যদি ওয়েট লস করার উদ্দেশ্য হয়, আমি কিন্তু দুইটা বলি, ফিটনেস জার্নি আর ওয়েট লস জার্নি দুইটা আলাদা জিনিস। কিন্তু হেলদি লিভিং আর ওয়েট লস জার্নি দুইটা আলাদা জিনিস। সুস্থ থাকার জন্য ব্যায়াম করা বা খাবার খাওয়া ওটা আলাদা জিনিস, আর ওজন কমানোর জন্য করা দুইটা আলাদা জিনিস। যখন আপনি ওজন কমানোর জন্য বা রেজাল্ট পাওয়ার জন্য যখন আপনি এক্সারসাইজ করবেন তখন হচ্ছে তেল বাদ দিতে হবে। যখন আপনি ধরেন আমাদের ক্ষেত্রে তেল বাদ না দিলেও হবে, কিন্তু তারপর আমি তেল ছাড়াই খাই, আমি সব ধরনের তরকারি তেল ছাড়াই খাই। হয়তো বা সপ্তাহে 1 দিন খাওয়া হয় আমার তেল ছাড়া, বিভিন্ন অকেশনে গেলাম বা বাসায় দাওয়াত হলো তখন খাওয়া হয়। তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে তেল ছাড়াই খাই। আমি বুঝতেও পারি না যে তেল ছাড়া রান্না করা, মানে স্বাদ সেমই লাগে, কারণ আমি তো মশলা সেমই ইউজ করছি। তেল তো খালি সেই জিনিসটাকে আপনার একটু মানে ভাজতে সহায়তা করে বা একটা ফ্লেভারও নিয়ে আসে না। আমি বুঝি না, মানে আপনি যারা ভিডিও করতে হবে, মানে আপনি একবার ট্রাই করে দেখেন, ভালো না লাগলে তারপর আপনি আমাকে বলেন যে তাজ ভাই কি বললো এটা। আপনি সেম পরিমাণ, মানে যেভাবে রান্না করি আমরা পানি দিয়ে আমরা কষাবো, সবকিছু আমরা পানি দিয়েই করবো, মানে সিদ্ধ করবো, কিন্তু সেখানে মশলা সেম থাকবে, জাস্ট তেল থাকবে না। তো সব ধরনের হেলদি ফ্যাট 1 গ্রামে 9 ক্যালোরি হয়। যখন আপনি ফ্যাট অ্যাড করবেন তখন আপনি সেম পরিমাণ খাবারে বেশি ক্যালোরি যাচ্ছে। তো যখন আপনি যে ফ্যাটটাকে আউট করে দিলেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ফ্যাট না খেলে তো আবার ভিটামিন অ্যাবজর্ব হবে না। আমরা যে শাক সবজি খাই বা হচ্ছে ফলমূল খাই, সেগুলোতে যে ভিটামিন আছে, ফ্যাট সলুবল ভিটামিন কিছু আছে, সেগুলো কিন্তু হেলদি ফ্যাট না খেলে আমাদের শরীরে অ্যাবজর্ব করবে। গুড ফ্যাট, হ্যাঁ, গুড ফ্যাট যেটা। তো এখন গুড ফ্যাট কিভাবে পাবেন? যে ডিমের কুসুমে গুড ফ্যাট পাচ্ছেন, সেই কুসুমটা আপনার শরীরকে, ঘিও আপনি হেলদি ফ্যাট পাবেন, জলপাইয়ের তেলও পাবেন। তো সামান্য পরিমাণ ইউজ করতে পারেন, তার মানে আপনি হিউজ খাওয়া লাগবে না, মানে সামান্য পরিমাণ হেলদি ফ্যাটই আপনার ভিটামিন অ্যাবজর্ব করার জন্য যথেষ্ট। প্রচুর পরিমাণে দরকার হয় না তেলের। তো এটা হচ্ছে ব্যাপার। আবার যদি কেউ মনে করেন যে না ভাই আমি বেটার রেজাল্ট চাই, আমি তেল একদমই খাবো না, কিন্তু চাই ভিটামিন অ্যাবজর্ব হবে, তাহলে কি হবে, কি করবেন? সেটা হচ্ছে ফিশ অয়েল সাপ্লিমেন্ট পাওয়া যায় বাজারে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামে যে কোনো ব্র্যান্ডেড ইউজ করতে পারেন। সেটা ডেইলি একটা করে খেয়ে নিলে হেলদি ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যাবে। একটা ফিশ অয়েলের ট্যাবলেট সামান্য এই আঙ্গুলে ছোট সমান হবে, সেটার কিন্তু মাত্রা খুবই কম। ওই পরিমাণ তেলই কিন্তু আমাদের সারাদিনের ফ্যাটের চাহিদা পূরণ করে দেয়। আর আমরা কত পরিমাণে তেল খাই, মনে করি যে তেলের দরকার আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে তেলের দরকার নেই, তেলটাকে অ্যাভয়েড করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পাবো। এইটা হচ্ছে ওয়েট লস জার্নির ক্ষেত্রে, নট হেলদি লিভিং। হেলদি লিভিং এ কিন্তু আপনি তেল খেতে পারবেন, কিন্তু সীমিত পরিমাণে। আর হেলদি লিভিং এ সব কিছুই খাওয়া যায় সীমিত পরিমাণে। আপনি হচ্ছে আনহেলদি খাবারও খেতে পারবেন, হয়তো বা আপনি সারাদিনে সবগুলো মিল ক্লিন খেয়েছেন, একটা বেলা আপনি আনহেলদি খাবার খেতেই পারেন, ঠিক আছে, এক দিন খেতে পারেন, সপ্তাহে 2 দিন খেতে পারেন। কিন্তু যদি এমন হয় যে প্রতিদিন আপনি অর্ডার করে খাচ্ছেন, ওটা আর হেলদি লিভিং হলো না।
তাহলে ভাই ওয়েট যে বেড়ে যাচ্ছে আমার সাপোজ হয়েছে আমার, তাহলে একটা হিউজ কারণ যেটা বুঝলাম সেটা হচ্ছে মেটাবলিজম নিয়ে আমি কাজ করি নাই, সেজন্য আসলে ওইটা আমার ইমপ্রুভমেন্ট হয়নি। ওয়েট কমছে ঠিকই, কিন্তু আবার বেড়ে গেছে, আবার বেড়ে গেছে, আর খুব ভালোভাবে বাড়ছে। আর একটা কারণ যেটা বুঝলাম সেটা হচ্ছে কার্বোহাইড্রেট অতিরিক্ত আমি কমাইছিলাম, আসলেও কমাইছিলাম। তারপর যখন নর্মালও খাই তখন হচ্ছে আমার খুব সুন্দরভাবে রিকভার করছে। তাহলে এই ক্ষেত্রে আমি আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট রিপ্লেস কমপ্লেক্স যেমন ওটস খেতে পারেন, ঠিক আছে, তারপর হচ্ছে যে লাল আটার রুটি খেতে পারেন, হ্যাঁ ব্রাউন রাইস খেতে পারেন, একটু মেপে মেপে খাবেন। এমন না যে ওটস খাওয়া হেলদি বলে দিয়েছে রাজ ভাই এখন প্রচুর খায়, মেপে মেপে খাবেন একটা পরিমাণ মতো। তাহলে এটাও বুঝলাম। আর কি কিছু আছে এই ক্ষেত্রে, মানে যেটা যে কারণে আসলে সাডেনলি ওয়েট বেড়ে যায়? কারণ আমার মনে হয় এটা আপনি অনেক দেখেছেন, যেহেতু আপনি অনেক মানুষ নিয়ে কাজ করছেন। এবার সেকেন্ড ইয়ার হচ্ছে যে যখন আমরা এক্সারসাইজ করি তখন জাস্ট কার্ডিও করা, এটা হচ্ছে ওয়েট লস বা ওয়েট গেইন হওয়ার, মেটাবলিক রেট স্লো হয়ে যাওয়ার আরো বড় কারণ। এখন বলি যে এখানেও তো জানি যে দৌড়াইলে বা কার্ডিও করলে ওয়েট কমে। এখন দেখেন যে ওজন কমার পেছনে একটা সহজ সূত্র হলো আপনি ব্যায়াম না করলে ওজন কমবে, ব্যায়াম না করলে ওজন কমবে যদি ক্যালোরি ডিফিসিটে থাকেন। তো ব্যায়াম কেন করব? ব্যায়াম করব যেন আমার মেটাবলিজম আর আমার মাসল যেন উইক না হয়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ যখন আমরা ডায়েট মানে ওয়েট লস করার চেষ্টা করছি, মানে যেটাকে ক্যাটাবলিজম বলে সাইন্টিফিক ওয়েতে, মানে আমাদের বডি দুইটা স্টেটে থাকে, একটা হচ্ছে অ্যানাবলিজম যখন আমাদের মাসল বা ফ্যাট গেইন হবে, একটা হচ্ছে ক্যাটাবলিজম যখন মাসল বা ফ্যাট দুইটাই লস হবে। তো যখন আমরা এই যে প্রচুর পরিমাণে কার্ডিও করা শুরু করছি তখন আমাদের শরীর ক্যাটাবলিক স্টেটে চলে যায়। এই ক্যাটাবলিক স্টেট লস করবে, এই ক্যাটাবলিক স্টেটে যাওয়ার কারণে আমাদের মাসল, বোনের ডেনসিটি, মানে শরীরে যা যা আছে সবকিছুই লস হবে, ফ্যাটও লস হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি ভাই ক্যাটাবলিজমও চাই, মানে ফ্যাট লসও চাই, কিন্তু মাসল যেন আমার লস না হয়, তার জন্য কি করবো? তার জন্য যেটা করতে হবে সেটা হলো 80%ই আপনাকে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে হবে, মানে ফ্রি হ্যান্ড বডি ওয়েট ওয়ার্কআউট। 20% কার্ডিও করতে হবে। কার্ডিও কেন করবো? যেন আমার হার্টের হেলথ ভালো থাকে। ওয়েট লসের উদ্দেশ্যে কার্ডিও করতে হয় না। অধিকাংশ ক্ষেত্রে যারা সাস্টেইন করে, দীর্ঘদিন ওজনটাকে ধরে রাখতে পারে, তারা ওয়েট ট্রেনিং করে বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বা ইয়োগা করে, স্ট্রেচিং করে, রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করে, তারা ওয়েটটাকে ধরে রাখতে পারে। যারা অতিরিক্ত কার্ডিও করে তারা যেদিনই কার্ডিও করা বন্ধ করে দেয় বা গ্যাপ দেয়, সাথে সাথে আবার ওয়েট গেইন হয়। প্লাস কার্ডিও করলে আপনার বডিতে কখনো শেপ আসবে না, চামড়া লুজ হবে। রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করলে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে, আপনার হচ্ছে বডি ওয়েট এক্সারসাইজ করলে আপনার বডির চামড়া টাইট থাকবে। এগুলো কিছু বেনিফিট আছে, এগুলো আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে জাস্ট ওজন কমাবো। ওজন কমানোর উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার চামড়া লুজ রাখতে হবে, আপনার মেটাবলিক রেট স্লো হয়ে যাবে, আপনার হার্টবিটে ব্যথা হবে। আপনার ওজন কমলো ঠিক আছে, কিন্তু এই শরীরের যেই ক্ষতিগুলো হচ্ছে এগুলো তো ফিটনেসের পর্যায়ে পড়ে না, উল্টা আরো ফিটনেস খারাপ হচ্ছে আপনার। আপনাকে যেটা করতে হবে যে আমি মানে আমার শরীরের ক্ষতি না করে আমি কিভাবে ওজন কমাবো, এটা হচ্ছে উদ্দেশ্য, তো তাই না? কিন্তু খুব ইন্টারেস্টিং লাগতেছে, কারণ আপনি যেগুলো বলতেছেন ওগুলো করছি, মানে ভুলগুলো করছি থেকে আরো রিলেট করতে পারতেছি। এখন অনেকেই করে, কারণ আসলে আমরা যখন, আমি নিজেও ওয়েট কমাইতে হবে 10 বার লাফাই, মানে কার্ডিও করতে হবে, কিন্তু আসলে পুশ আপ দিব কখন? যখন আমার হচ্ছে এক্সারসাইজ, মানে মাসেল লাগবে, বা কিন্তু এটা কোনো চিন্তা করিনি যে ওইটা বা হচ্ছে কিছু লিফট করা, এটা হচ্ছে ইয়ার জন্য লাগবে, ওয়েট কমানোর জন্য। দেখেন রেজিস্ট্যান্স ওয়ার্কআউট কেন দরকার? যখন আমি কোনো একটা বডি পার্টে এক্সারসাইজ করছি, হ্যাঁ, এক্সারসাইজ হচ্ছে নতুন চর্বি জমতে বাধা দেয়। রেজিস্ট্যান্স ওয়ার্কআউট পুরাতন চর্বি কমায় না। আপনার শরীরে অলরেডি যে চর্বি আছে সেটাকে বার্ন করতে হলে আপনাকে ডায়েট করতে হবে। কিন্তু আপনি যদি চান যে আমি শরীরে নতুন চর্বি চাই না, তাহলে আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুইটার পার্থক্য আলাদা, উদ্দেশ্য আলাদা। আমি যখন নতুন চর্বি যাচ্ছি না, তখন আমি এক্সারসাইজ করলে কিভাবে বেনিফিট পাচ্ছি? এক্সারসাইজ করলে আমাদের ওই পার্টিকুলার অঙ্গটাতে ব্লাড ফ্লো বেড়ে যায়, মাসল বেড়ে যাওয়ার কারণে ওই পার্টিকুলার অঙ্গটা রক্ত থেকে সুগার টানতে শুরু করে, যার কারণে যে বডি পার্টে আমি এক্সারসাইজ করছি সেই বডি পার্টে ফ্যাট জমতে পারে না, নতুন ফ্যাট। কিন্তু পুরাতন যে ফ্যাট আছে সেটা আবার কিন্তু কমবে না যদি আপনি ডায়েট ঠিক না করেন। অর্থাৎ আপনি ডায়েট ঠিক না, আপনি উল্টা পাল্টা খাচ্ছেন, যে আপনি প্রচুর জিমে যে ওয়েট লিফটিং করছেন, অধিকাংশ মানুষ যেটা করে দেখবেন অনেকে ফোলা ফোলা বডি, চর্বি হয়ে আছে, কিন্তু সে প্রচুর ওয়েট লিফটিং করে। রিজনটা হচ্ছে তার ডায়েট ঠিক নাই, তার শরীরে নতুন চর্বি জমছে না, কিন্তু তার পুরাতন চর্বিও কমছে না। এটার রিজন হচ্ছে তার ডায়েট ঠিক নাই। ভাই আসলে সবকিছু লিঙ্কড। আপনি যেটা শুরু করছিলেন যে আসলে লাইফস্টাইল, যে ঘুমের সাথে একটা সম্পর্ক আছে, তারপরে হচ্ছে এক্সারসাইজও করতে হবে, আবার খাবারও ঠিক করতে হবে, আবার কি খাচ্ছি সেখানেও আরো ডিপে ঢুকতে হবে। একটা পুরো বাদ দিয়ে দিলে আসলে পুরো সাইকেল, কোনো একটা জিনিস আপনি বাদ দিলে আপনার লাইফের মানে চারিদিকেই সমস্যা হবে। আবার যে কোনো একটা সাইডে ইমপ্রুভ করলে লাইফের চারিদিকে ইমপ্রুভ হতে শুরু করে। জাস্ট ঘুমানো ঠিক করেন, দেখবেন লাইফের অন্য পজিটিভলি এফেক্ট পড়বে। জাস্ট এক্সারসাইজ শুরু করেন, দেখবেন আপনি ঠিক টাইমেও ঘুমান, খাওয়াটাও কমে যাচ্ছে। জাস্ট ছেড়ে দেন এক্সারসাইজ, মনে হবে এখন তো এক্সারসাইজ করছেন, উল্টা পাল্টা খাই। একটা ছাড়ি তখন সব লাইফের যে কোনো এক জায়গায় আমরা যদি কোনো ভালো একটা কাজ করি, ধরেন আমি কাউকে একটা দানই করলাম, আমার সারাদিন মন ভালো থাকবে, অন্য কাজেও ভালো লাগবে, বুঝতে পেরেছেন? আমরা অনেকে মনে করি দান করলে সোয়াব হয়, সোয়াবের ব্যাপারটা পরে, ঠিক আছে, মরার পর যেটা আমরা বুঝতে পারবো সোয়াব হয়েছে কি হয়নি। কিন্তু দান করার ফলে ইমিডিয়েটলি আমি বেনিফিট পাচ্ছি, সেটা হচ্ছে আমার মানসিক শান্তি বাড়ছে, সেটা কিন্তু ইমিডিয়েট রিওয়ার্ড।
আমি যে দান করলাম সেটার ইমিডিয়েট রিওয়ার্ড হচ্ছে আমি মানসিক শান্তি পাচ্ছি। আমি একটা খারাপ কাজ করলাম, ইমিডিয়েট রিওয়ার্ড হচ্ছে মানে হচ্ছে শাস্তি হচ্ছে আমি অনুশোচনায় ভুগছি যে এই কাজটা আমার করা ঠিক হয়নি, আমি সারাদিন ভাবছি যে এই কাজটা আমার করা ঠিক হয়নি, এটা না করলেও পারতাম। এই যে মানসিক যে প্রেশার, এটাই হচ্ছে আপনার শাস্তি। আর যেই মানসিক প্রশান্তি, আপনি কাউকে একটা আপনার টি শার্ট দিয়ে দিলেন যে আমার এটা পড়া হয় না, তুমি নাও, দেখবেন ওই ওই ছেলেটা যখন টি শার্টটা পরে আপনার সামনে দিয়ে ঘুরবে, আপনার ভালো লাগবে, ওটাই আপনার রিওয়ার্ড। তো রিওয়ার্ড আর শাস্তি আমরা দুনিয়াতেই পেয়ে যাই ইমিডিয়েটলি, পরে সোয়াব টোয়াব ওগুলো পরে আসছে, কিন্তু এগুলো ইমিডিয়েটলি পাই। এখানে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিটের, যেটা বললেন যে আমার হয়তো 2000 লাগে, আমি যদি 1800 খাই তাহলে আমার ওয়েট কমবে। তো এখন এই ক্ষেত্রে সবসময় যে হেলদি কেউ যদি না খায়, ধর 1800 সে নিচ্ছে, সে খাইলো হচ্ছে পোলাও বা কাচ্চি পুরো এক প্লেট খাইলো। আমাকে আজকে একজন সেম কোশ্চেন করেছিল যে ভাই আমি ধরেন দুধ কফি খাচ্ছি, আনহেলদি খাবার খাচ্ছি, কিন্তু ক্যালোরি ডেফিসিট আছে, তাহলে কি হবে? ওয়েট লস হবে কিন্তু মাসল লস হবে। সমস্যাটা কি পরবর্তীতে আপনার হাত পায়ে ব্যথা হবে। এখানে একটা ব্যাপার বুঝেন যে আপনি আনহেলদি খাবার খেয়ে ওয়েট লস করতে পারবেন, কিন্তু আপনার শরীরের জন্য তো প্রোটিন দরকার আছে, না তো মাসল উইক হবে, ভিটামিন দরকার আছে, না তো স্কিন খারাপ হবে। এই জিনিসগুলোর আপনি বেনিফিটগুলো হারাই ফেলবেন। আমরা যখন হেলদি ফুড খাই তখন আমরা আনহেলদি খাবারকে স্যাক্রিফাইস করি, আমরা যখন আনহেলদি খাবার খাই তখন আমরা হেলদি ফুডকে স্যাক্রিফাইস করি, কারণ পেটে তো জায়গা বেশি নাই। পেটে ধরেন আমার কথার কথা 500 গ্রাম খাবার আছে, 500 গ্রাম যদি আমি আনহেলদি ফুড খাই তার মানে 0 গ্রাম হেলদি ফুড খাচ্ছি। আবার যদি 200 গ্রাম আনহেলদি ফুড খাই তার মানে 300 গ্রাম হেলদি ফুড খাচ্ছি, কারণ পেট তো ভরাতেই হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। তো রেশিও যার যত বেশি, যার হেলদি ফুড খাওয়ার রেশিও যত বেশি হবে, তার শরীর তত বেশি বেনিফিট তাকে শো করবে। বুঝতে পারছেন? যেমন একটা গাড়িতে চলে অকটেনে, আপনি তাকে কেরোসিন দিয়ে চালাচ্ছেন, কিছু চলবে কিন্তু কিছুদিন পর ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। হিউম্যান বডি নিজেও এরকম দেখছি ভাই, যে সে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতেছে, এখন কোনো কারণে ইয়াতে দাওয়াত টাইপে গেছে, তো ওই দিনে শুধু পিজাই খেয়েছে বা হচ্ছে পোলাও বা কাচ্চি খেয়েছে, আর কিচ্ছু খায়নি। কিন্তু আপনি যেটা বুঝলাম এখন, যে আসলে আলটিমেটলি এটাও এফেক্ট রাখে, যে হয়তো ডেফিসিটে আছে, আলটিমেটলি দেখলো আছে ওয়েট তো কমছে, পিজা খাওয়ার পর ওয়েট কমছে, কিন্তু আলটিমেটলি সে সেই দিনের কোনো নিউট্রিশন পাইনি। সেই দিন ধরেন একদিনে নিউট্রিশন হেরফের হলে কারো স্বাস্থ্য খারাপ হয় না, আবার একদিন কেউ খুব ভালো মতো নিউট্রিশন নিলেও স্বাস্থ্য ভালো হয় না। লং টার্মে ধরেন আপনি সপ্তাহে 5 দিন ভালো মতো খেয়েছেন, 2 দিন আপনি খালি পিজা খেয়ে কাটিয়েছেন, কিন্তু বাকি 5 দিন আবার ক্লিন খেয়েছেন, তাহলে আপনার শরীরে ইম্প্যাক্ট পড়বে না, শরীর আরো গ্রো করবে, মানে হেলদি ওয়েতে গ্রো, এভারেজটা বেশি, রেশিওটা বেশি। এটাই হচ্ছে ব্যাপার। আপনি ধরেন সপ্তাহে 1 দিন 2 দিন ব্যায়াম করেননি, কিন্তু সারা মাস ধরে আপনি এক্সারসাইজ করেছেন, হেলদি লাইফ লিড করেছেন, আপনার শরীরে কোনো রকম চেঞ্জই আসবে। এটাও ভাই আমার মনে হয় অনেকে ভুল করি আমরা, কারণ হচ্ছে 7 দিনে যে 7 দিনই পারফেক্ট হইতে হবে, এটা আসলে রিয়েলিস্টিক না। পারফেকশনটা আমাদের মূল লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে কনসিস্টেন্সি। পারফেকশন যারাই চিন্তা করে, বিজনেসের ক্ষেত্রে হোক, ভিডিও তৈরি করার ক্ষেত্রে হোক, অনেকে তো কন্টেন্ট বানানো শুরু করতে পারে না, মানে যে আমি তো কথা বলবো, যদি ফাম্বলস হয় বা ভুল হয় তাহলে তো মানুষ হাসাহাসি করবে। তো পারফেকশন খুঁজে, পারফেকশন তো শুরুতেও না। আমি তো অনেকবার বলেছি, আমি নিজেই যখন এক্সারসাইজ শুরু করেছিলাম আমি ভুল করতাম। আমার প্রথম মাসে আমার ডায়েটের নলেজ ছিল না। তারপরে আমি যখন ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতাম, প্রথম যখন প্রেজেন্টেশন দিতাম নার্ভাস থাকতাম, অত কথা বলতে পারতাম না। তারপরে হচ্ছে যখন আমি প্রথম হচ্ছে কন্টেন্ট বানানো শুরু করি, তখন আমি সেলফি ক্যামেরাতে কন্টেন্ট বানিয়েছি, সেটার প্রোডাকশন কোয়ালিটি ছিলই না। তারপরে কন্টিনিউয়াস বেসিসে যখন আমি আপলোড দিতে শুরু করেছি, মানুষের কমেন্টগুলো থেকে ফিডব্যাক নিয়েছি এবং সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি, তখন যে একটা পর্যায়ে পৌঁছেছি। তারপরে আমি যখন বিজনেস ওপেন করি, প্রথম মাসে আমার লস হয়েছে, তাই বলে আমি ছেড়ে দিয়েছি? আমি তারপরে তো পারফেক্ট, মানে আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি। যদি এরকম উদ্দেশ্য থাকতো যে সব কিছু নিয়ে টোটালি নামবো, একটা ভালো ওয়েবসাইট থাকবে, ভালো ম্যানেজমেন্ট থাকবে, ভালো হচ্ছে ডেকোরেশন থাকবে, ভালো ইকুইপমেন্ট থাকবে, সব কিছু থাকবে, দিয়ে শুরু করবো, তাহলে দেখবো যে যত আমি ওয়েট করছি তত প্রোডাক্টের কস্ট বাড়ছে আর আমার লেট হয়ে যাচ্ছে আরো বেশি। আমি যতদিনে শুরু করবো ততদিনে আরেকজন এসে ওই মার্কেটটাকে ক্যাপচার করে ফেলেছে। তো আমাকে যেটা মনে করতে হবে, আমার ভিতরে যদি কাউকে দেওয়ার মতো কিছু থাকে, তাহলে আমি আনপ্রিপেয়ার্ড অবস্থাতেই শুরু করবো। যদি আমি ফিল করি ভিতর থেকে, ধরেন যে কেউ ভিডিও দেখছে, বিজনেস করতে চাচ্ছে বা কোনো একটা কাজ করতে যাচ্ছে, সে যদি মনে করে যে আমি নিজের শরীরকে কিছু একটা দিব, আমি আনপ্রিপেয়ার্ড, কিন্তু আমি এখন থেকে অল্প করে শুরু করি আর রেগুলার বেসিসে অল্প অল্প করে ইমপ্রুভ করি। আমি 1% নলেজ নিয়ে শুরু করি আর প্রত্যেক দিন 1% করে নলেজ বাড়ানোর চেষ্টা করি। 100 দিন পর আমি পারফেক্ট হয়ে যাব। আপনি পারফেক্ট প্রথম দিনে হতে পারবেন না, 100তম দিনে হতে পারবেন। তবে প্রথম কাজে কেউই পারফেক্ট হয় না, সবার ভুল হয়, সবার। এখন অনেক আবার লাইফের বিভিন্ন অ্যাসপেক্ট এগুলো চিন্তা করে, তাহলে তো প্রথম
বিয়ে করাটা ভুলে গেলাম। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, বলছে ভাই প্রথম বিয়ে তো আপনার ঠিকই ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে লাইফে যে রিলেশনশিপ আপনি একটার বেশি দুইটা করতে পারবেন না। রিলেশনশিপ সেটা আপনার বাবা মা যেমন চেঞ্জ করা যায় না, সেরকমই ওয়াইফও চেঞ্জ করা যায়, মানে উচিত না। আপনাকে বিয়ে করার আগে অনেক ভেবে চিন্তা করে বিয়ে করতে হবে যে আমার সাথে। সব ক্ষেত্রে এটা আসলে অ্যাপ্লিকেবল না, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে যেমন হচ্ছে এমনি কেউ যে স্কিল ডেভেলপও করতে যায়, হয়তো অনেকে দেখছে যারা হচ্ছে টেকনিক্যাল সাইডের ডেভেলপমেন্ট করে বা ডিজাইন মার্কেটিং, একই কিন্তু ভাই, যে যদি সে কনসিস্টেন্ট থাকে, পারফেকশনের জন্য ওয়েট না করে কনসিস্টেন্ট থাকে, আলটিমেটলি সে ইমপ্রুভ করবে। হ্যাঁ, ইমপ্রুভ করতে করতে আর এটাকে এনজয় করবে। সে যখন চেক করবে না যে আমি 100 দিন আগে যে কন্টেন্টটা আপলোড দিয়েছিলাম, জার্নিটা এনজয় করবে, তার সাথে এখনকার আমার কন্টেন্টের হিউজ ডিফারেন্স, তখন তার মনে একটা প্রশান্তি আসবে, নিজের কাজের প্রতি আরো ভালোবাসা জন্মাবে যে আমি আগে থেকে ইমপ্রুভ করেছি, তার মানে এখান থেকে আমি নেক্সট স্টেপেও যেতে পারবো। সব থেকে কঠিন জিনিসটা হচ্ছে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়া। সিঁড়ির প্রথম ধাপে পা দিলে আপনি বুঝে যাবেন যে আমি তো প্রথম ধাপ পার করেছি, তার মানে দ্বিতীয় এইভাবে পার করতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার, প্রথম ধাপে আমরা উঠতেই চাই না আমরা, এটাই হচ্ছে সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে। অনেকে বলে যে ভাই এটা অলসতা, এটা অলসতা আমি বলবো না, এটা হচ্ছে মানুষের হচ্ছে একটা ভিতর থেকে একটা ভয় থাকে, ভয় কাজ করে যে আমি লস করবো কিনা বা এই রিলেটেড ক্যারিয়ারই করবো কিনা। আর একটা হচ্ছে অহংকার কাজ করে যে আমি এইভাবে শুরু করব, অন্যরা তো আমার থেকে ভালো আছে, তারা তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। এইটা হচ্ছে সমস্যা, কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না। আমরা প্রত্যেকটা মানুষ মনে করি আমাকে নিয়ে মনে হয় অমুকে চিন্তা করে, আমি ফেল করলে মনে হয় অমুকে খুশি হবে, কেউ মনেই রাখবে না, কারণ সময় নাই। হ্যাঁ, সে একটু হাসবে, আপনার পোস্টে এসে হাসা দিয়ে চলে যাবে, ভুলে যাবে, মনেই রাখবেন আপনাকে। আপনি আজকে একটা খারাপ কাজ করেন, খারাপ কাজ করার কারণে মানুষ আপনাকে প্রচুর গালি দিবে, কিছুদিন পর আপনি ভালো কাজ করা শুরু করেন, মানুষ আপনাকে আবার ভালোবাসবে। একজন ব্যক্তি যে ধরেন কোন একটা মানে কি বলবো স্ক্যাম প্রোডাক্ট লঞ্চ করার কারণে জেলে গেছে, ধরেন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে কিন্তু সেখানে সে নকল জিনিস দিয়েছে, তাকে জেলে যেতে হয়েছে। সে জেল থেকে বের হয়ে আসার পর যদি আবার কোয়ালিটি মানে প্রোডাক্ট বিল্ড করা শুরু করে এবং মার্কেটে ছাড়ে, মানুষের ট্রাস্ট আবার পাবে, মানুষ আবার কিনবে তার কাছে প্রোডাক্ট। মানে মানুষ ভুলে যাবে সে যে আগে ছিল, মানে হচ্ছে খারাপ ফ্রড ছিল। মানুষ দেখবে যে বর্তমানে সে কি করছে। প্রত্যেকটা মানুষ আপনাকে বর্তমান দিয়ে জাজ করে, আপনি আপনার ফিউচার পটেনশিয়াল কি সেটা নিয়ে আপনাকে জাজ করবে না, আপনি অতীতে কি করেছেন সেটা নিয়ে জাজ করবে না। খুব সামান্য মানুষ জাজ করবে, ম্যাক্সিমাম মানুষই আপনাকে জাজ করবে হচ্ছে আপনার বর্তমান পটেনশিয়াল নিয়ে। তো সামান্য মানুষের জন্য আপনি হিউজ একটা মার্কেট হারাবেন কেন? হিউজ মার্কেট যেটা মানে 99% মার্কেট ডিপেন্ড করছে আপনার বর্তমানের অ্যাক্টিভিটি দেখে। আপনার ফিউচারে কি পটেনশিয়ালিটি আছে সেটাও দেখবে না, আপনার পাস্টে কি করেছেন সেটাও দেখবেন। আর ভাই আমরা অনেক সময় ভুল করি হচ্ছে ফোকাস করি হচ্ছে ফিউচারে বা পাস্টে, কিন্তু বর্তমানে একদম চিন্তা করি না। আমরা মনে করি যে এখনই শুরু করবো, আমার হাসবে যে প্রিপেয়ার্ড না, এভাবে শুরু করেছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, প্রিপেয়ার তো প্ল্যানিং তো ভালো মতো করতে হবে। প্রিপেয়ার মানে আমি এটা বলছি না যে হচ্ছে আপনার যেমন তেমন ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করে নেন বা যেমন তেমন ভাবে একবারে শুরু করে নেন, পারফেক্ট সিচুয়েশনে ওয়েট না করা, পারফেক্ট সিচুয়েশনে ওয়েট না করে আমার এমন একটা ইনভেস্টমেন্ট আমি নামবো যেটাতে লস হলে আমি একদম পথে বসে যাবো। আমি যখন বিজনেস ওপেন করি তখন আমরা শুরু করেছিলাম 1,05,000 টাকাতে, মানে টোটাল আমাদের ইনভেস্টমেন্টই ছিল। এখন তো পরে 3 কোটি টাকার উপরে ইকুইপমেন্ট হয়ে গেছে আমাদের, কিন্তু যখন আমরা শুরু করেছিলাম তখন ওই লোহা লক্কর বানানো ইকুইপমেন্টে আমরা শুরু করেছি, মানে নিজেই বানিয়েছি, ভাঙনি পট্টিতে বসে থেকে লোহা কিনেছি পুরাতন, যে ঝালাই মিস্ত্রির সাথে ওই আমরা যে গুগলে সার্চ দিয়েছি বিভিন্ন ডাইমেনশন, কোন ইকুইপমেন্টের হাইট কত হয়, ওয়েট কত হয়, সেভাবে বানিয়েছি। না, কোনো ইকুইপমেন্ট কিনিনি, আমি বানিয়েছিলাম লোহা লক্কর দিয়ে। ওইভাবে আমরা মেম্বারের কাছ থেকে ফি নিয়ে গ্রো করেছি। পরে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে, রিসেন্ট আমরা ঢাকাতেও দিয়েছি 6 মাস আগে উত্তরাতে। তো এগুলো হচ্ছে ব্যাপার। তো আমরা কিভাবে শুরু করেছি, তখন আমি যদি ভাবতাম যে না আমাকে ইম্পর্টেন্ট ইকুইপমেন্টই লাগবে, নাহলে হবে না, আমার রিসোর্স ছিল না। আমার কাছে একটাই জিনিস ছিল যে আমি এই জিনিসটাকে এনজয় করি, একটা ভিতর থেকে ফিলিংস ছিল, একটা ভরসা ছিল যে আমি এটা এনজয় করি, মানুষকে ভালো নলেজ দিতে পারবো, মানুষকে চেঞ্জ করতে পারবো, তখনই আমি এই জায়গায় আসি আর আমি রেজাল্টও পেয়ে যাই। তো যেই কাজটা শুরু করতে চাচ্ছে দেখতে হবে সে জার্নিটাকে এনজয় করছে। সে যদি ডেস্টিনেশন নিয়ে ভাবে বেশি, তাহলে কাজ না শুরু করাই ভালো, আগে জার্নিটাকে এনজয় করতে হবে। তো ভাইয়া আমি যে খাবারগুলো পছন্দ করি, ধরেন বার্গার, পিৎজা, কাচ্চি, পোলাও, তেহেরি, তারপরে চাপ, তাজা আছে, আপনার কি এগুলো খেতে ইচ্ছা করে না? মানে যারা ফিট আছে এরকম আপনার মতো। আমি অনেকগুলো ভিডিওতে এর আগে বলেছি যে আমি সেই সমস্ত খাবারগুলো খাই যেগুলো হালালের মধ্যে পড়ে, যত ধরনের মুখরোচক খাবার আছে সব কিছুই খাই, তারপরেও ফিট থাকি। এর রিজনটা হচ্ছে আমি সপ্তাহে 1 দিন খাই, আপনি অথবা খান 3 দিন, 4 দিন, 5 দিন।
এটা হচ্ছে ব্যাপার। কারণ কি আপনার আমার ভিতরে কিন্তু খাবার খাওয়ার ভিতরে কোনো খুব একটা বেশি পার্থক্য নাই, আচ্ছা। সেম খাবারই খাই, কিন্তু ফিট থাকছি পরিমাণের উপরে, ডিপেন্ড করছে পরিমাণের উপরে। আপনাকে পরিমাণটা বুঝতে হবে, কারণ আমার দুইটা ফিটনেসই দরকার, আমার হচ্ছে দুইটা এনজয়মেন্টই দরকার। আমি জিহ্বার স্বাদও চাই, প্লাস হেলথও চাই, যেন ভালো একটা হেলথও থাকে। এখন যে কোনো একটা আমি কম্প্রোমাইজ করতে পারবো না, এই কারণে আমাকে দুইটার ভেতরে ব্যালেন্স করি। ফিটনেস জার্নি কিন্তু এমন না, মানে অনেকে মনে করে ফিটনেস জার্নি মানে নিজেকে খালি টর্চার করা, খালি ডিসিপ্লিনের ভিতরে থাকা। ফিটনেস জার্নি হলো যে ম্যাক্সিমাম টাইমটা ডিসিপ্লিনে থাকা, কিন্তু কিছু টাইম হচ্ছে নিজের শরীরের জন্য। মানে আপনার মুখরোচক খাবার কেন দরকার আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমি শুরুতেও বলেছিলাম মুখরোচক খাবার দরকার হলো যেন আমাদের স্ট্রেস হরমোনটা কমে। আর একটা নতুন রিসার্চে আসছে যে কেউ যদি সপ্তাহে 1 থেকে 2 বার পিৎজার জাস্ট সেন্টও গ্রানও নেয়, তার স্ট্রেস হরমোন কমে যায়। তার মানে এমন না যে সে রোজ খাবে আর তার স্ট্রেস হরমোন কমবে, এরকম না। সে ধরেন সপ্তাহে 1 বার সে পিৎজা বা তার মুখরোচক যেটা তার খেতে পছন্দ হয় সেটা সে 1 বার খেলো, বাকি দিনগুলো সে মেনটেন করলো, তাহলে তার স্ট্রেস হরমোনটাও ঠিক থাকলো, তার মানসিক স্বাস্থ্য ঠিক থাকলো, তার ফিজিক্যাল হেলথও ঠিক থাকলো। এটাই হচ্ছে তার মানে ভাই কেউ যদি ওয়েট কমাতে চায় বা ফিট থাকতে চায়, মানে সে এগুলো খেতে পারবে, জাস্ট হচ্ছে মেবি উইকে 1 দিন, মানে ওই লিমিটেশনটা তাকে বুঝতে হবে। প্রথমেই টার্গেট সেট করা যাবে না হিউজ, মানে এমন কোনো টার্গেট সেট করা যাবে না যেটা মনে প্রেশার ফেলছে, মানে মানসিক প্রেশার ফেলছে, অর্থাৎ আমাকে 10 কেজি 20 কেজি ওজন কমাতে হবে, এইটা না। উদ্দেশ্য হতে হবে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত ফিট থাকবো, আগে ওই প্রসেসে আসি, আমি আগে প্রসেসটাকে এনজয় করি। যতক্ষণ পর্যন্ত আপনি প্রসেস এনজয় না করছেন ততক্ষণ পর্যন্ত ওটা হেলদি প্রসেস না। যখন আপনার মনে হচ্ছে এটা আমার জন্য টর্চার, এটা আমার জন্য প্রেশার, এটা আমার জন্য বাধ্যতামূলক, তখন হচ্ছে এটা সমস্যা। যখন আপনি এনজয় করা শুরু করবেন, যখন আপনি ফিল করবেন যে আরে আমি এক্সারসাইজ করলে বা হেলদি ডায়েট করলে আমি এই উপকারগুলো পাচ্ছি, তখন আপনি লং টার্ম যাবেন, অনেক দূর যাবেন। উদ্দেশ্য হচ্ছে আপনাকে 1 মাস 2 মাসে ফিট করে দেওয়া না, তারপর কি করবেন, তারপর তো আবার আনফিট হয়ে যাবেন, আনহেলদি খাবার খেয়ে বা লাইফস্টাইল লিড করে। উদ্দেশ্য হচ্ছে একদম লং টার্ম, মৃত্যুর আগ পর্যন্ত যেন ফিট থাকেন। তার মানে এখান থেকে তো যেটা বুঝলাম যে চিট ডে তার মানে অ্যালাউড, মানে এটা এমন কিছু না যে চিট ডে অ্যালাউড বলতে চিট ডে মাস্ট করতেই হবে। চিট ডে কেন করতে হবে, যেন লং টার্ম টিকে থাকতে পারে, বুঝতে পারি। আপনার বন্ধু বান্ধব হচ্ছে খুব এনজয় করছে আর আপনি হচ্ছে বসে আছেন, সপ্তাহে 1 দিনও খাচ্ছেন না, কিছুই করছেন না, তখন আপনি আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। মাঝে মধ্যে তো আমাদেরকে বিভিন্ন ফ্যামিলির প্রোগ্রামেও যে অ্যাটেন্ড করতে হয়, সেখানে যেহেতু আর আমরা ডায়েট করতে পারবো না, সেখানে যে আমাদেরকে মুখরোচক খাবার খেতেই হবে। তো আমরা কি করবো, বাসাতে নর্মাল টাইমে যখন আছি তখন মুখরোচক খাবো না, কিন্তু যখন ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছি বা কোনো একটা ফাংশনে যাচ্ছি তখন অবশ্যই আমরা ওই মুখরোচক খাবারগুলো খাবো, সামাজিকতা রক্ষা করার জন্য। তাহলে আপনার সোশ্যাল লাইফও ভালো থাকলো, আপনার পারিবারিক লাইফও ভালো থাকলো, আপনার হেলথও ভালো থাকলো। আপনার জাস্ট কোনো দরকার নাই, আপনি জাস্ট মনে করছে যে বাসায় চানাচুর পড়ে আছে, বিস্কিট পড়ে আছে, যে খাই, সেটা করা যাবে না। কিন্তু আপনি আবার অনেক মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাসাতে সে বিস্কিট চানাচুর সব খাচ্ছে, মোটা হয়ে গেল, তারপরে সে বিয়ের দাওয়াতে যেয়ে বা কোনো একটা প্রোগ্রামে যেয়ে ডায়েট শো করে যে না আমার খাওয়া যাবে না, আমি অনেক মোটা হয়ে গেছি। আপনি তো দাওয়াত খাওয়ার কারণে মোটা হননি, আপনি মোটা হয়েছেন বাসাতে নাস্তা করার কারণে। অধিকাংশ ক্ষেত্রে কোনো মানুষ ভাত রুটি খাওয়ার কারণে, আমরা তো দাওয়াত খুব যে খাই বা সাধারণ মানুষ বাংলাদেশে রেগুলার রেস্টুরেন্টে তাও না, আসলে মোটা হইছি এই কারণে, আসলে মোটা হয়েছে আমরা বাসাতে উল্টাপাল্টা খাবার, বিস্কুট টিস্কুট এগুলো খাওয়াতেই। আর বিশেষ করে যে যারা আপনি বলছেন যারা রাত জাগে, আপনাদের মতো অনেকে কাজ করে রাতে, তারা কি করে রাত জাগে আর বিস্কিট চানাচুর হাবি যাবে, অনেকে বাদামও খায় প্রচুর পরিমাণে, মনে করে বাদাম হেলদি। হ্যাঁ, বাদাম সীমিত পরিমাণে খাওয়া হেলদি, ক্যালোরি অনেক, 1 মুঠ খাওয়া হেলদি, কিন্তু আপনি প্রচুর খাচ্ছেন। 1 মুঠ বাদাম আর 1 প্লেট ভাত খাওয়া একই সমান ক্যালোরি দেয় আপনার শরীরে। আপনি 1 মুঠ খান ঠিক আছে, কিন্তু আপনি ধরেন খেয়ে চলে যাচ্ছেন, কোনো কাউন্ট নাই, কোনো কিছু নাই, বয়ম ভরে খাচ্ছেন, আপনি মনে করছেন বাদাম তো খুব উপকারী জিনিস, বাদাম আর খেজুর খাচ্ছি আর খুব উপকার হবে না, আপনার বডি আরো ফ্যাট গেইন করবে, এত বেশি ফ্যাট। বুঝছেন, বেশি পরিমাণে হেলদি ফ্যাট খাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর, বেশি পরিমাণে প্রোটিন খাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর, কিডনি প্রসেস করতে পারবে না। সবকিছু কাউন্ট করে খেতে হবে, ব্যালেন্স রাখতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার ভাই। এখন তাহলে যারা যেটা বললেন টেকনিক্যাল ফিল্ডে আমরা যারা আছি, কারণ হচ্ছে যারা হচ্ছে হার্ডওয়ার্ক করে তাদের দেখা গেলো অটোমেটিক তাদের প্রফেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ ফিট থাকতেছে। বাট আমাদের ফিল্ডটাই হচ্ছে এরকম, অনেকে রিমোট জব করে, যেটা বললাম, দেখলো ওই সকালবেলা যে নামতে হবে অফিসে যাওয়ার জন্য, দৌড়াদৌড়ি ওটাও নাই। তারপর যারা যায়ও হচ্ছে অফিসে আরামসে থাকে, সারাদিন ল্যাপটপেই বসে আছে, ওই যে হাঁটাহাঁটির কাজও নাই। তো এইরকম জবে আবার স্ট্রেসও থাকে, এই টাইপ লোকরা ফিট থাকতে পারে কিভাবে? ধরেন যে যারা আপনি যেটা বললেন যে আপনার হচ্ছে বাসা থেকেও বের হওয়া লাগে না, অনেক সময় বাসাতেই কাজ হয়ে যায় আপনাদের, যারা কি করবেন যে এখানে আপনাকে 1 ঘন্টা, যেমন আপনি খাবার খাওয়ার জন্য 1 ঘন্টা বের করেন না, নামাজ পড়ার জন্য 1 ঘন্টা করে, এই যে নামাজ পড়ার জন্য আপনি প্রতি 20 মিনিট 2 ঘন্টা 3 ঘন্টা পর 20 মিনিটের জন্য সময় বের করছেন। তা আপনি কি করবেন যে আপনি লাঞ্চ ব্রেক না, একটা এক্সারসাইজ ব্রেক নেবেন, এটাকে মাস্ট করবেন। এটা এমন হতে হবে আপনার যেটা হচ্ছে আমার খাবার খাওয়ার মতো ইম্পর্টেন্ট,
যে আমি যেমন লাঞ্চ ব্রেক নিই, তেমন আমি একটা সময় যেমন আপনি তো 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করেন না, আপনি ম্যাক্সিমাম কত ঘন্টা কাজ করেন বলেন? না টানা তো আসলে ভাই দেখা গেল হাইয়েস্ট 1 ঘন্টা হয় না, টানা বলতে ফোকাস সহ, কিন্তু দেখা গেল ওই ব্রেকে হয়তো ফেসবুকে যাওয়া হয়, যেটা বসে আছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি যে যখন আমরা ব্রেকে যাই তখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই। কিন্তু আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমরা যদি মনে করি যে ফিট থাকবো তাহলে কি করব, যে হ্যাঁ আমার এক্সারসাইজ করার টাইম হচ্ছে না, তাহলে আমি এক কাজ করি, সন্ধ্যার পর যদি আমি ফাঁকা থাকি অফিস জব শেষে যাওয়ার পর, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বা আমি আমার ওয়াইফকে নিয়ে হাঁটতে বের হই, বা আমার হাজব্যান্ড ওয়াইফ নাই, আমি আমার ভাইকে নিয়ে হাঁটতে বের হই, আমার বাপকে নিয়ে হাঁটতে বের হই, মানে পরিবারের একটা লোকের সাথে আপনি জাস্ট হেঁটে আসেন 30 মিনিট 40 মিনিট, তো আপনার স্ট্রেস হরমোন ইমিডিয়েটলি কমে যাবে, এক্সট্রা কিছু ক্যালোরি বার্ন হবে, কিন্তু এটাতে আপনার মাসেলে স্ট্রেংথ বাড়বে না। কিন্তু যে ব্যক্তি ব্যায়াম করেই না তার ক্ষেত্রে হাঁটাটাই উপকারী, মানে যে ব্যক্তি একদমই করে না। কিন্তু যে ব্যক্তি চাচ্ছে যে আমি আরো এক্সট্রা উপকার চাইবো, তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট চলে আসে, মানে অ্যাডভান্স লেভেলের। কিন্তু যে ব্যক্তি ধরেন মুভমেন্টই নাই, তার ক্ষেত্রে হাঁটাটাই তো উপকারী, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এগুলো কি হবে যে আপনার স্ট্রেস হরমোন কম হবে, আপনার এক্সট্রা ক্যালোরি বার্ন করবে। কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াটাকে আপনাকে কিছুক্ষণের জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে, এমন না সারাদিনের জন্য, কিছুক্ষণের জন্য। আর যখনই আপনি এক্সারসাইজের জন্য সময় বের করবেন, অনেকেই দেখি যে জিমে যায়, এসে সে ফোন স্ক্রল করে। যেহেতু ফোন স্ক্রল আমরা যে কোনো মুহূর্তেই করতে পারবো চাইলেই, মানে আমরা বাসাতে বসে থেকে অন্য জায়গায়, কিন্তু জিম কিন্তু আমরা চাইলে যে কোনো সময় যেতে পারবো না। তো আমি জিমে যখন যাচ্ছি বা জিমে যখন আছি, ওই সময়টা আমি ফোনটাকে স্ক্রল না করি বা ফোনটাকে সাইলেন্ট রাখি, টোটালি এক্সারসাইজে ফোকাস করি, মানে জাস্ট 1 ঘন্টা পর আপনি আবার ফোনটাকে সাইলেন্ট মোড থেকে অন করেন, অন করার পর আপনার স্ক্রল করতে হলে ইচ্ছা স্ক্রল করেন, চ্যাট করেন, ইমেল পাঠান, যা ইচ্ছা তাই করেন, নোটিফিকেশন চেক করেন। কিন্তু মানে যখন আপনি এক্সারসাইজ করছেন তখন যদি আপনি কিছুক্ষণ পর পর এই ফোন স্ক্রল করেন, তাহলে আপনার হ্যাম্পার হবে। আর আপনি যেহেতু এই টাইমটা আপনি আর পাবেন না, আপনি তো চাইলে সারা রাত জিম খোলা পাবেন না, সব সময় জিম খোলা পাবেন না, বা সব সময় আপনার স্লটও মিলবে না, কিন্তু আপনি তো চাইলেই সবসময় আপনার ফোনটা যে কোনো মুহূর্তে পকেট থেকে বের করে দেখতে পাবেন। তো যে জিনিসটা আপনি যে কোনো মুহূর্তেই পাবেন সেটাকে সাইডে রাখেন, যেটা যে কোনো মুহূর্তে পাবেন না, মানে লিমিটেড টাইমের জন্য পাবেন, সেটাকে প্রায়োরিটি দেন, বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এই খাওয়ার জন্য যেরকম আমরা সময় বের করি, সেরকম আপনাকে সময় বের করতে হবে। এখানে আসলে কি মানে নাই, মানে এটা বলাই যাবে না যে ভাই আসলে কিভাবে ফিট থাকবেন আপনি যদি মুভমেন্ট না করেন। যারা অফিস জব করে তারা মুভমেন্ট কিভাবে করবে? আচ্ছা, সে সময় পায় না, সে যখন বাসা থেকে ব্যাগ আসবে, যাওয়ার সময় আমি বলছি না, যাওয়ার সময় তো তাড়াহুড়া থাকে অনেকে, বাসাতে ব্যাগ আসার সময় অনেকটা পর থেকে হেঁটে আসবে, সিঁড়িতে উঠবে, তাহলে পায়ের মাসল প্রেশার পড়বে, লিফট ইউজ করবে না। তো বাসাতে মুভমেন্ট বাড়াবে, বাসাতে সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করবে বেশি, বুঝতে পেরেছেন? বাসাতে হ্যাঁ, তার এক্সারসাইজ হবে, বাসাতে এই মুভমেন্টগুলো বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমাকে একজন বলেছিল, সেটা হচ্ছে যে মাঝে মাঝে অ্যাটলিস্ট মুভমেন্টটা রাখা বডির, তাই এগুলো উঠে একটু হাঁটা, মানে আমরা সবসময় এক্সারসাইজ ভাবি আচ্ছা এখন দৌড়, লাফালাফি এগুলা বা হচ্ছে যে পুশ আপ, কিন্তু জাস্ট নর্মাল স্ট্রেচ। মুভমেন্টের ক্ষেত্রে কি করবেন? 1 ঘন্টা পর পর উঠে 10 থেকে 15 মিনিট জাস্ট হাঁটবেন বাসাতে। আর নাস্তা যদি খেতে ইচ্ছা হয় বা কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে, সেটা আপনি গ্রিন টি পান করবেন প্রচুর পরিমাণে, উইদাউট সুগার। আপনি যত গ্রিন টি পান করবেন তত আপনার কি হবে যে হচ্ছে ক্ষুধার চাহিদাটা কমে যাবে। গ্রিন টি আর পানি, আর সাথে শসা, টমেটো, গাজর আর ধনেপাতা, এই কয়েকটা জিনিস দিয়ে কিছু সবজি অ্যাড করে সালাদ বানাবেন, সেখানে লবণ অ্যাড করতে পারেন, দিয়ে সালাদ খাবেন প্রচুর পরিমাণে, মানে নাস্তাতে যতবার খাবার খাবেন, যারা ভিডিওটা শুনছেন, যারা ওজন কমাতে যাচ্ছেন, প্রত্যেকবার খাবার খাওয়ার আগে পেট ভরে আগে সালাদটা খাবেন। অর্থাৎ আপনাকে আমি বলছি না যে আপনি খাবার খেন না, আপনি ভাত খেন না, রুটি খেন না, আপনি ভাত রুটি খান, কিন্তু সেটা খাওয়ার আগে পেট ভরে সালাদ খান, তাহলে ভাত রুটি খাওয়ার পরিমাণটা কমে যাবে, বুঝেছেন? এটা হচ্ছে ব্যাপার। সালাদের প্রচন্ড মানে কম পরিমাণে ক্যালোরি হয়, মানে অনেক কম ক্যালোরি হয়। তো সেই ক্যালোরিটা আপনার শরীরে ঢুকলো, কিন্তু আপনার শরীরকে তো ওই শশাকে হজম করা লাগবে, হজম করার কারণে আপনার শরীরে আরো ক্যালোরি বার্ন করবে। প্লাস এই পেট ভরে খাবার খাওয়ার আগে পেট ভরে শসা খাওয়ার কারণে বা সালাদ খাওয়ার কারণে আপনি নর্মাল খাবারও কম খেতে পারবেন। আপনি হয়তো 1.5-2 প্লেট ভাত খেতে পারতেন, সেখানে 1 প্লেট খেতে পারবেন। তার মানে আপনি খাবার খেলেন, আপনার ব্রেনও স্যাটিসফ্যাকশন পেলো, কিন্তু আপনার শরীরে ক্যালোরি কম ঢুকলো। এগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক। আর প্রচন্ড পরিমাণে চাবাতে হবে খাবার, ধরেন যতক্ষণ পারা যায় চাবাতে হবে, তাহলে গালের মাসলগুলো কাজ করবে, গালের মাসলগুলো যত কাজ করবে এই ক্ষেত্রে ভাই যেটা ক্যালোরি বার্ন হবে। জানছিলাম যে অনেক সময় আমাদের পেট মানে ব্রেনে খাবার মানে সিগন্যাল পৌঁছাতে সময় লাগে, যে পেটটা ভরছে, আর আমরা খেতেই থাকি, মানে আমরা আসলে খুব তাড়াতাড়ি খাই, তা আর খেতেই থাকি, পেটটা কিন্তু ভরে গেছে অনেক আগে, কিন্তু আমরা খুব জলদি খাবার খাওয়ার সময় আরো অনেক সময় আমরা কি মনোযোগ দিতে পারি না, যে আমরা ফোন স্ক্রল করি অথবা টিভি দেখি, তখন আমরা মানে চাবাতে পারি না, তখন আমরা কি করি যে গিলে নিই খুব তাড়াতাড়ি। যত আপনি তাড়াতাড়ি গিলবেন তত আপনার হজম হতে সমস্যা হবে আপনার শরীরে। এখানে ভাই একটা প্রশ্ন করতে চাই, তো আমি নিজে পড়াশোনা করছি, ওয়েটও কমাইছি, আমি কিছু খাবারের কথা বলবো, আপনি জাস্ট বলেন যে এটা কি ঠিক আছে কিনা নাকি। আচ্ছা আচ্ছা, শিওর শিওর। সেটা একটা আমি খাই মানে গ্রিন টি ওয়েট কমানোর সময়, তারপর সালাদ যেটা বললেন, সবজিও খাওয়া হয়। সবজির ক্ষেত্রে মিষ্টি কুমড়া এগুলা কি কোনো সমস্যা? সবজির ক্ষেত্রে যে কোনো সবজি খাওয়া যাবে, শুধুমাত্র একটা জিনিস আপনি বাদ দেবেন, সেটা হচ্ছে মিষ্টি, অতিরিক্ত মিষ্টি ফলমূল, যেমন হচ্ছে আঙ্গুর,
আঙ্গুর এবং হচ্ছে প্রচুর পরিমাণে খেজুর খাওয়া বন্ধ করতে হবে যদি আপনি ওজন কমাতে চান। একটা দুইটা তাহলে ঠিক আছে, একটা দুইটা ঠিক আছে, একটা হলে ভালো হয়। আঙ্গুর এবং খেজুর এবং অন্যান্য কিশমিশ, অন্যান্য যত ধরনের, আপেল টাইপ, না আপেল খেতে পারেন, তারপরে হচ্ছে পেয়ারা খেতে পারবেন, মানে যেগুলো একটু পান যায়, হ্যাঁ তরমুজ খেতে পারবেন, পানি বেশি থাকে। বাঙ্গি পাওয়া যায়, বাঙ্গি কিন্তু ফ্যাট লস করতে খুব ভালো হেল্প করে। পেঁপে পাওয়া যায়, পেঁপে খেতে পারেন, পেঁপেও কিন্তু মিষ্টি হয় কিন্তু পেঁপেতেও প্রচুর পানি থাকে আর পেঁপেতে এনজাইম থাকে যার কারণে হজম ক্ষমতা বাড়ে। আচ্ছা, তো এই ফল পেঁপে খেতে পারবো, এগুলো ফল এগুলো খাবেন কিন্তু পাঞ্চে টাইপের ফল হতে হবে, অতিরিক্ত মিষ্টি না। ওকে। আর তাহলে এমনিতে আলুতে মেবি, আলুতে কোনো সমস্যা নাই। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আলু কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেটা সাদা আলু হোক অথবা লাল আলু হোক। আলু কমপ্লেক্স? হ্যাঁ, আপনি যে চ্যাট জিবিতে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আর যেই রিসার্চ পেপারে সার্চ করেন, সব জায়গাতে আলু এবং কলা এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমরা মনে করি এটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট দিয়ে এটাকে মনে করি যে এটা খেলে তো চর্বি বেড়ে যাবে, এই করবে। আলু খেয়ে চর্বি বাড়ে না, আলুকে যখন আমরা তেলে ভাজি তখন চর্বি বাড়ে। আলু 100 গ্রামে 130 থেকে 140 ক্যালোরি হয় মাত্র। 100 গ্রাম ভাতে হয় 130 থেকে 40 ক্যালোরি, তার মানে ভাত আর আলু সেম। কিন্তু যখন আমরা এটাকে, আমরা ভাত খেয়ে মোটা হয় না তো, আমরা ভাতের সাথে যখন তরকারি খাই আর সেই তরকারিটাকে তেলে ভেজে রান্না করি তখন সেই তরকারি খাওয়ার কারণে মোটা হয়। অথবা ভাত খেয়ে মোটা হয় যখন আমরা 1 প্লেটের জায়গায় 3 প্লেট খাই বা 2 প্লেট খাই, মানে না মেপে খাই। তো ওরকমই আলু খেয়েও আপনি শরীর মোটা হবে না যদি আপনি আলুকে ভাজি না করেন তেলে। মানে আমরা কি করছি, সকালবেলা আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছি, মানে ওখানে তো প্রোটিন থাকছেই না, কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাচ্ছি প্লাস আনহেলদি ফ্যাট খাচ্ছি। তো হিউজ পরিমাণে ক্যালোরি ঢুকছে আমার শরীরে, ক্যালোরি আর মানে ফ্যাট ঢুকছে হিউজ পরিমাণে, কিন্তু কোনো প্রোটিন ঢুকছে না, এই কারণে আরো ফ্যাট গেইন হয়। তাহলে একটা খাবার বুঝতে পারলাম না, এই জন্য কয়টা খাবারের নাম বলছি। তাহলে চিকেন তো খাওয়া যাবে, খালি তেল বা এগুলাতে অ্যাভয়েড করতে হবে। মাছ এগুলো সব ঠিক আছে। গরুর গোশত, এই ক্ষেত্রে গরুর গোশত সপ্তাহে একদিনের বেশি না, কারণ কোলেস্টেরল থাকে। যদি রোজ রোজ খাওয়া শুরু করেন তাহলে কিছুদিন পর হার্ট অ্যাটাক করবেন, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা। আর ভাই আমার পছন্দের একটা খাবার নুডলস, এইটা তেল ছাড়া। তবে নুডলসের থেকে পাস্তা বেশি উপকারী, পাস্তাতে ফাইবার থাকে প্রচুর, পাস্তাও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। তো আপনি যদি নুডলসটাকে অল্টার করতে পারেন, আমি বললাম না যে আপনি জাস্ট গুগলে যাবেন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট লিখবেন, কিছু অপশন আসবে, ওগুলো থেকে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল সেগুলোকে নোট করে রাখবেন। সিম্পল কার্বোহাইড্রেট লিখবেন, কিছু অপশন আসবে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, মানে যেগুলো আপনার খাওয়া হয়। আমরা রেগুলার সারাদিনের খাবারগুলোতে ম্যাক্সিমামই সিম্পল কার্বোহাইড্রেট খাই, দেখবেন যে কোনগুলো আমার খাবারের ভিতরে ম্যাচ করছে, অল্টার করে ফেলবেন। যে সিম্পলের জায়গায় এখন আমি ওই বেলাতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো ওই পরিমাণে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যখন খাবেন, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সুগারের যে চেন, কার্বোহাইড্রেট কিন্তু সুগারের একটা চেন হয়, যেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটের ছোট্ট চেন হয়, সহজ চেন হয়, যেটা খুব দ্রুত ভেঙে যায় এবং আমাদের বডিতে খুব দ্রুত সুগার লেভেল রাইজ করে, যার কারণে আমাদের হচ্ছে ফ্যাট গেইন হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু দ্রুত বডিতে সুগার রেজ করে না। কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা যাবত ওটা স্লোলি এটা মেবি শুনছিলাম ভাঙতেও যে একটা আছে ফাইবারের কারণে, ফাইবার থাকে বলে ভাঙতে সমস্যা হয়। এই কারণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে আপনার দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে এবং আপনার ক্ষুধা লাগবে না। অনেকে বলে যে ক্ষুধা লাগে কিছুক্ষণ পর পর, এই ক্ষুধা লাগানো কমাতে হলে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে আপনার ক্ষুধা কম লাগবে, যার কারণে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে, প্লাস বডিতে ব্লাড সুগার লেভেল বাড়বে না বলে আপনার সহজে ওয়েট গেইন হবে না। তো আমরা জাস্ট অল্টার করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আরেকটা খাবারের নাম বলি, সেটা হচ্ছে গ্রিল। কারণ গ্রিল তো যেহেতু হচ্ছে তেলেরই আটা নাই এখানে, তাহলে এটা কি বেটার? খাওয়া যাবে। তারপরে আবার অনেকে বলতে পারে এয়ার ফ্রায়ার যেটা পাওয়া যায়, এয়ার ফ্রায়ারও আপনি ইউজ করতে পারবেন। যে কোনো আপনি এয়ার ফ্রায়ারে কিন্তু যদি আপনি মাছ বা বারবিকিউ করেন, চিকেন, দেখবেন একই রকম তেলের মতোই স্বাদ লাগছে, কিন্তু ওটাতে কিন্তু ক্যালোরি বাড়ে না। মানে 100 গ্রাম চিকেন ওই 150 ক্যালোরি থাকবে। আচ্ছা, তাহলে আমার ওয়াইফ অনেকদিন ধরে কিনতে যাচ্ছিল, খুশি হবে এটা দেখে। এটা কিনতে পারেন, সমস্যা নাই। এটা যারা ভিডিও দেখছেন, যারা ডায়েট করতে চাচ্ছেন কিন্তু মুখের টেস্টও কমাতে চাচ্ছেন না, তারা এয়ার ফ্রায়ার কিনতে পারেন। তাহলে ভাই ধরেন এয়ার ফ্রায়ার, এখানে বেগুন পেঁয়াজ এগুলো কি সবকিছু, এখানেও সবকিছু ইয়ে করা যাবে। মানে যেমন খালিদ ফারহান বলছিল, খালিদ ফারহানকে তো আমার কাছে ট্রেনিং নিচ্ছে, মানে আমরা একটা ইয়ে দিচ্ছি, যে 6 প্যাক চ্যালেঞ্জ নামে একটা ছিল। সে বলছে যে ভাই আমি পুরো রমজান মাস এয়ার ফ্রায়ারে বেগুনি পেঁয়াজি সব ইয়ে করেছি, প্রসেস করেছি এয়ার ফ্রায়ারে, টেস্ট সেম পরিমাণে। আমি কিন্তু এয়ার ফ্রায়ারে বেগুনি বা হচ্ছে বড়া কখনো খাইনি, তো আমি জানি না, কিন্তু সে আমাকে বলছে ভাই টেস্ট কিন্তু সেম, কিন্তু আমার ক্যালোরি বেশি ঢোকেনি শরীরে, যার কারণে আমার ওজনও বাড়ে। তো এই এয়ার ফ্রায়ারে আপনি সবকিছুই করতে পারবেন, কিন্তু একটা লিমিট থাকতে হবে। তার মানে এমন না যে আমি একটা জায়গায় 5টা করে বড়া খাচ্ছি, সেটা করলে আপনি ফ্যাট গেইন করবেন। এমনি তো ভাই এই পেঁয়াজ বেগুনি বা আমাদের র্যান্ডমলি খেয়ে ফেলি ডালপুরি, তাহলে তো অনেক আনহেলদি, যেগুলো হচ্ছে হোটেল টোটেল কারণ তো একদম পুরো পিওর আনহেলদি, কারণ একদমই স্যাচুরেটেড ফ্যাট, মানে আলাদা করা একদম। এই ফ্যাটে না আছে কোনো ভিটামিন, না আছে কিছু, খালি কোলেস্টেরলে ভরপুর। তার সাথে প্রচুর পরিমাণে ভাজার কারণে তেলের, ছোট্ট একটা বেগুনিতে হয়ে যায় 150 ক্যালোরি। মানে খাচ্ছেন ওই ছোট্ট বেগুনি, ছোট বেগুনে যদি আপনি তেল ছাড়া খান 50 ক্যালোরি হবে না, কিন্তু সেই জিনিসটা হয়ে যাচ্ছে 150 ক্যালোরি তেলে ভাজার কারণে। তো সেম 50 ক্যালোরির খাবার আপনি খেলেন, 3 গুণ বেশি আপনি ক্যালোরি পেলেন।
আপনার শরীরে যে ভরলো এতটুকু জায়গা, মানে আপনার ক্ষুধা মিটলো না কিন্তু ক্ষুধা প্রচুর মিটলো ক্যালোরি না। ঢুকলো শরীরে। আর এই ক্ষেত্রে যদি ভাই 3-4টা খেয়ে ফেলি তাহলে তো তাহলে অবস্থা খারাপ। এই কারণে তো রমজান মাসে ম্যাক্সিমাম মানুষ রমজান শেষ হলে ওয়েট গেইন করে। আমাদের হচ্ছে ইফতারেই বলা যায় আমাদের পুরো যে ক্যালোরি দরকার ওটা ইফতারে খেয়ে ফেলি, তারপরে আবার আমরা তাও আনহেলদি ক্যালোরি, তাও যদি হেলদি ক্যালোরি হতো তাহলে না সেটা আপনাকে সাপোর্ট দিত। ইফতারে আমরা উল্টাপাল্টা খাই বলে আমাদের রাত হতে হতে আবার খিদা আর তো পুরো ডবল হয়ে যায়, এখন ডাবল হয়ে যায়। ভাই এখন একটু এক্সারসাইজের দিকে আসি। আমি যেহেতু ওয়েট কমেছি তো আমি এক্সারসাইজ আমি করছিলাম ওই সময়। এখন এগেইন ভুলগুলা কি কি হতে পারে, তো একটা তো আমি বুঝতে পারছি অলরেডি, সেটা হচ্ছে যে মিক্স রাখা অ্যাকচুয়ালি, যে কার্ডিও আর হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং দুইটার মধ্যে একটু সাথে স্ট্রেচিংও রাখতে হবে, স্ট্রেচিং বা ইয়োগা। এমন না যে প্রত্যেকদিন করতে হবে। আপনি এটার কারণটা কি ভাই? স্ট্রেচিং রাখতে হবে বডির ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। মানে এগুলোর কোনোটার উদ্দেশ্য কিন্তু ওয়েট লস করা না। আমি আগে বললাম ওয়েট লস কিন্তু ডায়েটে হয়ে যাবে, ব্যায়াম করা লাগবে না। এক্সারসাইজের উদ্দেশ্য হচ্ছে আমার বডিতে যেন মেটাবলিজম হাই থাকে, মাসেলটাকে যেন ঠিক রাখতে পারি, বোন জয়েন্টের ব্যথা যেন না হয়, আর শরীরে যেন ফ্লেক্সিবিলিটি থাকে, মানে ব্যথা না থাকে। তো স্ট্রেচিং বা ইয়োগা আমাদের শরীর থেকে ব্যথা দূর করে, ফ্লেক্সিবিলিটি দূর করে। যাদের পক্ষে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করা পসিবল না তারা স্ট্রেচিং ইয়োগার ফলে কিছুদিনের জন্য মাসেলেও স্ট্রেন্থ বাড়বে, কিন্তু এটা সাময়িক স্ট্রেন্থ বাড়বে। এটা আপনি যদি নেক্সট লেভেলে যেতে চান তাহলে আপনাকে বডি ওয়েট এক্সারসাইজ করতেই হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলেন, ওয়েট লিফটিং বলেন, বা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে এক্সারসাইজ করা যায়। গুগলে সার্চ দিলে পাবেন রেজিস্ট্যান্স ব্যান্ড, দিয়েও পাবেন, আপনি দারাজেও পাবেন। দারাজ.com আপনি সার্চ করলে প্রায় 700 থেকে 800 হাজারের ভিতরে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। সেটাতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা যায়, ফুল বডি ওয়ার্কআউট করা যায়। রেজিস্ট্যান্স ব্যান্ড ফুল বডি ওয়ার্কআউট লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ওয়ার্কআউট চলে আসছে। সেগুলো পারফর্ম করলে হবে সপ্তাহে 4 দিন 30 থেকে 40 মিনিট করে ব্যায়াম করলে হবে। এখন এখানে দেখেন যে আপনি কি করবেন, রোজ আপনি 10 মিনিটের মতো স্ট্রেচিং করবেন, 20 মিনিটের মতো কার্ডিও করবেন, তাহলে গেল আপনার 30 মিনিট, এবং বাকি 30 মিনিট আপনি ফ্রি হ্যান্ড রেজিস্ট্যান্স ওয়ার্কআউট অথবা বডি ওয়েট ওয়ার্কআউট করবেন। যদি আপনার উদ্দেশ্য বডি বিল্ডার না হওয়া থাকে, জাস্ট ফিট থাকা হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা বডি পার্টের একটা থেকে ম্যাক্সিমাম 2টা ওয়ার্কআউট করবেন 3 সেট করে। মানে আমি চেস্টের ব্যায়াম করছি, একটা ব্যায়ামই করবো চেস্টের ভালো মতো, ব্যাকের ব্যায়াম করছি একটা ব্যায়াম করবো, মানে প্রত্যেকটা মাসলকে আমি হিট করবো জাস্ট একটা ব্যায়াম দিয়ে। তাহলে আপনার সময় কম লাগলো। আপনি ভাগ করতে পারেন এভাবে যে একদিন আমি আপার বডির ব্যায়াম করবো, একদিন লোয়ার বডির ব্যায়াম করবো। যেহেতু লোয়ার বডিতে আমার অনেকগুলো পার্ট, যেমন আপার বডিতে আমরা কি ধরি যে চেস্ট ব্যাক, কিন্তু লোয়ার বডিতে কিন্তু আমরা পাকে পুরো একটা হিসেবে ধরি, কিন্তু পায়ের যে সামনের অংশ আছে পেছনের অংশ আছে, যেমন আমার চেস্টের পেছনের অংশ হচ্ছে আমার ব্যাকের সামনের অংশ হচ্ছে চেস্ট, তো পায়ের সামনের অংশ হচ্ছে আমাদের কোয়ার্স, পেছনের অংশ হচ্ছে হ্যামস্ট্রিং, নিচে কাফস মাসল আছে, তারপর আমাদের হিপের মাসল বা গ্লুট মাসল আছে। তো এইটা কি করবো আমরা সপ্তাহে 2 দিন করবো হচ্ছে লোয়ার বডি ওয়ার্কআউট, সপ্তাহে 2 দিন করবো হচ্ছে আপার বডি ওয়ার্কআউট, এবং বাকি যে 2 দিন আছে সেদিন আমরা হাঁটাহাঁটি করতে পারি অথবা হচ্ছে কার্ডিও করতে পারি খুব ভালো মতো। আর প্রত্যেকদিন যদি আমরা কার্ডিও করি 20 মিনিটের বেশি কার্ডিও করার দরকার নেই, ম্যাক্সিমাম 30 মিনিট। ওকে, মানে একটা আইডিয়া পেলাম যে বাসায় যদি এক্সারসাইজ করতে হয় তাহলে এইভাবে করা যেতে পারে। এখন ভাই কেউ যদি বাসায় একটু ইনস্ট্রুমেন্ট কিনতে চায়, তার কোনটায় ফোকাস করা উচিত? সে কি ট্রেডমিলে যাবে নাকি অনেকভাবে সব থেকে ভালো হচ্ছে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট, মানে ব্যান্ড কিনা। ট্রেডমিল কিনে সে ক্যালোরি বার্ন করবে শুধুমাত্র, আমি বলছি ট্রেডমিল কিনে আপনি ক্যালোরি বার্ন করবেন কিন্তু আপনার মাসল স্ট্রেন্থ বাড়বে না। যারা ট্রেডমিল বিক্রি করে তারা আবার আমাকে গালি দিবে, কিন্তু সায়েন্স হচ্ছে এটাই, মাসল স্ট্রেন্থ বাড়াতে হলে শুধু হেঁটে মাসল স্ট্রেন্থ বাড়বে না। শুধু হেঁটে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে, কারণ আপনার ব্লাড সুগার লেভেল কমবে, আপনার কাপ মাসল তো অ্যাক্টিভ হচ্ছে হাঁটার ফলে, কিন্তু আপনার আপার বডির যে মাসল, মানে হাঁটুর উপর থেকে যে আপনার মাসল, হাত পায়ে কোনো কিছু অ্যাক্টিভ হয় না হাঁটলে। হাঁটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ব্যায়াম আর সব থেকে কম রেজাল্ট দেয়। মানে হাঁটার উপকারিতা হচ্ছে ব্যায়ামের ভিতরে সব থেকে কম। মানে কিন্তু এমন না যে এটা উপকার দেয় না, যে হাঁটেই না, যে মুভমেন্টই করে না, সারাদিন শুয়ে বসে থাকে, তার থেকে হাঁটা বেটার। কিন্তু কেউ যদি মনে করে আমি কমপ্লিট ফিটনেস নিব, সেক্ষেত্রে তাকে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট আর স্ট্রেচিং গুলো করতে হবে। আরেকটা ভাই, এখানে কেনার ক্ষেত্রে যেহেতু অনেকে বাসায় করতে চায়, ট্রেডমিলটা আমার নিজেরও আছে, বাট এখানে যদি রেজিস্ট্যান্সের কথা আসে তাহলে আমি যে ডাম্বেল কিনতে ভয় পাই, কারণ হচ্ছে ফর এক্সাম্পল আমি 7.5 একটা কিনলাম বা 5 কিনলাম, কতদিন পরটা আমার জন্য সহজ। দেখবেন অ্যাডজাস্টেবল ডাম্বেল কিছু পাওয়া যায়, যেখানে হচ্ছে একটার পর একটা প্লেট লোড দিয়ে অ্যাড করা যায়। বাসায় কিনলে অ্যাডজাস্টেবল ডাম্বেল কিনতে হবে, পরে অ্যাড করা যাবে। পরে অ্যাড করা যায়, পরে জাস্ট ওয়েট প্লেট কিনে নেবেন, অ্যাড করা যাবে। তো এই বাসায় কিনলে আপনি একটা মাল্টি বেঞ্চ কিনতে পারেন, যেটাতে আপনি ডিক্লাইন করে দিয়ে অ্যাবসের ওয়ার্কআউট করতে পারবেন, ইনক্লাইন করে দিয়ে আপার চেস্টের ওয়ার্কআউট করতে পারবেন। জাস্ট গুগলে যে বা দারাজে যে মাল্টি বেঞ্চ লিখে সার্চ দিবেন, চলে আসবে এই ইকুইপমেন্ট। মাল্টি বেঞ্চ, 1 সেট ডাম্বল যেটা অ্যাডজাস্টেবল, অনেকগুলো প্লেট থাকবে, একটা বারবেল কিনতে পারেন, মানে হচ্ছে স্ট্রেট বার সহ যে বারবেল, বারের মতো। ডাম্বল তো এক সিঙ্গেল হ্যান্ড, বুঝতে পারছি। বারবেল হলো 2 হাত দিয়ে, যেটা ওখানে আমরা সাইডে লাগানো থাকে। হ্যাঁ, ওটাও সাইডে প্লেট থাকে, মানে আপনি ফ্লেক্সিবল, তাহলে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল কেনা যায়, মানে এটারও ওয়েট প্লেট আপনি ঢোকাতে পারবেন, বের করতে পারবেন। এই কয়েকটা জিনিস থাকলেই আপনি হচ্ছে ফুল বডির বাসায় ওয়ার্কআউট করতে পারবেন। প্লাস হচ্ছে
রেজিস্ট্যান্স ব্যান্ড থাকলে আরো অনেক ওয়ার্কআউট করতে পারবেন। তো রেজিস্ট্যান্স ব্যান্ড হচ্ছে আপনার সুস্থ থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইকুইপমেন্ট, খুব অল্প খরচে হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল আপনি যেতে পারবেন না, কিন্তু বাসাতে আপনি ফিট থাকতে পারবেন। মানে আপনি দীর্ঘদিন আপনার 50 বছর 60 বছর 70 বছর হয়ে যাবে, আপনি রেজিস্ট্যান্স ব্যান্ডেও যদি ওয়ার্কআউট করেন আপনার মাসেলের পাওয়ার কমবে না, বাড়বে না কিন্তু কমবে না, মানে মাসেলের যে স্ট্রেংথ আছে সেটাই থাকবে, বজায় থাকবে, সেটা ছেলেদেরও মেয়েদেরও। আর আরেকটা জিনিস আমি বলে দিই এখানে, যে ছেলে আর মেয়েদের কোনো আলাদা ব্যায়াম হয় না, দুটা ব্যায়ামই সেম বেনিফিট দেয়। কার্ডিও করলে মেয়েদেরও হার্টের হেলথ ভালো হয়, ছেলেদেরও হার্টের হেলথ ভালো হয়। রেজিস্ট্যান্স করলে ছেলেদেরও হচ্ছে মাসেল স্ট্রং হয়, মেয়েদেরও মাসেল স্ট্রং হয়। মাসেল বাড়ে তার সেক্সুয়াল হরমোনের উপর ডিপেন্ড করে। ছেলেদের শরীরে টেস্টোস্টেরন হরমোন থাকে বলে মাসেল বাড়ে, মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোন থাকে বলে মাসেল একটা পর্যায়ে যায় আর বাড়ে না, মেয়েদের এক জায়গাতেই থাকে। একটা ছেলে মানুষ যদি প্রথম বছরে 12 কেজি মাসেল তৈরি করতে পারে, যেটা সাইন্টিফিক্যালি এই পর্যন্ত হওয়া সর্বোচ্চ রেকর্ড, ন্যাচারালি একটা ছেলে মানুষ সাইন্টিফিক্যালি 12 কেজি মাসেল তৈরি করতে পারবে যদি জেনেটিক্যালি ব্লেসড হয়। একটা মেয়ে মানুষ সেই জায়গায় পারবে মাত্র 2 কেজি মাসেল তৈরি করতে। এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবের কারণে। তার মানে মেয়েরাও রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারবে, আর করা উচিত, করতে পারবে না এটাই করা উচিত। আর ইয়োগা করলে যেমন আমাদের বডিতে, ছেলেদের বডিতেও ফ্লেক্সিবিলিটি বাড়ে, মেয়েদের বডিতেও ফ্লেক্সিবিলিটি বাড়ে। তার মানে প্রত্যেকটা ব্যায়ামের বেনিফিট ছেলে বা মেয়ের দুইজনের বডিতে সেম ভাবে আসে। এখানে হরমোন ডিসাইড করে দেয় যে আপনার লুক কেমন হবে। আপনার বডিতে যদি টেস্টোস্টেরন হরমোন থাকে তাহলে সেম ওয়ার্কআউট করে আপনি মাসল বিল্ড করবেন, মানে মোটামুটি মাসল, বডি বিল্ডার হয়ে যাবেন না। আর আপনার শরীরে যদি টেস্টোস্টেরন না থাকে তাহলে সেম ওয়ার্কআউট করে আপনার শরীরে ইস্ট্রোজেন, মানে মহিলার যে সেক্সুয়াল হরমোন সেটা বাড়বে। যদি আপনি একজন ফিমেল হন আপনার খুব একটা বেশি মাসল বাড়বে না, কিন্তু আপনি টোন লাগবে দেখতে আপনার। আর যারা ভয় করেন যে আমি মাস্কুলার হয়ে যাবো কিনা, বা অনেক মেয়েদেরকে তো দেখি মাস্কুলার, তারা ভয় পাবেন না, কারণ যাদেরকে আপনি মাস্কুলার দেখেছেন তারা সবাই আলাদাভাবে টেস্টোস্টেরন হরমোন ইনজেক্ট করে। যদি তারা বলে আমি ন্যাচারাল, তাহলে তারা এটা লুকাচ্ছে আপনার কাছে। কিন্তু কোনো মেয়ে মানুষ টেস্টোস্টেরন হরমোন ইনজেক্ট করা ছাড়া মাসল তৈরি করতে পারবে না, মানে যেটা তার চামড়ার উপর দিয়ে বেরিয়ে আসবে। আর অনেকে বলে যে ভাই মেয়েদেরকে তো অনেকে দেখা যায় লেগসের ব্যায়াম করে হিপ অ্যান্ড গ্লুটসের মাসল অনেক ডেভেলপ করে ফেলে ন্যাচারালি। এখন এখানে আছে, এখানে অ্যানাভার নামে একটা ট্যাবলেট পাওয়া যায়। আমরা যারা ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে যে মডেল দেখি, অ্যানাভার হচ্ছে একটা মানে অ্যান্ড্রোজেনিক হরমোন, মানে এটা হচ্ছে একটা কি আমাদের ক্যাটাবলিজমটাকে রোধ করে। মানে আমি একটু আগে বলছিলাম না, ক্যাটাবলিজম মানে আমাদের ফ্যাট মাসল দুইটা লস হবে। অ্যানাভার হচ্ছে আপনার ফ্যাট লসকে প্রসেসকে ফাস্ট করে দেয়, মাসল লসকে স্লো করে দেয়। তো কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা অ্যানাভার স্টেরয়েড হরমোন, এটা কিন্তু স্টেরয়েডের মতো, যদিও স্টেরয়েড না, এটা এক ধরনের মেডিসিন, এটা ইউজ করে। এটা ইউজ করার ফলে আপনার শরীরে কোনো রকম সাইড ইফেক্ট হয় না, বিশেষ করে মেয়েদের শরীরে। কিন্তু কিডনিতে প্রেশার পড়ে, কিডনি বা লিভারের প্রেশার পড়ে, কিন্তু এটার কারণে মাসল অনেক স্ট্রং হয়ে যায়, বা হচ্ছে যেরকম শেপ চাচ্ছে সেটা খুব দ্রুত চলে আসে। অর্থাৎ যেটা আপনার 1 বছর লাগবে সেটা আপনি 3 মাসে পেয়ে যান। কিন্তু এই সিক্রেটটা অনেকে বলতে চায় না, এটা প্রফেশনাল বডি বিল্ডিং এ অনেকে হাইড করে রাখে, কেউ তো বলতেই চায় না এইসব বিষয়গুলো। এটা কি আপনি মানে না, এগুলো আমরা রিকমেন্ডই করি না, কারণ এটা যখনই আপনি ছাড়বেন তখনই আপনার শরীর আবার আগের জায়গায় পৌঁছাবে। কারণ এটা তো মেটাবলিজম ফাস্ট করে না, এটা যতদিন আপনার শরীরে যাবে ততদিন আপনার মেটাবলিজম হাই থাকবে, সব ওই মেটাবলিজমে চলে আসে। ছেড়ে দিবেন সাথে সাথে আপনার বডি আগের জায়গায় চলে যাবে। মানে যারা ভাই আসলে বলা যায় সিম্পল, মানে মানে যেটা আপনি বারবার বললেন যে যাদের পুরো ফোকাস ওখানে না, যে আমি এখান থেকে আর্ন করব বা এটার উপরে আমি 8 ঘন্টা দিচ্ছি সবকিছু এটার উপর না, তাদের জন্য আসলে এখানে না গিয়ে জাস্ট নর্মাল হেলদি লাইফস্টাইলই হচ্ছে গুড এনাফ। হ্যাঁ, এখন দেখেন যে কোনো জায়গার যদি ফ্যাট কমে যায়, মেয়েদের বডিতে কিন্তু মাসল আছে, মানে এমন না যে মেয়েদের বডিতে মাসল নাই, আছে কিন্তু কম। ছেলে আর মেয়েদের বডিতে প্রায় কাছাকাছি হেরফের একই রকম মাসল থাকে। ছেলেরা যারা একটু পরিশ্রম বেশি করে, হার্ডওয়ার্ক করে, তাদের মাসল একটু বেড়ে যায়, আর মেয়েদের ওই সেম পরিমাণে থেকে যায়, হরমোন থাকে না তাই। কিন্তু যখন একটা মেয়ে মানুষ চর্বি কমিয়ে ফেলে, হেলদি খাবার খায়, তখন কি হয় যে তার ওই মাসলের উপর থেকে ফ্যাট কমে যাওয়ার কারণে মাসলটা গুলো টোন হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যখন আমরা যে অনেক মেয়ে মানুষ আছে দেখবেন হেলদি ওয়েতে ওয়েট গেইন করার চেষ্টা করে, তারা কি করে তখন হচ্ছে ওই প্রচুর পরিমাণে এক্সারসাইজ করার কারণে তারা মাসলও গেইন করে, ফ্যাটও গেইন করে। কারণ ইস্ট্রোজেন হরমোনের ধর্ম হলো সেটা আপনার শরীরকে সফট করে রাখবে বা একটু ফ্যাট জমাবে। যেমন পুরুষের আইডিয়াল রেঞ্জ হচ্ছে, ফ্যাটের আইডিয়াল রেঞ্জ হচ্ছে 12 থেকে 15%, এটা হচ্ছে হেলদি রেঞ্জ। আর মহিলাদের হচ্ছে 15 থেকে 18%, মহিলাদের 3 থেকে 4% বেশি থাকে ওই ইস্ট্রোজেন হরমোনের কারণে। তো আপনি যখন লেগ ধরেন, আপনি মনে করছেন যে আপনার মাসল বিল্ড হয়েছে, কিন্তু ওটা পুরাটা মাসল না, ওখানে ফ্যাটও বিল্ড হয়েছে। মানে মেয়েরা যারা মনে করছে যে আমি তো লেগের ব্যায়াম করলাম, আমার লেগ বড় হয়ে গেল বা চওড়া হয়ে গেল, সেটা পুরোটা মাসল না, সেখানে কিছু অংশ মাসল আর বাকি অংশ ফ্যাট, কিন্তু সেটা হেলদি ফ্যাট। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস জানতে চাচ্ছি, যেটা আপনি বললেন, আমি নিজেও দেখেছি যে অ্যাডসে না, মানে ইউটিউবে যে ফ্যাট মাপে, এটা আসলে কি আমরা নরমাল মানুষরা পারবো নাকি এটা কোনো ফ্যাট মাপার হচ্ছে ক্যালিপার পাওয়া যায় একটা, ওটা আমি যেটা দেখি যে
ওটা কিন্তু কোনোটাই 100% অ্যাকুরেসি দেয় না, কারণ আমাদের রক্তেও কিছু পরিমাণ চর্বি আছে, আমাদের হার্টের পাশে চর্বি আছে, সেটা তো আমরা জাস্ট উপরে স্কিনে কি পরিমাণ ফ্যাট আছে সেটা বুঝবো না, কারণ আমাদের বডিতে দুই রকম ফ্যাট আছে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, একটা হচ্ছে ভিসারাল ফ্যাট। তো ভিসারাল ফ্যাটটা আমরা পরিমাপ করতে পারি উপর থেকে যে পেটের উপরে কত চর্বি, কিন্তু ভিতরে সাবকিউটেনিয়াস ফ্যাট যেটা আমাদের অঙ্গের হার্টের পাশে কিডনির পাশে এগুলোর পাশে জমা হয়েছে, সেই ফ্যাটগুলো তো আমরা পরিমাপ করতে পারি না। তো কি করবো যে এটা অ্যাকুরেসি আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে গুগলে কিছু ওয়েবসাইট আছে, আপনি সার্চ করলেই পাবেন, যেখানে ফ্যাট পরিমাপ করার কিছু নির্দেশক আছে। এটা কি তাহলে আমার ইনফরমেশনগুলো দিলে ও বলতে সেটা পারবে? আপনার ইনফরমেশন দিলে কাছাকাছি রেজাল্ট দিবে, Okay, কিন্তু একটা ধারণা পাবো, I guess. কিন্তু ওই কাছাকাছি মানে ওই ধারণাতে আপনি ভালো রেজাল্ট পাবেন, কারণ আপনি তো আগে কোনো প্ল্যানই ছিল না, জিরো নলেজের চেয়ে ওটা better। জিরো নলেজের থেকে ওটা বেটার। তো ওটাতে আপনি কাছাকাছি একটা ধারণা পাবেন, কিন্তু ওটা অ্যাকুরেট ধারণা পাবেন না, এটা হচ্ছে ব্যাপার। যেমন আমাকে হয়তো বা শো করবে যে আমার বডি ফ্যাট পার্সেন্টেজ এখন 15% আছে বা 13% আছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো বা 12% আছে, কিন্তু আমি তো কাছাকাছি একটা রেজাল্ট পাচ্ছি। তো এটা হচ্ছে, কিন্তু আগে যদি নাই জানতাম একদম, তাহলে তো আমি কিভাবে প্ল্যান করতাম। যেমন আমার কত ক্যালোরি দরকার, আমার ধরেন ইয়েতে দেখাই, টিরিয়ে দেখাই 2500 ক্যালোরি দরকার আমার সারাদিনে, যদি এই ওয়েটটাকে আমি মেনটেন করতে চাই, মানে এই ওয়েটই রাখতে চাই। কিন্তু বাস্তবে হয়তো আমার 2,500 দরকার না, আমার 2200 বা 2300 দরকার, কিন্তু ওই 200 ক্যালোরি, ওই একটু ধারণাটা 200 ক্যালোরি কোনো পার্থক্য করে দেয় না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। তো কাছাকাছি যেতে হবে। ভাই একদম শেষের দিকে চলে এসেছি, বাট এই পডকাস্ট আমি খুব এনজয় করেছি, কারণ হচ্ছে প্রত্যেক লাইনে আমার জন্য শিক্ষা আছে। আমার মনে হয় যেহেতু এই নলেজগুলো আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফের, যাই বলেন একা, যারা হচ্ছে এই হেলথ না মানে প্রোডাক্টিভিটি গুরু বলতে পারেন, লাইফের সেক্টর করে হেলথ কিন্তু এক আলাদা থাকেই, কিন্তু আমরা আসলে লাইফের হেলথটাকে আলাদা দেখি না। আমরা ক্যারিয়ারটাকে হিউজ সময় দেই, বা অন্য এই সময় নষ্ট করাটাকে আসলে হিউজ সময় দিয়ে দিই, কিন্তু আলটিমেটলি হেলথের পিছনে সময়ও দেই না, নলেজও দেই না। এখন ভাই আমি নিজেও জিম করেছি, এখন জিমের প্রসঙ্গে আসি। আমি নিজেও জিম করেছি, আমার পার্সোনালি যেটা দেখেছি, জিম করাতে যে মানে কি বলবো হ্যাপিনেসটা আসে, এটা অনেক কম কাজে আসে। কিন্তু জিমের আবার একটা সমস্যা, সেটা হচ্ছে কন্টিনিউ করা অনেক সময়। এই ক্ষেত্রে ভাই আপনার সাজেশনটা কি? মানে দেখেন যে এখানে একটা ব্যাপার আছে, যদি জিম করতেই ভালো লাগে তো জিমে যেই এক্সারসাইজ করতে হবে। যদি জিম করতে ভালো না লাগে তাহলে যেটা করবেন যে আপনি সুইমিং এ যেতে পারেন, রানিং এ যেতে পারেন, এবং বাসাতে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে পারেন মাসলগুলোকে স্ট্রং করার জন্য। ঠিক আছে, যে জিমই করতে হবে ফিট থাকার জন্য যে জাস্ট এক ধরনেরই ওয়ার্কআউট করতে হবে, এক জায়গায় যেতে হবে তা না। তবে জিমে গেলে কি হয় যে ওই একই মেন্টালিটির বহু মানুষ পাওয়া যায়, কমিউনিটি পাওয়া যায়, ওখানে মানে গ্রো করতে সুবিধা হয়। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো এখন জিমের বিজনেস করছি, এখন তো ধরেন আমার ক্ষেত্রে ইজি জিমে যাওয়া এই করা। যখন আমি করতাম না, যখন আমি অন্য একটা জিমের মেম্বার ছিলাম, তখন আমি গ্যাপ দিতাম না, আমি এনজয় করতাম। তাই তো এনজয়মেন্ট আপনি আগে বোঝেন যে জিম করলে আপনি কোন কোন বেনিফিটগুলো পান, সেই বেনিফিটগুলো আপনি জিম ছেড়ে দিলে অনুধাবন করার চেষ্টা করবেন যে এখন তো বেনিফিট পাচ্ছি না, তখন আপনার আবার যেতে ইচ্ছে করবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে যদি আপনি এনজয়মেন্ট ধরে রাখতে চান, যদি আপনি চান যে আপনার কন্টিনিউয়াস স্লো ডোপামিন রিলিজ হোক, তাহলে আপনাকে জিমে যে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট অথবা ওয়েট লিফটিং করতে হবে। মানে ফ্রি হ্যান্ডও না, ওয়েট লিফটিং এর সেকশনে যাবেন, কিন্তু উইথ প্রপার টেকনিক, একটা ভালো ট্রেনারের আন্ডারে উইথ প্রপার টেকনিক আপনি ওয়েট লিফটিং করবেন। আর প্রতি মাসে আপনি 5 কেজি 2.5 কেজি করে হলেও ইনক্রিজ করার চেষ্টা করবেন। এটা আপনাকে মোটিভেশন দিবে যে আমি আগে 20 কেজিতে বেঞ্চ প্রেস করতে পারতাম, এখন আমি 25 কেজি 30 কেজি পারছি, সামনের মাসে আমি 40 কেজি টার্গেট। এমনিতে যখন নেই তখনও ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি যখন টানতেছি একটা পুরো বডিতে একটা কন্টিনিউয়াস বেসিসে গ্রো করার চেষ্টা করতে হবে, যে আমি আগের মতো ওয়েট তুলবো না, আমি আগের থেকে বেশি তুলবো, কিন্তু উইথ প্রপার ফর্ম। এমন না যে উল্টা পাল্টা ভাবে খালি ওয়েট তোলাটাই আপনার মুখ্য হবে না, প্রপার ওয়েতে, নাহলে ইনজুরি হবে। এখানে ভাই অনেকে মানে জিমে যাওয়ার পর 2-3 মাস পর শুরু করতে বলে, যে মানে ধরেন কারো যদি অভ্যাস থাকে আগে থেকে ওয়েট ট্রেনিং করার বা বডি ওয়েট এক্সারসাইজ করার, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার, তাহলে সে প্রথম দিন থেকেই করতে পারবে। যদি অভ্যাস না থাকে তাহলে প্রথমে 2-3 মাস তাকে হচ্ছে ওই রেজিস্ট্যান্ট ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট বা হচ্ছে কিছু লাইট ওয়েট ওয়ার্কআউট এগুলো করে তাকে অভ্যস্ত হতে হবে, কারণ হঠাৎ করে আপনি ব্যালেন্স করতে পারবেন না ভারী ওয়েট। এই কারণে ট্রেনাররা বলে যে 1 মাস 2 মাস ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে ফেলেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে যারা নতুন জিমে ঢুকেছে তার হাতে হয়তো বা শক্তি নাই, তাকে পুশ আপ করতে দেওয়া হয়, তখন তার শোল্ডার ইনজুরি হয়ে যায়। আপনি যদি নতুন অবস্থাতেই পুশ আপ করেন, ধরেন আপনার হাতে শক্তি নাই, প্রথমে আপনি নর্মাল পুশ আপ করেছেন, আপনার শোল্ডার ইনজুরি হবে। আপনার কি করতে হবে, আগে ওয়াল পুশ আপ করে করতে হবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুটিন সেট করতে হয়, বা দেখে বলে দিতে হয় যে এই তোমার তো উইক। এই টেস্ট করার কিন্তু অনেক অপশন আছে যে একটা মানুষ কতটা স্ট্রং, সেটা ট্রেনাররা বলতে পারবে। ওই বিভিন্ন আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিবে জিমে প্রথম দিন, আপনি ওগুলো করতে পারলে তারা মনে করবে এই লোকটা এটা ফিট, তাকে নেক্সট লেভেলে দেওয়া যায়। যেমন আমাদের জিমগুলোতে আমরা লেভেল করেছি, লেভেল 0,
1 2, লেভেল 0 হচ্ছে যারা স্বাভাবিক মানুষের তুলনায় দুর্বল তাদের জন্য ওই রুটিন। আচ্ছা। মানে স্বাভাবিক মানুষ যারা, তারা লেভেল 1 থেকে শুরু হয়। যারা স্বাভাবিকের থেকেও দুর্বল, মানে যারা ব্যায়ামও করে না, যদি কিছু বলেন ভাই, ধরেন পুশ আপ কয়টা দিলে মোটামুটি বলতে পারবো? কয়টা না, এখানে হচ্ছে একটা দিলে ইমপ্রুভ হবে, যে একটাও পারে না তার আচ্ছা। একটা দিলে ইমপ্রুভ হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের প্যাটার্ন আমি একটা সূত্র বলে দিই, ফ্রি হ্যান্ড এক্সারসাইজে কখনো কাউন্ট করবেন না। আপনি আগের দিন যা পারতেন তার থেকে একটা হলো বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইমপ্রুভ হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এইভাবে ইমপ্রুভ করতে হয়। আর যে ব্যক্তি একটাও পারে না, সে একটা দিলেই তার বডি ইমপ্রুভ করবে। মানে যে ধরেন আগে কখনো পরিশ্রম করেনি, সে যখনই পরিশ্রম করা শুরু করবে, আপনার ব্রেন সিগন্যাল দিবে যে লোকটা পরিশ্রম করছে, এর মাসল স্ট্রং হওয়া লাগবে, তখন গ্রোথ হরমোন রিলিজ হয়, তখন যে আমাদের মাসল স্ট্রং হয়। আর ধরেন আপনি আগে থেকে 100টা দেওয়া অভ্যস্ত, আপনি 50টা করে দেওয়া শুরু করলেন, তাহলে আপনার ব্রেন কি করবে, বলবে যে এই তো আর আগের মতো 100টা করে দেয় না, 50টা করে দেয়, তাহলে লাভ হবে না, রিস্ট্রেন্ট একটু কমাই দিই। মানে আপনি যখনই আগের তুলনায় পরিশ্রম কমাবেন, মাসল কমবে বা স্ট্রেংথ কমবে। এই জন্য আসলে ভাই মানে স্লো যাওয়াটাই বেটার। সাডেনলি একটা হিউজ খুব অ্যামাউন্ট তাড়াহুড়া করে আমি শুরু করছি, আমার ব্রেন মনে করবে যে লোকটা তাহলে মেটাবলিজম এটাই পারে। কিন্তু যখন আবার হঠাৎ করে ছেড়ে দিচ্ছি, একবারে শাটডাউন করে দেবে। কিন্তু স্লোলি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে। আর এইটা ধরা যাবে না যে রোজ করতে হবে, সপ্তাহে 4 দিন 5 দিন, কোন একটা সপ্তাহ পুরোটা আমি ট্যুর দিয়েছি, সমস্যা নাই, বাকিগুলো আমি মেনটেন করবো, এইভাবে করতে হবে। অনেক সময় দেখা যায় যে মোটা মানুষ, যার জয়েন্টে অলরেডি ব্যথা, বা ডাক্তার তাকে বলেছে ওজন কমাতে হবে, আপনি জিমে যান, যে হচ্ছে ওজন কমান, তো সে মনে করে জিমে যে প্রচুর পরিমাণে দৌড়ানো শুরু করি। ব্যাপারটা তেমনই হয়ে যায় যে ধরেন একটা গাড়ি যেটা চাকাতে সমস্যা, কিন্তু আপনি ওইটাকে খুব জোরে রান করা শুরু করলেন, তাহলে ওই গাড়িতে তো ওই চাকা খুলে যাওয়ারই সম্ভাবনা আছে। ব্যাপারটা এরকমই। তো দৌড়ানো প্রথম অবস্থায় যারা ধরেন যাদের হাঁটু সুস্থ বা যাদের ওজন স্বাভাবিক অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে দৌড়ালে কোনো সমস্যা হবে না। কিন্তু যে ব্যক্তি ওভারওয়েট, সে যদি জিমে যে প্রথমে দৌড়ানো শুরু করে, সে সম্ভাবনা আছে তার নি ইনজুরি। তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে প্রথমে হেঁটে শুরু করতে হবে, তারা ইনক্লাইনে হাঁটবে, ট্রেডমিলকে ইনক্লাইন করে দেবে, ইনক্লাইন করে দিয়ে তারা ইনক্লাইনে হেঁটে হেঁটে আগে কিছুদিন তাদের হাঁটুটাকে মজবুত করবে। ওকে, তারপরে তারা যখন দেখবে যে তারা দৌড়াতে পারছে, তখন তারা দৌড়াবে। কিন্তু প্রথম দিনই যদি সে দৌড়াতে চায়, সে ওয়েট লস তো করবে কিনা সেটা পরে বিষয়। আমি আগেই বললাম যে ওয়েট লস কিন্তু খাবারের উপরে ডিপেন্ড করে, এক্সারসাইজের উপরে না। তো আপনি যে প্রচুর পরিমাণে কার্ডিও করছেন, বাসায় যে আবার উল্টাপাল্টা খাচ্ছেন, বিন্দু পরিমাণ ওয়েট লস হবে না। হবে হয়তো বা পানি কমবে, মাসল কমবে, কিন্তু ফ্যাট কমবে না। কারণ আমাদের বডি যখন আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করা শুরু করি, হঠাৎ করে ধরেন আমি 30 মিনিট, প্রথম 30 মিনিট 40 মিনিট আমি কার্ডিও করছি, আমার বডি স্লোলি ডোপামিন রিলিজ করবে আর সেরোটোনিন রিলিজ করবে, যেটা আমাদের হ্যাপি হরমোন, মানে স্ট্রেস কমানোর হরমোন। যখন এটা ওভার হয়ে যাবে, 40 মিনিট 45 মিনিট পার হয়ে যাবে, তখন আমাদের শরীর মনে করবে, আমাদের ব্রেন ফিল করবে যে লোকটা হয়তো বা কোনো বিপদে পড়েছে, যার কারণে সে দীর্ঘক্ষণ ধরে পরিশ্রম করে যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। তখন সে আপনার মেটাবলিজম স্লো করে দেবে। কেন? যেন আপনি খাবার না পেলেও দীর্ঘক্ষণ জীবিত থাকেন। এটা কিভাবে হয়? বায়োলজিক্যাল প্রসেসে লাখ লাখ বছর ধরে, আগেকার যুগে যখন আমাদের মানুষেরা, মানে আদি পুরুষেরা হচ্ছে বন জঙ্গলে বাস করতো, তখন তাদেরকে অনেক দূর যেয়ে জঙ্গলে শিকার করে আবার ব্যাক আসতে হতো। তো কোনোদিন হয়তো বা যদি শিকার না পেতো, তাহলে ওই দিন তো খাবার পাবে না, কিন্তু তার শরীর তো ক্যালোরি বার্ন করছে। তখন এখন কি হবে, যে খাবার যদি না পায়, তাহলে তার মাসল লস হবে। তখন তার ব্রেন কি করে, যে হচ্ছে করে ফ্যাটটাকে জমিয়ে রাখে। কারণ ফ্যাট জমে থাকলে আর মাসেলটাকে কমাতে শুরু করে, মানে ফ্যাটটা ঠিক থাকবে, মাসেলটা কমে যাবে, কারণ মাসেল তো ক্যালোরি বার্ন করে। ব্রেন চাইবে যে এই লোকটা হয়তো বা দীর্ঘক্ষণ খাবার নাও পেতে পারে বা প্রচুর পরিশ্রম করছে, এক কাজ করি, এর মাসেলটাকে কমাই দিই আর ফ্যাটটাকে হোল্ড করে রাখি, তাহলে এর ক্যালোরি বেশি বার্ন হবে না। মানে ব্রেন সবসময় আপনাকে রেজিস্ট্যান্স একটা ক্রিয়েট করবে, আপনাকে বেশি ক্যালোরি বার্ন করতে দিবে না হঠাৎ করে। প্রত্যেকটা একটা ব্যাপার আছে, আপনাকে অভ্যস্ত হতে হবে, তারপরে শুরু করতে হবে। আপনার অভ্যাসই না, আপনার ব্রেন মনে করবে আগে তো কখনো এত ক্যালোরি বার্ন করেনি, হঠাৎ করে এত কিছু করছে, তার মানে হচ্ছে বিপদে পড়েছে, এখন একে যেভাবে হোক বাঁচাতে হবে। তখন আপনার বডিতে ফ্যাট স্টোর করে রাখবে। এটা হচ্ছে ব্যাপার। এই কারণে তাড়াহুড়া করতে হয় না, স্লোলি এগোতে হয়। সবকিছু আজকে ভাই কারণটা বুঝতে পারলাম যে আসলে কেন তাড়াতাড়ি যাওয়াতে সমস্যা হয়। যদি খুব শর্টে বলতেন, ধরেন আমার মতো যারা কেউ হেলদি আছে, অনেকেই যেহেতু বললাম টেক ফিল্ডে আছে, যারা হেলদি বা বসে বসে কাজ করে, ডায়াবেটিস বা এই টাইপ যে রোগ, এখান থেকে আমার দূরে থাকার প্রসেসটাকে আমরা যারা একটু এখন দেখেন যে প্রথম জিনিস হচ্ছে যে অবেসিটি যদি কমাতে চান, যারা বসে বসে অনেকে মোটা হয়ে যাচ্ছেন বা ডায়াবেটিসে হয়ে যাচ্ছে, মুভমেন্ট বাড়াতে হবে। ডায়াবেটিস হয় সাধারণত আমাদের যে মাসল যে ফাইবারগুলো আছে, সেগুলো ব্লাড থেকে সুগার টানতে পারে না, তখনই ডায়াবেটিস হয়। মানে এটা কেন পারে না? কারণ ইনসুলিন হরমোন, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। সুগারের সাথে সম্পর্ক নাকি হচ্ছে? এটা হচ্ছে ডায়াবেটিস। আমি আপনাকে বলি, অনেকে মনে করে যে চিনি খেলে ডায়াবেটিস হয়, আসলে চিনি খেলে ডায়াবেটিস হয় না। চিনি খেলে ডায়াবেটিস বাড়ে। ডায়াবেটিস হয় যখন আমরা কার্বোহাইড্রেটের সাথে লবণ মিক্স করে খাই। তাহলে ভাই লবণ, আচ্ছা কার্বোহাইড্রেটের সাথে লবণ, মানে সালাদের সাথে লবণ তাহলে ঠিক আছে? সালাদের সাথে লবণ একটা সামান্য পরিমাণে ঠিক আছে। কার্বোহাইড্রেট বলতে প্রসেস যে ফুডগুলো আছে, ধরেন কার্বোহাইড্রেট চিপস, যেখানে হচ্ছে চানাচুর, বিস্কিটের সল্ট, এগুলো তো অনেক থাকে। এই জিনিসগুলোতে যে সল্টগুলো থাকে, এগুলো আমরা কেউ চিন্তাই করি না।
এই সল্টগুলো যখন আমরা খাই তখন আমাদের শরীরে ডায়াবেটিস হয়, কারণ কি এটা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় এই জিনিসগুলো, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, আপনার বডি ইনসুলিন নিবে না, কাজ করবে না। রিজনটা কি? কারণ কার্বোহাইড্রেটের যে সুগারটা আছে সেই সুগারটা যখন সল্টের সাথে মিক্স হয়, সল্ট হচ্ছে আমাদের একটা ফ্লুইড জমা করে আমাদের স্কিন এবং মাসেলের মাঝখানে। এই ফ্লুইড জমা হওয়ার কারণে, এই ফ্লুইডের কারণে আমাদের চামড়াগুলো কি হবে, আমরা পাতলাই থাকবো, কিন্তু আমাদের অনেকে দেখা না স্বাভাবিকভাবে হাতের রক টক একটু দেখা যায়, কিন্তু অনেক আছে পাতলা কিন্তু রক দেখা যায় না, একদম সফট বডি ইয়েদের মতো। এটার কারণ হলো স্কিনের নিচে পানি আছে, এই পানিটার কারণে নিউট্রিশন অ্যাবজর্ব করতে পারে না আমাদের মাসেল। আর এটা হয় হলো অতিরিক্ত লবণ খেলে, কার্বোহাইড্রেটের সাথে মিক্স করে লবণ খাওয়া যাবে। অনেকে ভাতের সাথে দেখি লবণ মিক্স করে খায়, অনেকে দেখবেন পান্তা খায়, পান্তা খেলেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রিজনটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে আপনি লবণ খাচ্ছেন। এক একদিন খেতে পারেন আপনি মাছে ভাতে বাঙালি হিসেবে, আপনি পয়লা বৈশাখে পান্তা খেতে পারেন, কিন্তু আপনি যদি রোজ রোজ সকালে পান্তা ভাত খান আর যদি কাজ না করেন, এখন হ্যাঁ অনেকে বলতে পারে গ্রামের মানুষরা তো পান্তা খায়, তাদের তো কোনো কিছু হয় না। রিজন হলো হচ্ছে জমিতে যে কাজ করে, আপনি তো করেন না। জমিতে কোনো একটা তো করতে হবে, যে হয় কাজ করতে হবে অথবা এটা অ্যাভয়েড করতে হবে। যেহেতু আপনি অফিস জব করেন, ডেস্ক জব করেন, অথবা আপনি শহরে বাস করেন, স্বাভাবিকভাবে আপনি আর গ্রামের মানুষের মতো জমিতে 4-5 ঘন্টা কাজ করেন না, সেহেতু আপনাকে এইসব খাবারগুলো স্যাক্রিফাইস করতে হবে। তার মানে ভাই একটা যেটা বললেন মুভমেন্ট করা, যাতে হচ্ছে ব্লাড থেকে সুগার আর হচ্ছে সল্টি খাবার, সল্টি কার্বোহাইড্রেট, সল্টি উইথ কার্বোহাইড্রেট, মানে চিপস চানা যেগুলো খুব মজা লাগে, যে সব খাবারগুলোতে হচ্ছে সল্ট মিশানো থাকে। আমরা আসলে যারা এই ভাই, যেহেতু আমরা আইটিতে কাজ করি, অফিসে আসি যখন বসে কিছু ডান আচ্ছা একটা খাই সবাই মিলে খাই, আর এটা খুব সহজেই পাওয়া যাচ্ছে। ওকে, আরেকটা ভাই হেলথ রিলেটেড, সেটা হচ্ছে ঘুমের। এটা আমার খুব হয়, সেটা হচ্ছে দুপুরের ঘুম, মানে খাবারের সাথে সাথে আমাদের ঘুম লাগে দুপুরে, এটা কি কোনো সম্পর্ক আছে? দেখেন, এটাকে বলা হয় হলো পোস্ট প্যারেন্ডিয়াল সমোলেন্স। পোস্ট প্যারেন্ডিয়াল সমোলেন্স নামে একটা বৈজ্ঞানিক একটা টার্ম আছে। এটা হচ্ছে খাবার খাওয়ার পরপরই টায়ার্ড ফিল হওয়া বা ঘুম আসা। এটা কিভাবে হয়? ধরেন আমি দীর্ঘক্ষণ ধরে খাবার পাইনি, ধরেন সকালবেলা নাস্তা করেছি, দুপুরবেলা মাঝখানে আর কোনো খাবার খাইনি, তখন আমি হঠাৎ করে যখন আমি হোয়াইট মানে রাইস খাওয়া শুরু করবো, হোয়াইট কার্বোহাইড্রেট, মানে সাদা, যেটা সিম্পল কার্বোহাইড্রেট, তখন সাথে সাথে কি হয়, আমাদের রক্তে চিনির লেভেল বেড়ে যায়। এই চিনির লেভেলকে কমানোর জন্য আমাদের শরীর তখন খুব দ্রুত গতিতে ইনসুলিন হরমোন তৈরি করতে শুরু করে। কারণ ইনসুলিন তৈরি না হলে চিনি আমাদের মাসেল সেলে যাবে না, ইনসুলিন হরমোন ছাড়া চিনি মাসেল সেলে যায় না, তো আমাদের নিয়ে যাওয়ার জন্য ইনসুলিন লাগে। তো আমাদের ব্রেনের পরিশ্রম এই ইনসুলিন হরমোন তৈরি করাতে বেড়ে যায়। তো ব্রেন আমাদের শরীরে তখন কি করে, ইনসুলিনের পাশাপাশি প্রচুর পরিমাণে মেলাটোনিনও উৎপন্ন করা শুরু করে, যার কারণে আমাদের ঘুম আসে। এখন এটাকে রোধ করবেন কিভাবে? এটাকে রোধ করবেন হলো আপনাকে মানে সকালবেলা নাস্তা করার পর মাঝখানে আরেকটা নাস্তা করতে হবে, সেটাতে হেলদি খাবার থাকতে হবে, অর্থাৎ বাদাম থাকতে হবে, অথবা ফাইবারি কোনো কার্বোহাইড্রেট থাকতে হবে, অথবা প্রোটিন থাকতে হবে। তাহলে আপনার দীর্ঘক্ষণের কোনো গ্যাপ হলো না। আপনি যদি হচ্ছে দুপুরবেলায় তখন কার্বোহাইড্রেট খান, তখন হচ্ছে সেটাকে অ্যাড করতে হবে হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমি আগেই বললাম যে সিম্পল কার্বোহাইড্রেট আমরা অ্যাড করবো না, কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাড করলে কি হবে, আমাদের ব্রেন আস্তে আস্তে, মানে আমাদের বডি আস্তে আস্তে সুগার পাবে, যার কারণে ব্রেন খুব দ্রুত গতিতে ইনসুলিন রিলিজ করবে না, বা দ্রুত গতিতে মেলাটোনিন রিলিজ করবে না, তখন আপনার ঘুমটাও কম আসবে। তাহলে প্রথম টার্ম হলো মাঝখানে একটা নাস্তা করা, বাদাম হোক বা প্রোটিন টাইপের, বা একটা ডিম হোক, নট সিঙ্গারা, নট পুরি, নট হচ্ছে বিস্কিট, এই টাইপের হেলদি খাবার দিয়ে আমরা নাস্তা করবো একটা মাঝখানে 12টার দিকে, এবং দুপুর 2টার দিকে আমরা যে লাঞ্চ করবো ওখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে, অর্থাৎ লাল চালের ভাত হতে পারে, অথবা খিচুড়ি হতে পারে, অথবা ওটস হতে পারে, সাথে প্রোটিন থাকবে, মানে চিকেন, ফিশ, এগুলো প্রোটিন, এগুলো অ্যাড করলে আপনার পোস্ট প্যারেন্ডিয়াল যে সমোলেন্স এটা হবে না। ভাই যে কোনো কারণে ফাস্টিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং এর পর কেউ ভাঙে, তাহলে কি সেম নিয়ম, তাকে প্রোটিন এবং কার্বোহাইড্রেট খেতে হবে। কারণ কি, দীর্ঘক্ষণ ধরে আপনার বডি, মানে কি বলবো, যে আপনি হচ্ছে গ্লুকোজ দেননি আপনার বডিতে, অনেকক্ষণ ধরে খাননি, আপনার বডিতে কিন্তু অ্যামিনো অ্যাসিডও নাই, মানে আমাদের মাসলগুলোকে স্ট্রং হওয়ার জন্য যেগুলো দরকার। হঠাৎ করে আপনি খাচ্ছেন এমন খাবার যেগুলো হচ্ছে ভাজা পোড়া, মানে আনহেলদি ফ্যাট, আর হচ্ছে প্রচুর পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট, তখনও ওই পোস্ট প্যারেন্ডিয়াল সমোলেন্স কাজ করে আমাদের শরীরে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রোটিন খাবো, তখন ক্ষেত্রে আমরা প্রোটিন আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো। মানে টায়ার্ডনেস দূর করার একমাত্র উপায় হচ্ছে প্রোটিন আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া। প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে পোস্ট প্যারেন্ডিয়াল সমোলেন্স হবে না। এটা হচ্ছে, চাইলে কেউ এই টার্মটা সার্চ দিতে পারেন, POST পোস্ট প্যারেন্ডিয়াল, PARANDIAL সমোলেন্স, SOMONLONCE, এটা লিখে আপনি ইউটিউবে বা যেখানে সার্চ দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কি। বিভিন্ন রিসার্চ আছে, এই জিনিসটা অনেকে বুঝে না, টায়ার্ড ফিল হওয়ার এটাই মানে মাধ্যম, বা এই কারণে টায়ার্ডটা ফিল হয়, আমরা বুঝতে পারি না। আরও কিছু ব্যাপার আছে, অনেকে মনে করে যে কফি টফি পান করলে হয়তো বা টায়ার্ডনেস দূর হয়ে যাবে। কফি পান করলে টায়ার্ডনেস দূর হয় না, কফি পান করলে অ্যালার্টনেস বাড়ে।
মানে আপনি টায়ার্ড সেম পরিমাণে থাকবেন, কফির ইফেক্ট যখন চলে যাবে তখন ডাবল টায়ার্ড হয়ে যাবে। আর বুঝতে পারছেন, এটা হচ্ছে ব্যাপার। তো কফি কি হয়, কফি আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু সেটা অতিরিক্ত খাওয়া উচিত না। এটা কফি খেলে কিন্তু আমাদের হার্টের হেলথও ভালো থাকে, কিন্তু সেটা হতে হবে চিনি ছাড়া কফি, নট চিনি সহ কফি। আপনি চা খেলেও আমাদের শরীর ভালো থাকে, আমাদের হচ্ছে অ্যালার্টনেস বাড়ে, কিন্তু সেটা চিনি ছাড়া চা হতে হবে। চিনি খেলে পোস্টপ্রান্ডিয়াল কাজ করবে আপনার শরীরে। এই ক্ষেত্রে অল্টারনেটিভ কি আছে? মানে আমরা অনেক সময় মধু, না মধু আর চিনি, দেখেন যে আমাদের বডি তো জানেন না যে কোন জায়গা থেকে সুগার নিচ্ছি, মধুও তো সুগার। মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর বলে একটা কথা আছে। গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর হলো কোনো একটা খাবার কত দ্রুত গতিতে আমাদের বডিতে সুগার লেভেল রাইজ করছে। চিনির যেটা সাদা চিনি, সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর হলো 60 আর মধুর হচ্ছে 58, মাত্র 2 পয়েন্টের পার্থক্য। কিন্তু মধুর এক্সট্রা কিছু বেনিফিট আছে, মানে মধুতে কিছু ভিটামিনস আছে, মিনারেলস আছে, যেগুলো মানুষের শরীরের জন্য উপকারী। সেটা আপনি সকালবেলা চায়ের সাথে বা গরম পানির সাথে 1 চামচ পান করে খেতেই পারেন, হেলদি লিভিং এর জন্য, নট ফর ওয়েট লস। আমি আগে বললাম যে ওয়েট লসের ক্ষেত্রে মধুটাও সেম চিনির যেরকম কাজ করবে, মধু এবং খেজুর, যেটা খেজুর হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, ঠিক আছে। খেজুরেও ভিটামিন মিনারেলস আছে, কিন্তু ভিটামিন মিনারেলস আপনার বেশি তো দরকার নাই, একটা খেজুরে যেটা আছে সেটাতেই হয়ে যাবে। কিন্তু আপনি প্রচুর পরিমাণে খেজুর খেলে আপনার শরীরে ভিটামিন মিনারেলস ঢুকলো, কিন্তু প্রচুর পরিমাণে চিনিও ঢুকলো, যেটা আপনার ডায়াবেটিসকে ইনক্রিজ করবে, নট ডায়াবেটিস হওয়ার চান্স বাড়াবে, ডায়াবেটিসকে ইনক্রিজ করবে। মানে কিন্তু এই সুগার কিন্তু ডায়াবেটিসকে, ব্লাড সুগার লেভেল রেইজ করে। ডায়াবেটিস হয় হচ্ছে, আমি একটু আগে বললাম যে কার্বোহাইড্রেট আর সল্টকে যখন আমরা মিক্স করে খাবার খাই, সল্টি ফুড খাই, তখন হচ্ছে আমরা ডায়াবেটিস হয়, আর সুগার খেলে সেই ডায়াবেটিসটা বাড়ে। ভাই আমি নিজেও যখন ওয়েট কমিয়েছি, বা এটা মনে হয় যারা অনেকেই আছে যারা চিকন, তাদেরও সমস্যা, সেটা হচ্ছে ভুঁড়ি। দেখা গেলো পুরো বডি ফিট কিন্তু ভুঁড়িটা আছে। আমার নিজের ক্ষেত্রেও যখন ওয়েট কমাইছি, সব এগুলো কমে আসছে, কিন্তু লাস্ট হচ্ছে ভুঁড়িটা থেকেই যায়, বা পাতলা ইয়াও হয়ে যায় চামড়াগুলা। তো এই ভুঁড়ি কিভাবে কমাবো? মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যেটা হচ্ছে যে অ্যাপস এক্সারসাইজ, আবার অনেক সময় শুনি যে ফিক্সড বডি পার্টের কমানো যায় না। ভুঁড়ি কমানোর, দেখেন যে যাদের কোনো বডি পার্টি, পুরো বডি পার্ট ঠিক আছে কিন্তু খালি পেট বেড়ে আছে, তাদেরকে যেটা করতে হবে যে ডিরেক্ট শুধু পেটের ব্যায়াম করলে পেটের পুরাতন চর্বি কমবে না, নতুন চর্বি জমতে বাধা দিবে। আমি আগেই বললাম যে কোনো একটা অঙ্গে যখন আমরা ব্যায়াম করি, তখন সেখান থেকে পুরাতন চর্বি কমে না। পুরাতন চর্বি কমাতে হলে আমাদেরকে ডায়েটই করতে হয়। এখন যেটা করবো যে আপনি ডায়েট করলে আবার বেশি শুকিয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন এখানে, যে আপনি যেই পরিমাণ খাবার খান সেখানে প্রোটিন বেশি অ্যাড করবেন, আর ফুল বডি রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করবেন। আপনার বডিতে যখন মাসলগুলো স্ট্রং হয়ে যাবে পুরো বডিতে, মানে আপনার চেস্ট, শোল্ডার, লেগস মাসল স্ট্রং হয়ে গেলে সেই মাসলগুলো ব্লাড থেকে সুগার টানতে শুরু করবে। তো অন্য অন্য জায়গায় যেহেতু ফ্যাট নাই, ফ্যাট সবথেকে বেশি কোথায় আছে, আপনার হচ্ছে পেটে আছে, পেট থেকে টানবে, পেট থেকে সুগারগুলো টেনে ফ্যাটগুলো বার্ন করে আপনার পুরো বডিকে চালাবে। তো আপনার কি করতে হবে, তাহলে অন্য অন্য বডি পার্ট যেন না শুকিয়ে যায়, তার কারণে কি করতে হবে, ফুল বডি পার্টের ব্যায়াম করতে হবে। মানে যারা পাতলা ভুঁড়ি আছে, মানে তারা অন্য অন্য বডি পার্টের ব্যায়াম করবে, মানে জাস্ট ওই অন্য অন্য বডি পার্ট যেন না শুকিয়ে যায় বা মাসল না কমে যায়। আর সেই বডিটাকে যখন তারা ব্যায়াম করছে শক্তির জন্য, তার পেটে যে চর্বি জমে আছে সেটা ব্যবহার হবে। তখন আলটিমেটলি 6 মাস 7 মাস পর্যায়ে দেখবে যে তার পেট ফ্ল্যাট হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আর যারা মোটা আছে তারা কি করবে? তাহলে তারাও ফুল বডি ওয়ার্কআউট করবে। ফুল বডি ওয়ার্কআউটের কোনো মানে হচ্ছে অল্টারনেটিভ নাই, মানে কোনো নির্দিষ্ট বডি পার্টের ব্যায়াম করার দরকার নেই। আপনি ধরেন যে লোয়ার বডি পার্টের ব্যায়াম করছেন না, খালি আপারই করছেন, কিছুদিন পর লোয়ার বডি পার্ট উইক হয়ে ওখানে ইনজুরি হবে। যেই বডি পার্টকে আমরা নেগলেক্ট করবো সেখানে ইনজুরি হবে। ধরেন আপনি কথা শোল্ডারের ব্যায়াম করেনই না, আপনি খালি চেস্ট, ব্যাক আর লেগসের ব্যায়াম করেন, আপনার শোল্ডারে ইনজুরি হবে কিছুদিন পর। কারণ আপনার কোনো একটা বডি পার্টের পাওয়ার যখন বেড়ে যাবে, তখন আপনি ওইটার কারণে একটা ফেক কনফিডেন্স পাবেন। ধরেন আপনার হাতে প্রচুর পাওয়ার, হাত দিয়ে আপনি প্রচুর ভারী জিনিস চালাতে পারেন, কিন্তু আপনার শোল্ডার হয়তো বা অতটা স্ট্রং না। আপনি ফেক কনফিডেন্সের কারণে হাত দিয়ে একটা ওয়েট তোলার চেষ্টা করলেন, সেটার জন্য হাত প্রস্তুত, হাতের মাসল স্ট্রং, কিন্তু শোল্ডারের মাসল স্ট্রং না। তখন শোল্ডারের উপরে যখন তোলার চেষ্টা করবেন, শোল্ডারে মানে একটা আনওয়ান্টেড প্রেশার পড়বে, শোল্ডার ইনজুরি হবে। এটা হচ্ছে ব্যাপার। তো কি হয় যে আমাদের বডির যে কোনো একটা জিনিস যখন আমরা দুর্বল করে ফেলি, তখন সেটার একটা ফেক কনফিডেন্স চলে আসে, অন্যগুলা স্ট্রং বলে। আমরা মনে করি আমার পায়ে এত শক্তি, তার মানে মনে হয় শোল্ডারেও এত বেশি শক্তি থাকবে, তখন আমরা যে ইনজুরিতে পড়ি। তো ইনজুরিতে যে আমরা না পড়ি, তাই ফুল বডি ওয়ার্কআউট করতে হয়। কারণ উদ্দেশ্য তো জাস্ট ওয়েট লস করা না, উদ্দেশ্য তো হচ্ছে লং টার্ম যেন সুস্থভাবে থাকি। এটা হচ্ছে ব্যাপার। এখানে ভাই আরেকটা কথা মাথায় আসলো, সেটা হচ্ছে রিসেন্টলি দেখছিলাম যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করছে। তো এখন মানে আমাদের তো একটা ধারণা হচ্ছে যারা খুব মোটা বা এক্সারসাইজ একদম ফলো করে না তারাই, বাট একজন যিনি হচ্ছে এক্সারসাইজের মধ্যে থাকে, রেগুলার খেলাধুলা করতেছে, তারও হার্ট অ্যাটাক। না, এখানে একটা ব্যাপার আছে। তামিমের হার্ট অ্যাটাক হওয়ার কারণ সিগারেট খাওয়া। আমি শুনলাম যে সে নাকি 42টা না 40টা সিগারেট খায়। আমি শিওর না, কিন্তু যদি তামিম ইকবাল এই ভিডিওটা দেখে থাকে কখনো, তাহলে রাগ করবেন না। সিগারেট খেলে যেটা হবে, যে সিগারেট খেলে আমাদের যে আমি বললাম না ব্লাড ভেসেলস যেটা আছে, ব্লাড ভেসেলসের রাস্তাটা চিকন শুরু হয়ে যায়, তো আমাদের ব্লাড প্রেশার লেভেল হিউজ হাই হয়ে যায়।
তো আপনার হার্টকে যে পরিমাণ রক্ত দরকার সেই পরিমাণ রক্ত আপনার হার্ট পাবে না। প্লাস তামিম ইকবালের জেনেটিক্যাল প্রবলেম ছিল, মানে তার জন্মগতভাবে, তার বাবাও হার্ট অ্যাটাকের কারণে মারা যায়, তো জন্মগতভাবে তার হার্টের সমস্যা ছিল। তো যাদের ক্ষেত্রে জন্মগত হার্টের সমস্যা থাকে তাদেরকে প্রতি বছর হার্ট একবার চেক করতে হয়। আমি জানি না রিসেন্ট তামিম ইকবাল হার্ট চেক করেছিল কিনা, চেক করলে হয়তো সে বুঝতে পারতো, তখন হয়তো সিগারেট কমাতো। আমি যেটা শুনলাম যে সে নাকি হার্টের অপারেশন হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই নাকি সিগারেট খেতে চাচ্ছিল, ডাক্তার দেয়নি। তো তার এই আসক্তিটা এত বেড়ে গেছে যেটা তার হার্টের হেলথের উপরে ইম্প্যাক্ট ফেলেছে। এটা সবার ক্ষেত্রে হবে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এখানে যারা অবিজ, অনেক বেশি ওজন বাড়িয়ে ফেলে, তাদেরও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা। এটা মানে আলটিমেটলি হচ্ছে যে ব্লাড ভেসেলটা ছোট হয়ে যায়, যারা মানে ফ্যাটের জন্য হয় কিছু মানুষের, আর হচ্ছে যারা কিছু মানুষের হচ্ছে সিগারেট খাওয়ার জন্য, অ্যালকোহল খাওয়ার জন্য হয়। এটা হচ্ছে ওকে, এখন বুঝতে পারছি। ব্লাড ভেসেলস মানে যেটা দিয়ে আমাদের হার্ট রক্ত পায়, সেই জিনিসটাতে যদি আপনি ব্লকের সৃষ্টি করেন তাহলে হার্ট কি করবে? হার্ট তো প্রেসার ফিল করবে যে আমার এই বডিটাকে চালানোর জন্য এত রক্ত দরকার কিন্তু আমি পাচ্ছি কম, তখন হার্ট রক্ত না পেয়ে যে ওখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হার্ট অ্যাটাক হয়। এটা হচ্ছে ব্যাপার। ওই ব্লাডের যে নালীগুলো আছে ওগুলোকে ক্লিয়ার রাখতে হবে। এই কারণেই তো কোলেস্ট্রলটার, হেলদি কোলেস্ট্রল বডিতে থাকার গুরুত্বটা অনেক বেশি। আর আনহেলদি কোলেস্ট্রল কেন? ব্লাড ভেসেলসের ভিতরে যেন থাকে, মানে ব্লাডটা ভালো মতো ফ্লো হতে পারে। হেলদি কোলেস্ট্রল আমাদের ব্লাড ফ্লোটাকে স্মুথ করে, আনহেলদি কোলেস্ট্রল ব্লাড ফ্লোটাকে বাধা দেয় জায়গায় জায়গায়, জং পড়ার মতো। তো যারা হচ্ছে এই যে করে প্রচুর পরিমাণে স্মোক করে, তারা হচ্ছে ধরেন একটা পানির পাইপের ভিতরে জং পড়ে যাওয়ার মতো, আয়রন পড়ে যাওয়ার মতো, মানে পাইপের ভিতর দিয়ে ওই গতিতে আর পানি যেতে পারে না যতটা দরকার। এইটাই হচ্ছে হার্ট অ্যাটাকে, তার ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সব থেকে বড় কারণই ছিল হার্টের চেক আপ সে করেছিল কিনা জানি না, প্রথম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত সিগারেট খাওয়া। এটা হচ্ছে ব্যাপার। যদি সিগারেট না খেত তাহলে হয়তো সেটা হতো না। এটা হচ্ছে বিষয়। ওকে ভাই, একদম শেষের দিকে মানে প্রশ্ন আসতেছে মাথায়, বাট লাস্ট একটা বলা যায় করে মোটামুটি শেষ করে দেবো। সেটা হচ্ছে কিটো ডায়েট। এই ক্ষেত্রে আমি নিজেও এটা কিছুদিন করছিলাম। এটার একটা মানে ওয়েট কমে, যেটা আমি নিজের ক্ষেত্রে নিজের এক্সপিরিয়েন্সটা বলতে ভালো দিক ছিল, যারা ওয়েট কমে। আর একটা চ্যালেঞ্জ মনে হয়েছে যে আলটিমেটলি তো আমি কার্বোহাইড্রেট খাবোই, বা কিটো ডায়েটও বা বলতে পারেন কম কার্বোহাইড্রেট, কিন্তু আলটিমেটলি তো ভাই আমাদের বাংলাদেশি লাইফস্টাইল যেটা, আলটিমেটলি কিন্তু আমরা এতটুক চালে চলার মতো মানুষ আমরা না, হয়তো এতটুক খাবো, হ্যাঁ ব্রাউন রিয়াই খাই, কিন্তু আমাদের এতটুক যেটা বলা হয় 1-2 চামচ, ওই রকম মানুষ হয়তো আমরা না কালচারাল ওয়াইজ। এই ক্ষেত্রে ওই ডায়েটটার ক্ষেত্রে আপনার দেখেন, আমি তো আগে এক্সপ্লেন করলাম যে যখন আমরা কার্বোহাইড্রেট এক্সট্রিমলি কমিয়ে দিব তখন আমাদের বডির মেটাবলিজমও ওই খাবে। কিটো ডায়েট কার করা উচিত বলেন? কিটো ডায়েট করা উচিত যে এক্সারসাইজ করতে পারে না, অর্থাৎ বিছানাগত হয়ে গেছে, মানে যার দরকার নাই শক্তির। যেমন এক্সারসাইজ করলে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের দরকার আছে, নাহলে আমরা শক্তি পাবো না। আপনি এক্সারসাইজ করবেন আর কার্বোহাইড্রেট খাবেন না, মাথা ঘুরে পড়ে যাবেন। এক্সারসাইজ করার আগে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হয়, এক্সারসাইজ করার ইমিডিয়েট পর প্রোটিন খেতে হয়, এবং হচ্ছে কিছুক্ষণ পর্যায়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হয়। তো যে ব্যক্তি এক্সারসাইজ করে সেই ব্যক্তি কিটো ডায়েট কখনো করা উচিত না। বারবার মনে করছি, কিটো ডায়েট করলে আপনার শরীরে শক্তিই থাকবে না। আপনাকে তখন কফির উপরে বা প্রি ওয়ার্কআউটের উপরে রিলাই হতে হবে, যেটা হেলদি না। ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ কফি খাওয়া হেলদি, কিন্তু প্রচুর পরিমাণে আপনি কফি খাচ্ছেন এনার্জির জন্য, আপনি এদিকে কার্বোহাইড্রেট খাচ্ছেন না আর ওইদিকে এনার্জির জন্য কফি খাচ্ছেন। যেটা আমি বললাম, কফি এনার্জি বাড়ায় না, অ্যালার্টনেস বাড়ায়। তো আপনার আলটিমেটলি এনার্জি কমে যাবে, পরের দিন আপনি ইফেক্ট পাবেন, পরে আপনি ক্ষতিটা বুঝতে পারবেন যে আপনার ঘুম থেকে উঠলে টায়ার্ড ফিল হয়। তো এটার রিজনটা কি? ঘুম থেকে উঠলে টায়ার্ড ফিল হওয়ার কারণই হলো যে আপনি জাস্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন আপনার বডিকে দেননি। এই কারণে কার্বোহাইড্রেট আমরা খাবো, কিন্তু সেটাকে অল্টার করবো, সিম্পলের সাথে কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে অল্টার করবো, যেটা আমি আগেই বললাম। গুগলে সার্চ করলেই পাবে সিম্পল কি, কমপ্লেক্স কি। আর আমরা কিটো ডায়েট আমরা তখনই করবো যখন আমরা উঠতে চলতে ফিরতে পারি না, আমাদের হাঁটুতে ব্যথা, আমরা এক্সারসাইজ করতে পারি না, কিন্তু আমার অনেক ওভারওয়েট, আমার ডায়াবেটিস হয়ে গেছে বা আমি ওভারওয়েট, ডাক্তার বলেছে ওজন কমান নাহলে হার্টের উপরে প্রেশার পড়বে, কিন্তু আমি বিছানাগত, ধরেন আমার বয়সও অনেক হয়ে গেছে, এই অবস্থায় আপনি কিটো ডায়েট করবেন, কারণ ওজন কমানোটা মুখ্য উদ্দেশ্য। কিন্তু আপনি ধরেন হাত পা সব ভালো আছে আর আপনি ওজন কমানোর জন্য কিটো ডায়েট করছেন, তাহলে এটার মানে লং টার্মে আপনি বেনিফিট পাবেন না, মানে লং টার্মে আপনি ক্ষতিটা বুঝতে পারবেন। আর একটা জিনিস হলো, রেজাল্ট ইমিডিয়েট পাবেন, কিছুদিন পর আবার ছেড়ে দিবেন, ইমিডিয়েট রেজাল্ট ভ্যানিশ হয়ে যাবে, যেটা সবার ক্ষেত্রে হয়। যারা কিটো ডায়েট ছেড়ে দিয়েছে সবার ওয়েট গেইন হয়েছে। এটা এই জন্য কিটো ডায়েটটাকে আমরা রিকমেন্ড করি না। এমন না যে কিটো ডায়েট খারাপ, কিন্তু মানুষের ব্যক্তিভেদে কার জন্য কিটো ডায়েট সেটা বুঝতে হবে। ওকে ভাই, এখন আমরা শেষ করে দিব। তার আগে মানে যেটা মাঝে মাঝে আমি নিই, সেটা হচ্ছে আপনার মেবি আপনি জিম কবে শুরু করেছিলেন? মানে জিম শুরু করেছিলাম 2016 সালে। আর আপনার নিজে প্রতিষ্ঠান দিয়েছি 17 সালে। 1 বছর পরে? 1 বছর পরে। আচ্ছা, আর এখন তো আলহামদুলিল্লাহ ঢাকাতেও আছে। আমরা এক্সপেক্ট করবো হয়তো ঢাকার বিভিন্ন জায়গায় আমরা যাবো, একটা করে ব্রাঞ্চ প্রফিটেবল হলে। এখন হচ্ছে উত্তরায় আছে, এখন উত্তরা 14তে আছে। উত্তরা 14। এটা কবে ভাই শুরু করেছে? এই 6 মাস হলো। কোন মাস ছিল? হয়তো বা শীতের শুরুর দিকে ছিল, জানুয়ারির দিকে।
জানুয়ারির আগে বা ডিসেম্বরের দিকে ছিল হয়তো বা তো আমরা ইনশাল্লাহ এক্সপেক্ট করবো যে হয়তো ঢাকার সবাই আমরা তাহলে বলতে পারবো। আর হচ্ছে যেটা জানতে চাচ্ছি, যেহেতু আপনি অনেক মানুষ দেখেছেন ভাই, যেহেতু আপনার রাজশাহীতেও হচ্ছে প্রচুর মানুষের সাথে ইন্টারাকশন হয়েছে, এন্ড এটা নিয়ে যেহেতু কাজ করেন, মানুষ দেখলে অবশ্যই আপনার প্রশ্ন করে আমার মতো। তিনটা যদি আপনার লার্নিংস বলেন বা আমাদের ভিডিও যারা দেখতেছে, জাস্ট তিনটা অ্যাডভাইস যদি দেন, তাহলে সেই তিনটা অ্যাডভাইস কি থাকবে? এখন দেখেন অ্যাডভাইস তো আমি দিতেই থাকি প্রচুর। প্রথম এই ভিডিওর ভিতরে অনেকবার বলেছি, সব থেকে বেসিক লার্নিংসটাই বা যেটা আমি করেছি সেটা হচ্ছে এনজয়মেন্ট থাকতে হবে, প্রসেসটা এনজয় করা, জার্নিটা এনজয় করা। যেটা আর হচ্ছে আমি একটু আগে বললাম যে বিজনেস করেন বা একটা ভার্সিটিতে প্রেজেন্টেশন দেন বা যেইটাই করেন, এনজয় না করলে আপনি সেটাকে ভয় করতে শুরু করবেন। যে ব্যক্তি এনজয় করে, ধরুন আমি ফুটবল খেলতে পারি না কথার কথা, কিন্তু আমি ফুটবল খেলা খুব এনজয় করি, কিন্তু তখন আমার কি হবে, খেলতে না পারলে আমি যে খেলবো, ওখানে দৌড়াবো, একটা শট হলেও মারবো, বলে অন্যদিকে বল যাক, নিজের জ্বালাই গোল দিই, এনজয়মেন্টের জন্য করবো। তখন কি হয় যে আপনার ভয়টা দূর হয়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে হ্যাঁ আমার এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে। প্রসেসে ঢোকেন, প্রথম দিন পারফেক্ট হওয়ার চেষ্টা করেন না, প্রথম দিন ভুল হবে আপনার, ভুল নিয়ে আপনি ঘাবড়িয়ানো না, মানে ভুল তো হবেই, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমাকে এখন দেখে আপনার মনে হতে পারে তাজ ভাই অনেক এক্সপার্ট, কিন্তু যেদিন আমি প্রথম জিমে গেছিলাম সেদিন আমি ভুল ব্যায়াম করেছি, যেদিন আমি প্রথম ডায়েট করেছি সেদিন আমি ভুল ডায়েট করেছি। পরে আস্তে আস্তে আমরা শিখেছি এই জিনিসগুলো, যখন ক্যারিয়ার চয়েস করেছি তখন এই রিলেটেড পড়াশোনা করে তখন আমার নলেজ বেড়েছে। কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে আপনার, বুঝতে পারছি। এটা গেল প্রথমটা। দ্বিতীয় টিপস হচ্ছে যে আপনি স্লো আগান। হ্যাঁ, যেটা বারবার আপনি এই ভিডিওতে, আর আগে যারা পুরো ভিডিওটা দেখেছে তারা এটা এখন বুঝতে পারতেছে যে কেন স্লো আগাইতে বলতেছে, কারণ আলটিমেটলি এটার লং লাস্টিং পুরো প্রসেসটাই আপনার মেটাবলিজম, কারণ পুরো প্রসেস স্লো আগাবেন কেন, কারণ লাইফ টাইম তো ধরে রাখতে হবে ফিটনেস। আমি তো 1 মাস 2 মাসের জন্য ফিটনেস নিয়ে আমি কি করব? হ্যাঁ, 1 মাস 2 মাসের জন্য তো ফিটনেস নিয়ে আমার কোনো লাভ নাই। তৃতীয় যে টিপসটা দিব সেটা হচ্ছে, ফিটনেস যদি আপনার, শারীরিক ফিটনেস যদি আপনার রাখতে হয়, তাহলে শুধুমাত্র এই জিম নিয়ে এক্সারসাইজ নিয়ে পড়ে না থাকে, ক্যারিয়ারেও ফোকাস করেন। আচ্ছা, আরো একটা যদি এক্সট্রা অ্যাডভাইস আপনি চান, তাহলে বলবো যে ফ্যামিলির লাইফটা ঠিক করেন, মানে পরিবারে যে ঝামেলাগুলো আছে সেগুলোকে ঠিক করেন। সেগুলো ঠিক না করলে আপনি স্বাস্থ্য সচেতন হতে পারবেন না। আপনার পরিবারে যদি ঝামেলা লেগে থাকে, আপনি একটু আগে বললাম যে আপনার ওয়াইফের সাথে যদি আপনার ঝামেলা হয়, আপনি বলেন আজকে জিমেই যাবো না, ভালো লাগবে না এই জিনিসগুলো। এটা হচ্ছে ব্যাপার। আশেপাশে পজিটিভ মানুষ রাখেন, পজিটিভ মানুষের সাথে মেশেন যারা ভালো কাজে উৎসাহ দেয়। এই জিনিসগুলো থাকলে আপনি আসলে লং টার্ম, মানে মানসিকভাবে এবং ফিজিক্যালিও আপনি সুস্থ থাকবেন। আর যদি ক্যারিয়ারও ভালো চলে, তাহলে আর্থিকভাবেও, মানে ফিট থাকতে হলে 3টা ফিটনেসই লাগবে, মেন্টাল ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেস লাগবে, ফাইন্যান্সিয়াল ফিটনেসও লাগবে, মানে যেন সবগুলোকে মেনটেন করতে পারি। নাহলে কি একটা যদি হ্যাম্পার হয়, কথা ফাইন্যান্সিয়াল ফিটনেস না থাকলে বাকি 2টা হ্যাম্পার হবে, মেন্টাল ফিটনেস না থাকলেও বাকি 2টা হ্যাম্পার হবে, ফিজিক্যাল ফিটনেস না থাকলেও বাকি 2টা হ্যাম্পার হবে। এই 3টা যদি আপনার কমপ্লিট ফিটনেস যদি আপনি চান, আপনার লাইফকে যদি এনজয় করতে চান, তাহলে আপনাকে 3টাই লাগবে, এই 3টাতেই ফোকাস করতে হবে। মানে কোনোটা নেগলেক্ট করা যাবে না যে এখন আমার বয়স কম, কিছুদিন পর এক্সারসাইজ করবো না, একই সাথে 3টা লাগবে। আমার পডকাস্ট পুরাটা, যেটা আমার নিজের পার্সোনাল মনে হয়েছে, সেটা হচ্ছে মানে পুরো ডটস গুলো এখন কানেক্ট করতে পারতেছি। মানে আসলে আপনি প্রথমেই বললেন যে ওয়েট কমানো, কমাবো কিভাবে, আপনি হয়তো বলবেন ভাতটাতেই, আপনি শুরু করছিলেন ঘুম, ফ্যামিলি লাইফ, আবার কিন্তু শেষে এসে এখন বুঝতে পারতেছেন আপনি কেন ফ্যামিলি লাইফ বলতে, কারণ এগুলো আসলে অনেক কিছুই লিঙ্কড সবকিছু। আসলে যেটা বললেন যে খাবারের সাথে এক্সারসাইজ, তারপরে হচ্ছে আবার শুধু এক্সারসাইজের মধ্যেও হচ্ছে কার্ডিওর সাথে আবার এটাও লিঙ্কড, অনেক কিছু আসলে লিঙ্ক। তো আমার খুব আসলে ইনফরমেটিভ লেগেছে পার্সোনালি, আমার মুভির মতো পুরো হচ্ছে টুইস্ট নিয়ে এখন হচ্ছে বুঝতে পারছি মুভির শেষে যেমন হয় ও এইটা ডটগুলো, আমি আসলে এখন পুরো ডটগুলো কানেক্ট করতে পারতেছি। তো ভাই ইনশাল্লাহ যদি আমি ওয়েট কমাতে পারি, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ আরেকটা আমাদের সাথে। শিওর অবশ্যই আপনি একটু কিছুদিন ওয়েট কমানোর চেষ্টা করেন, যে টিপস গুলো আজকে পেলেন সেগুলো নিজে মাইন্ডে চেক করবেন। এবার আবার এই ভিডিও এডিট করতে যে আপনার রিভাইজ হয়ে যাবে, বা ভিডিওটা দেখলেও রিভাইজ হয়ে যাবে, তো সেগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন, দিয়ে আপনি আমাকে 3 মাস পর একটা নক দিবেন যে ভাই আমি আপনার টিপসগুলো লাইফে মানে করেছি, আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট করেছি, দিয়ে আমি রেজাল্ট পেয়েছি। এবং যারা ভিডিও দেখছেন তারাও এখন ভিডিও দেখে যদি শিখতে পারেন, সেখান থেকে যদি নলেজ নিয়ে ভবিষ্যতে কাজে লাগে, আপনার ভবিষ্যতে যদি আপনি বেনিফিটেড হন, তাহলে কমেন্টে জানাবেন আপনার ভিডিওতেই যে হচ্ছে ভাই আসলে ওনার যে কথাগুলো আছে সেগুলো মানে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার পর এখন আমি ফাইন্যান্সিয়ালও ভালো আছি, ফিজিক্যালও ভালো আছি, এবং হচ্ছে মেন্টাল দিক দিয়েও ভালো আছি। তো তখনই আশা করি যে কমপ্লিট ফিটনেস আপনি পাবেন আর উদ্দেশ্যটা সফল হবে ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো যারা ভিডিওটা দেখতেছে তারা মেবি কমেন্ট করতে পারে যে প্রেজেন্ট ওয়েট কত, আমার মেবি 92টাই, তো আমার 92 কেজি, মেবি ওনারাও কমেন্ট করতে
করতে পারে যে আজকের দিনে আমার এত কেজি ওজন, ওয়েট হচ্ছে 3 মাস পর আমি এত maybe কেজি 3 মাস পর ফলো করার পর আমার হচ্ছে এখন এই অবস্থা, তখন হয়তো আমরা আপনার সাথে আবার বসবো। আর হয়তো যারা কমাইতে পারবে তাদের জন্য ইনশাআল্লাহ কোনো একটা গিফটের ব্যবস্থা থাকবে, বা আমরা হয়তো স্টুডিওতেও ডাকলাম যে কি অবস্থা। তো এদের ভিতরে দেখবেন যে কারো যদি খুব মানে নোটিসেবল রেজাল্ট আসে তাকে স্টুডিওতে ইনভাইট করতে পারে। হ্যাঁ ইনশাআল্লাহ, এইটা আমরা বলে রাখলাম যে কেউ যদি এটা কমাতে পারে, প্রথমে কমেন্ট করতে হবে, যেহেতু আমাদের বুঝতে হবে যে এখন হচ্ছে কমেন্টে আপনারা দিয়ে দিবেন যে এত ওয়েট আছে। তারপরে ইনশাল্লাহ আমাদের নেক্সট পডকাস্টের আগে আমরা যখন দেখবো, কম্পেয়ার করবো, যদি হয় তখন আমরা আবার আপনাদের সাথে স্টুডিওতে হয়তো কথা বলতে পারবো। এখানে জার্নিটাও শুনলাম আমরা। ওকে ভাই, আমরা পডকাস্টটা শেষ করে একটা দোয়া দিয়ে, সেটা হচ্ছে বৈঠকের দোয়া, তো সেটা আমি বলছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।